তো আমি যা দেখেছি সেটা দেখার পরে আমার মনে হয় না আমি আর কখনো মানুষকে বলবো যে ফেসবুক ইউজ করা কন্টিনিউ করে যান। ফেসবুক ছেড়ে দিন, কারণ আমি ফেসবুক কাজ করেছি, ফেসবুকের হাইয়েস্ট সিভিরিটি হার্মগুলো আমি দেখে আসছি। তো আমি যা দেখেছি সেটা দেখার পরে আমার মনে হয় না আমি আর কখনো মানুষকে বলবো যে ফেসবুক ইউজ করা কন্টিনিউ করে যান। ইন্টারনেটের কারণে হাজার হাজার মানুষের জীবন হারিয়ে যাচ্ছে, লক্ষ লক্ষ মানুষের জীবনে এমন ক্ষতি হচ্ছে যে সেটা তারা রিকভার করতে পারছে না। নেতানিয়াহু নিজেই ভিডিওতে বলেছে নেক্সট ওয়ার উইল বি অন দ্য সোশ্যাল মিডিয়া। সে আর ফিজিক্যাল ওয়ারে টাকা খরচ করতে চাচ্ছে না। ওয়াই নট অল্টারনেটিভ সোশ্যাল মিডিয়া? কেন আমাদের ঘুরে ফিরে শেষ পর্যন্ত গুগল মেটার প্রোডাক্ট ইউজ করতে হবে? ওদেরকে $1 বিলিয়ন রেভিনিউ আর্ন করে দিতে হবে যেন তারা ইসরায়েলের রিসার্চ প্রজেক্ট করে কিভাবে আমাদেরকে বেটার করে মারা যায়। মাহফিল অলরেডি মোর দেন 1 মিলিয়ন টাইমস ডাউনলোড হয়েছে। 1 মিলিয়ন। কোরআনে সূরা আল আসরে আল্লাহ সাকসেসের ডেফিনিশন দিয়ে দিয়েছে। পৃথিবীতে মুসলিমরা মরে শেষ হয়ে যাচ্ছে, আপনি 40 দিন চিল্লায় একা একা বসে আছেন। আমার মনে হয় মানুষকে বুঝতে পারাটা একটা খুব স্ট্রং লিডারশিপ ক্যারেক্টারিস্টিক্স। আপনার কাছে ভাইয়া ভালো থাকার মূল মন্ত্র কি? ডিফিকাল্ট কোয়েশ্চেন। বছরে কয়েকবার সিঙ্গাপুরে শপিং করতে যেতে হবে, এই যদি আমার ভালো থাকার ডেফিনেশন হয়, এটা ভালো থাকা না। বেশিরভাগ মানুষের যাদের অনেক টাকা আছে তারা কিন্তু সত্যি সত্যি ভালো নেই। প্রথম যেটা রিয়েলাইজ করলাম, সর্বনাশ। মানুষ যে ইসলাম প্র্যাকটিস করে এবং লোকের মুখে যা শোনা যে এটা তো ট্রু ইসলাম না। শুধু স্কিল থাকলে সাকসেসফুল হয় না, রাইট টাইমে রাইট জায়গায় থাকাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সমস্ত এআই একটা ওয়ার্নিং দেয়, 4-5 ইয়ার্স এক্সপেরিয়েন্সড ইঞ্জিনিয়ারদের আসলেই কোনো চাকরি থাকবে না। 4-5 ইয়ার এক্সপেরিয়েন্স ইঞ্জিনিয়ারদের চাকরি থাকবে না। ফ্রেশ গ্র্যাজুয়েট তো দূরের কথা। মাই গড। আজকে থেকে 5 বছর পরে এআই কোথায় থাকবে সেগুলো অনুসারে যদি ইউনিভার্সিটি কারিকুলামগুলোকে পুরোপুরি চেঞ্জ না করি, আমরা সিম্পলি এমন কিছু গ্র্যাজুয়েট তৈরি করবো যারা ইররেলেভেন্ট গ্র্যাজুয়েট হবে, তারা কোনো চাকরি খুঁজে পাবে না। 10-15 ইয়ার্স 20 ইয়ার্স পর পৃথিবীটা কেমন হতে পারে? তো আমরা মাইক্রোসফটের একটা পোস্টার চাইল্ড হয়ে গেলাম। যত ইভেন্ট হয় সবাই আমাদেরকে নিয়ে যায়, নিয়ে গিয়ে দেখা যায় লুক এট দিস ইয়াং ফেলো, হি হ্যাজ মেড পেজ ফ্লেক্স। তো তারা প্রায় 5 মিলিয়ন ইউরো পর্যন্ত বোধহয় ইনভেস্ট করেছিল। তো তখনকার সময় 5 মিলিয়ন ইউরো মানে ইজিলি এখন ধরেন অ্যাটলিস্ট 300-400 মিলিয়ন ইউরো হবে। বিল গেটসের যে ফ্রেন্ড ছিল পল অ্যালেন, এসেনশিয়ালি সেই মাইক্রোসফট কোম্পানিটাকে দাঁড় করেছে। সামহাও কেন জানি বিল গেটসের নাম হয়ে গেছে। এই পডকাস্ট থেকে 3টা লার্নিং যদি আপনি আমাদের কমেন্ট বক্সে লিখে পাঠান, আমরা র্যান্ডমলি 3জনকে সিলেক্ট করব এবং ভাইয়ের 3টা বই আপনাদেরকে ইনশাআল্লাহ আমরা পার্সেল করে পাঠিয়ে দেব। আসসালামু আলাইকুম দর্শক। আমরা সফলতা বলতে আসলে কি বুঝি? আমরা বুঝি যে খুব ভালো ইউনিভার্সিটিতে পড়াশোনা করা, অথবা আমরা বুঝি যে দেশের বাইরে খুব ভালো পজিশনে চাকরি করা, অথবা সফলতা বলতে আমরা বুঝি একটা স্টার্টআপ দেয়া এবং সেখানে $1 মিলিয়ন ফান্ডিং ওঠানো। আজকে আমাদের যিনি গেস্ট আছেন তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন, মেটা, ফেসবুকের মতো বড় বড় কোম্পানিতে টপ লেভেলে কাজ করেছেন এবং তিনি একটা স্টার্টআপ দিয়েছিলেন। সেই স্টার্টআপে তিনি 5.5 মিলিয়ন ফান্ডিং রেজ করেছিলেন। তারপরে তার মনে হলো যে না, তার কিছু বই লেখা উচিত মুসলিম উম্মার জন্য, এবং তিনি প্রায় 20 বছর আগে যে ব্লগগুলো লিখেছিলেন তার উপর ভিত্তি করে এখন পর্যন্ত 5টা বই লিখেছেন। এবং এখানেই তিনি থেমে থাকেননি। এরপর তিনি যা করেছেন, কাহাফ নামে একটা গ্রুপ অফ কোম্পানি শুরু করেছেন যেখানে অনেকগুলো প্রজেক্ট নিয়ে তিনি কাজ করছেন এবং তার মনে হয়েছে ফেসবুকের মাধ্যমে অনেক অনেক মানুষের ক্ষতি হয়ে যাচ্ছে, বিশেষ করে বাচ্চাদের। এবং তার তখন মনে হলো যে একটা নিরাপদ এবং সেফ ইন্টারনেট ইকোসিস্টেম তৈরি করা দরকার, এবং সেখান থেকে কাহাফের যাত্রা। তো আজকের পডকাস্টে আমরা সবকিছু নিয়ে আলাপ আলোচনা করবো। আপনি কিভাবে সফল হবেন, আপনি যদি বিজনেস বিল্ড আপ করতে চান, এআই আমাদের কতটুকু সুবিধা কিংবা অসুবিধা তৈরি করছে, এই সবকিছু নিয়ে আমরা আজকে কথা বলেছি। আশা করি আজকের পডকাস্টটা আপনাকে অনেক বেশি এনরিচ করবে। তাহলে চলুন সময় নষ্ট না করে আমরা শুরু করে দিই। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, থ্যাংক ইউ। ভাইয়া, আপনি পৃথিবীতে সবচেয়ে ইন্টেলিজেন্ট যে মানুষগুলো আছে, মেটা, ফেসবুক, যে কোম্পানিগুলোতে মানুষ চাকরি করতে চায়, কাজ করতে চায়, এবং আমরা মনে করি যে সবচেয়ে ইন্টেলিজেন্ট মানুষগুলো এই সমস্ত প্রতিষ্ঠানে কাজ করেন, আপনি সেখানে কাজ করে এসেছেন, তাদের মাইন্ডসেটটা কেমন, আপনি কি দেখেছেন? আমি যে মাইন্ডসেট দেখে এসেছি, আমি বলবো না সেই মাইন্ডসেট আমাদের কপি করা উচিত, কারণ হ্যাঁ তারা অবশ্যই খুবই ইন্টেলিজেন্ট, তারা খুবই ব্রাইট। এর একটা বড় কারণ হচ্ছে তারা অ্যাকচুয়ালি লাইফে খুব প্রিভিলেজ ছিল। দেখা গেছে যে তারা খুব ভালো হাই ক্লাস এডুকেশন পেয়েছে, অথবা তারা তাদের আপব্রিঙ্গিংয়ে তাদের ফ্যামিলিতে খুব স্মার্ট লোকজনরা ছিল যারা তাদেরকে খুব স্মার্টভাবে বড় করেছে। এরকম পাওয়াটা খুবই রেয়ার, যে খুব ডিফিকাল্ট একটা এনভায়রনমেন্ট থেকেও সে নিজে নিজে এতটা ব্রাইট শার্প হয়েছে। আমি সেরকম খুব কমই কিন্তু দেখেছি। আমি বেশিরভাগ মানুষকেই দেখেছি যে তারা খুব প্রিভিলেজ ছিল। যেমন অনেকে মনে করে যে আমাদের সবাইকে মার্ক জাকারবার্গের মতো হতে হবে, সে যেরকম আউট অফ নাথিং এত বড় বিলিয়নিয়ার হয়ে গেল। মার্ক জাকারবার্গ ছিল হার্ভার্ডে পড়েছে, তার মতো প্রিভিলেজড মানুষ কয়জন আছে, তাই না? তার বাবা মা তো মিলিয়নিয়ার ছিল, তার বাবা মা যেই পরিমাণে ফান্ডিং দিয়েছে তার এডুকেশন এবং বিজনেসের পিছনে। তারপরে তার যে ইউনিভার্সিটিতে যে ফ্রেন্ডরা ছিল, উইলকিন্স অফ ব্রাদার্স, বা আমি এক্সাক্ট নামটা ভুলে গেছে, রাশিয়ান, তারা তো ম্যাসিভ অ্যামাউন্টে ক্যাপিটাল দিয়েছে তার একদম প্রথম দিকে তার কোম্পানিটা দাঁড় করানোর জন্য, যার সাথে তার বিরাট ঝড়ঝাটি হয়ে শেষ পর্যন্ত আলাদা হয়ে গেল। তো এমন না যে মার্ক জাকারবার্গ আউট অফ নাথিং, তার নিজের চেষ্টার জোরে, একমাত্র শুধু তার নিজের পরিশ্রমের কারণে এত উপরে উঠেছে। তার আশেপাশে বিশাল সেট আপ ছিল। বিল গেটসের প্যারেন্টসরা তার লাইফে কিন্তু বিরাট অবদান রেখেছে। বিল গেটসের যে ফ্রেন্ড ছিল পল অ্যালেন, এসেনশিয়ালি সেই মাইক্রোসফট কোম্পানিটাকে দাঁড় করেছে। সামহাও কেন জানি বিল গেটসের নাম হয়ে গেছে। আপনি যদি সত্যি সত্যি হিস্ট্রি খুঁজে দেখেন, দেখবেন যে এদের সবারই লাইফে খুব ইনফ্লুয়েন্সিয়াল কিছু পার্সোনালিটি ছিল, যারাই অ্যাকচুয়ালি তাকে উপরে তুলেছে, কিন্তু সামহাও সে পুরো মিডিয়াটা ক্যাপচার করে নিয়েছে। তো এই কারণে আমি
বলবো যে টপ 1% লোকগুলোর আপনি যদি সত্যি সত্যি লাইফ হিস্ট্রি পড়ে দেখেন, দেখবেন যে তারা সাকসেসফুল তাদের নিজেদের কোয়ালিটির জন্য কিন্তু হয়নি, তাদের যথেষ্ট সাপোর্ট ছিল আশেপাশে, তারা একটা খুবই প্রিভিলেজ লাইফে থেকে বড় হয়ে এসেছে। ইলন মাস্কের ব্যাকগ্রাউন্ডে যদি দেখেন, আপনি দেখবেন যে তার সাকসেস হওয়ার পিছনে তার বেশ কিছু কলিগ আছে, যে কলিগগুলো তার এই অনেকগুলো ডিফারেন্ট কোম্পানিগুলোকে কিন্তু উপরে তুলেছে। হ্যাঁ, সে অ্যাজ এ সিইও অনেক ইম্পর্টেন্ট কিছু ডিসিশন মেকিং করেছে, তার কিছু লিডারশিপ কোয়ালিটি ছিল, কিন্তু যেই হার্ড ওয়ার্কিং কলিগগুলো ওগুলো যদি তার লাইফে না থাকতো, সে কিছু একা কিছুই করতে পারতো না। তো এটাই আমি বলি যে অনেক সময় আমরা এদেরকে খুব আইডিয়ালাইজ করি, কারণ এরা হচ্ছে পোস্টার চাইল্ড। এই পোস্টার চাইল্ডের বিহাইন্ডে কিন্তু অ্যাকচুয়াল হার্ড ওয়ার্কিং সাপোর্ট পার্সন অনেকে আছে, যারা সাধারণত মিডিয়াতে আসে না বা মিডিয়াতে এসে নিজেদেরকে জাহির করার চেষ্টা করে না। তো ওইটাই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা যাদেরকে ফলো করছি সে কি আসলে এক্সট্রাঅর্ডিনারি, সে নিজেই কি আসলে শুরুতে জিরো থেকে হিরো হয়েছে, নাকি তার লাইফে আসলে অনেকেই ছিল। এখন ভাই জিরো থেকে হিরো হওয়ার যে জার্নিটা, হ্যাঁ, সেইটা কি তাহলে পসিবল না? হয়তো হতে পারে, আল্লাহ কাকে বারাকা দেন আমরা জানি না। অনেক জিরো থেকে হিরো আমি শুনেছি, মানে আপাতত শোনা যায় যে সে জিরো থেকে হিরো নিজেই হয়েছে, কিন্তু এই যে আমরা তো আসলে জানি না তার লাইফে বড় বড় ইনফ্লুয়েন্স কে ছিল। তাদের কথাগুলো তো সাধারণত পত্রিকায় আসে না, কারণ ওই ধরনের কথা কেউ পড়তেও পছন্দ করে না, তাই না? আমরা তো হিরো চাই, আমাদের ভিতরে এক ধরনের হিরো ওয়ার্শিপ আছে। আপনার হিরোকে যদি শেষ পর্যন্ত লেখা হয় যে অ্যাকচুয়ালি তার নিজের অবদান কিছু ছিল না, তার বাবাই তাকে উঠিয়েছে, তখন কিন্তু আমরা আর সে আর্টিকেল পড়বো না, আমরা আগ্রহ হারিয়ে ফেলবো। তো এই কারণে মানুষ যা শুনতে চায় সেটাই মানুষকে বলা হয়। এই কারণে দেখা যায় যে হিরো স্টোরিগুলোকে অনেক সময় বাড়িয়ে অনেক কিছু বলা হয় যেটা আসলে সত্য না। বাট সে চিন্তা করে যে আসলেই যদি মেটাতে দেখেন যে মেটার সাকসেস হওয়ার পিছনে কিছু পার্সন আছে, যেই পার্সনগুলো ট্রুলি তাদের কোয়ালিটি দিয়ে মেটাতে বেশ কিছু ইউনিক কাজ করেছে। যেমন আপনি যদি মেটার ফর্মার সিইও দেখেন, তার ট্রুলি লিডারশিপ কোয়ালিটি ছিল, যার কারণে সে মেটার বিজনেসটাকে এত বড় গ্রো করতে পেরেছে। মার্ক অ্যাকচুয়ালি বিজনেসকে গ্রো করেনি, করেছে হচ্ছে তার যে সিইও ছিল সে শেরিল স্যান্ডবার্গ নামে মহিলা। তো সে এক্সট্রিমলি সাকসেসফুল। তার এর আগে সিলিকন ভ্যালিতে ম্যাসিভলি সাকসেসফুল স্টার্টআপ আছে। আমার খুব সম্ভবত মনে আছে সে ইউটিউবেরও সিইও ছিল, ইউটিউবকে সেই উঠিয়েছে। তারপরে সে অলরেডি এস্টাবলিশ, সে অলরেডি জানে সিলিকন ভ্যালিতে কিভাবে একটা $1 বিলিয়ন কোম্পানি তৈরি করতে হয়। সে মেটাতে এসে তার পাস্ট এক্সপিরিয়েন্সকে কাজে লাগিয়েছে। তারপরে মেটার যে ভিপি অফ ইঞ্জিনিয়ারিং, সে এক্সট্রিমলি ট্যালেন্টেড। তার কন্ট্রিবিউশনের কারণে আমি বলবো যে মেটার যে ইনক্রেডিবলি সাকসেসফুল ইঞ্জিনিয়ারিং কালচারটা আছে, যেটা আমি ট্রুলি আর কোথাও দেখিনি। এই কোম্পানিটা যে সাকসেসফুল হয়েছে এটা আমি বুঝতে পেরেছি যে তাদের ইঞ্জিনিয়ারিং কালচারের জন্য। তাদের ইঞ্জিনিয়ারিং কালচার ইজ আউট অফ দি ওয়ার্ল্ড এফিশিয়েন্ট। ইভেন গুগল থেকে যারা আসে, আমাদের তো অনেক এমপ্লয়, আমি তো অনেকে হায়ার করেছি গুগল থেকে, তারাও এসে বলে যে মেটার ইঞ্জিনিয়ারিং কালচার ইজ টোটালি এট এ ডিফারেন্ট লেভেল। তো এই যে কালচারগুলো এস্টাবলিশ যারা করেছে, তারাই কিন্তু এই কোম্পানিটাকে সাকসেসফুল করেছে, নট মার্ক করেনি কিন্তু। তো এই মার্ক অবশ্যই তার কিছু কোয়ালিটি অবশ্যই আছে, কিন্তু হি ইজ নট দ্য হিরো। অনেকগুলো হিরো তার বিহাইন্ডে আছে। আপনি তো আসলে একজন এন্টারপ্রেনার হিসেবে জার্নি শুরু করেছিলেন। আপনি লাইফে একদম শুরুর দিকে 9 বছর থেকে আপনি কোডিং শুরু করেছিলেন, তারপর হচ্ছে আপনি কিছু স্টার্টআপ ফাউন্ড করেছিলেন এবং ওইখানে হিউজলি সাকসেসফুল ছিল কয়েকটা, এবং একটার কথা আমি জানি, ওইটা সম্ভবত 5.5 মিলিয়নে আপনার একটা ফান্ডিং পেয়েছিলেন। এই গল্পটা যদি একটু বলতেন। অনেক আগের ঘটনা, 30 বছর আগের ঘটনা বোধহয়, যতটুকু মনে আছে বলি। আমার কিন্তু চ্যাটজিপিটির মতো হ্যালুসিনেশন হতে পারে। ওকে। তো ওই স্টার্টআপটা শুরু হলো কিভাবে? শুরু হলো খুব ইন্টারেস্টিং, যে আমি একবার একটা আর্টিকেল লিখেছিলাম কোনো একটা প্রোগ্রামিং ওয়েবসাইটে, কোড প্রজেক্ট নামে তখন একটা খুব পপুলার ইঞ্জিনিয়ারদের প্ল্যাটফর্ম ছিল। তো ওখানে আমি একটা আর্টিকেল লিখি, সেই আর্টিকেলটা জার্মানিতে একজন আর কি আর্টিকেলটা পড়ে, সে তার একটা স্টার্টআপ ছিল। তো সে পড়ে বললো যে এই জিনিসটা তো খুব এক্সাইটিং, চলো আমরা এটা থেকে একটা প্রোডাক্ট বানানো যায় কিনা। তো আমি তাকে 1 সপ্তাহের মধ্যে একটা প্রোটোটাইপ বানিয়ে দিলাম। সে দেখে বলে এটা তো পুরো ইনভেস্টেবল প্রোডাক্ট, আমি এখনই ইনভেস্ট করছি, চলো আমরা শুরু করি। তো সেখান থেকে সে একটা ইনিশিয়াল, তখনকার সময় বোধহয় 10,000 ইউরোর মতো ইনভেস্টমেন্ট দিয়ে আমরা শুরু করেছিলাম প্রথম একটা কাজ। আমি একাই ছিলাম বাংলাদেশে, আর সে ছিল জার্মানিতে। তো আমরা মোটামুটি একটা ভার্সন 1 বানালাম, বানিয়ে আমরা তখন সিজনাল ইনভেস্টরদেরকে দেখানো শুরু করলাম। তো যে ইনভেস্টরই দেখছে তারাই বলছে যে এটা একটা খুব ইউনিক কাজ হবে, এবং কাজটা ইউনিকই ছিল যে আমরা বলতে পারেন পেজ ফ্লেক্স নাম ছিল স্টার্টআপটার। ওয়েব 2 হচ্ছে জাস্ট শুরু হচ্ছে, তখন হচ্ছে সব ওয়েব 1.0। আপনার স্ট্যাটিক HTML পেজ, একটা লিঙ্কে ক্লিক করবেন, কিছুক্ষণ ওয়েট করবেন, একটা ফুল পেজ আসবে, আবার লিঙ্কে ক্লিক করবেন, ফুল পেজ আসবে। এখন যেরকম আমরা ক্লিক করলে ইনস্ট্যান্টলি কাজ হয়ে যাচ্ছে, একটার পর একটা মডিউল লোড হচ্ছে পেজের মধ্যে, পেজ ফুল রিফ্রেশ ব্যাক অ্যান্ড ফোর্থ কিন্তু আমরা দেখি না। আজকালকার ওয়েবসাইটগুলো তো আর সাইট নেই, পুরো অ্যাপ্লিকেশন হয়ে গেছে। ওয়েব 1.0 হচ্ছে যখন সবই স্ট্যাটিক উইকিপিডিয়া পেজের মতো পেজ ছিল, পুরো দুনিয়াটা ছিল উইকিপিডিয়া পেজের মতো স্ট্যাটিক পেজ। ধরে নেন প্রথম একটা ওয়েব 2 অ্যাপ্লিকেশন আসলো জিমেইল এসে কিন্তু প্রথম দুনিয়াকে দেখালো যে ওয়েব ব্রাউজারের মধ্যে একটা অ্যাপ্লিকেশন টাইপের কিছু বানানো যায়। আপনি ইনবক্সে ক্লিক করছেন, সাথে সাথে একটা পপআপে ইমেলটা চলে আসছে, ক্লিক করলে পপআপটা চলে গেল, ইমেল সেন্ড হয়ে গেল। এই জিনিসটা আগে কেউ কখনো দেখেনি, এটা কিন্তু প্রথম জিমেইল দেখিয়েছে। আমরা ছিলাম বলতে পারেন সেকেন্ড স্টার্টআপ যারা এরকম যে একটা ব্রাউজারের মধ্যে যে পুরো একটা অ্যাপ্লিকেশন টাইপের কিছু বানানো যায়, রান করা যায়, ড্র্যাগ এন্ড ড্রপ করা যায়, জিনিসপত্র ডাইনামিক্যালি অ্যাড রিমুভ করা যায়। এটা বলতে পারেন আমরা ছিলাম সেকেন্ড স্টার্টআপ যেটা আমরা বানিয়েছিলাম। তো এই কারণে সে ওই ক্রিস্টফ ছিল ওর নাম, জার্মান একজন, ও খুব আইডিয়াটা পছন্দ করে এবং ওটা পিক করে সে ইনভেস্টরদেরকে দেখানো শুরু করে। সবাই খুব এক্সাইটেড, এই জিনিস করতে হবে। তো এভাবে আস্তে আস্তে আমরা ইউরোপের সবচেয়ে বড় যে ভিসি ছিল বলডারটন ক্যাপিটাল,
তখন বোধহয় তার একটা ডিফারেন্ট নাম ছিল, এখন বলটন ক্যাপিটাল হয়েছে। তো তারা এই প্রজেক্টটা দেখে খুব এক্সাইটেড হয়। তো তারা প্রায় 5 মিলিয়ন ইউরো পর্যন্ত বোধহয় ইনভেস্ট করেছিল। সো তখনকার সময় 5 মিলিয়ন ইউরো মানে ইজিলি এখন ধরেন অ্যাটলিস্ট 300-400 মিলিয়ন ইউরো হবে ততদিনে। কারণ 25 বছর আগের ঘটনা, তো তখন বিরাট ব্যাপার। এখন তো 10 টাইমস হয়ে গেছে কারেন্সি। তো তারা সেটা ইনভেস্ট করে, সেটা দিয়ে আমরা বাংলাদেশে একটা ডিসেন্ট টিম বানাতে পারি। প্রায় বাংলাদেশে প্রায় আমরা 30 জনের একটা কোম্পানি তৈরি করি। বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং অলমোস্ট পুরোটাই বাংলাদেশ থেকে হয়েছে, যেটা একটা খুব বড় বাংলাদেশের জন্য সাকসেস। রাইট। তখন বাংলাদেশে বসে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রোডাক্ট বানানোর কথা খুব চিন্তাই করা যেত না। তখন ইন্টারনেট ছিল 64 kbps, চিন্তা করতে পারেন 64 kbps ইন্টারনেট দিয়ে আমরা এরকম সফটওয়্যার বানিয়ে ডিপ্লয় করেছি, আনইমাজিনেবল। এবং সেই ইন্টারনেটও দিনে 3-4 ঘন্টা বন্ধ থাকতো, ইলেকট্রিসিটি থাকতো না, কত সমস্যা হতো। নিজের হাতে আইপিএস বানাতে হয়েছিল আমাকে, আমার মনে আছে আমার অফিসের জন্য আইপিএস লাগিয়ে কোনোভাবে যদি ওই 3-4 ঘন্টা পাওয়ার টিকিয়ে রাখা যায়, সেই জন্য যে আমাদেরকে স্ট্রাগল। ওই প্রোডাক্টটা কি প্রবলেম সলভ করতো? ওই পেজ ফ্লেক্সটা ছিল যে একটা, আমরা ওটাকে নাম দিয়েছিলাম স্টার্ট পেজ। যে স্টার্ট পেজটা হচ্ছে যে আপনি ব্রাউজার খুলে একটা সাইটে যাবেন, সেখানে যেমন আজকাল এজ ব্রাউজার যখন আপনি খুলেন, নিচে একটা ফিড দেখতে পান না, নিউজ, ওয়েদার, স্টকস থাকে, এটাকে বলে স্টার্ট পেজ। তো আমরা ওইটা বানিয়েছিলাম। আপনার একটা পেজ হবে, খুলবেন, আপনি এখানে ধরেন নিউজ দেখতে পাচ্ছেন, আপনার পছন্দের নিউজ, ওয়েদার রিপোর্ট, স্টকস দেখতে পাচ্ছেন, আপনার ইমেলের প্রিভিউগুলো চলে আসছে, চ্যাট থাকলে চ্যাটের প্রিভিউগুলো, এরকম ছোট 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 উইজেট আছে, আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করে ইচ্ছা মতো পার্সোনালাইজ করতে পারবেন। এই যে একটা ওয়েব পেজকে যে পার্সোনালাইজ করা যায়, এই কনসেপ্টটাই কিন্তু একদম নতুন কনসেপ্ট। তখন আমরা নতুন নিয়ে আসছি, কারণ তখন সবাই উইকিপিডিয়ার মতো স্ট্যাটিক পেজ দেখে, আর কিছু দেখে না। জিমেইল হচ্ছে মানে প্রথম একটা ডাইনামিক কিছু বলতে পারেন, এরকম ছোট 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 একটু ডাইনামিক আসা শুরু হয়েছে কেবল ব্রাউজারে। তো আমরা তখন একটা ফুল ফ্লেশ বানালাম। এবং আরো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, ওটা ছিল মাইক্রোসফট টেকনোলজিতে করা প্রথম ওয়েব 2.0 স্টার্টআপ, ওয়েব 2.0 অ্যাপ্লিকেশন বলতে পারেন। মাইক্রোসফট টেকনোলজিতে কেউ এর আগে এরকম কিছু বানায়নি। তো আমরা মাইক্রোসফটের একটা পোস্টার চাইল্ড হয়ে গেলাম। যত ইভেন্ট হয় সবাই আমাদেরকে নিয়ে যায়, নিয়ে গিয়ে দেখা যায়, লুক এট দিস ইয়াং ফেলো, হি হ্যাজ মেড পেজ ফ্লেক্স, the first web 2.0 startup in Microsoft technology platform. এর ভিপি এসে আমাকে ওর পাশে স্টেজে দাঁড় করিয়ে দেখাতো। বেশ ভালোই হয়েছিল, এটা বেশ ভালোই পপুলারিটি পেয়েছিল যে বাংলাদেশ থেকে এরকম একটা ছেলে এরকম একটা কিছু করতে পারে। তারপর এক্সিট করলেন কিভাবে, প্রসেসটা কি ছিল? এটা যেটা হয় যে আমাদেরকে অ্যাকোয়ার করে নেয় আপনার মাইস্পেসের। তখন মাইস্পেস নামে একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ছিল, ফেসবুক আসার আগে। ফেসবুক ছিল হচ্ছে ধরেন মাইস্পেস। তো ওই প্ল্যাটফর্ম, ওইটার যে সিইও ছিল, সে আমাদের কোম্পানিটাকে অ্যাকোয়ার করে নেয় পরে। তারপর আপনারা এক্সিট নিয়ে, তো আপনাদের স্টেক কি তখন 2 জন এবং কিছু ফাউন্ডার ছিল, ইনিশিয়াল ইনভেস্টর যারা ছিল, তারপরে এক্সিট করলেন? মোস্টলি হচ্ছে যে বলটন ক্যাপিটাল, তার তো মেজরিটি শেয়ার ছিল, কারণ ওরা ম্যাসিভ ইনভেস্টমেন্ট করেছে আমাদের উপরে। আর আমরা 3 জন কো ফাউন্ডার ছিলাম। তো ওটা ওখানে শেষ হয়ে যাওয়ার পরে তারপরে আমি আরেকটা ছোট স্টার্টআপ করি, একটা হেলথ টেক স্টার্টআপ করি। সেটা খুব একটা ভালো কাজ করেনি, হয়তো আমরা ডিসকাস করতে পারি কেন সেটা করেনি, এই ভুল যেন অন্য কেউ না করে। তারপরে আমি ওই ব্রিটিশ টেলিকমে অ্যাজ এ চিফ আর্কিটেক্ট হিসেবে জয়েন। হেলথ স্টার্টআপটা নিয়ে যদি বলেন যে আসলে কি প্রবলেম সলভ করতে চেয়েছিলেন, আর কি এখানে আসলে ভুল ছিল? আজকাল এই হেলথ ইন্ডাস্ট্রিতে ইভেন এখনো সারপ্রাইজিংলি, ইভেন সে 25 বছর পরে এসেও যে বড় প্রবলেমটা, সেটা হচ্ছে যে আপনার যে হেলথ রেকর্ডগুলো, এই রেকর্ডগুলো থাকে হচ্ছে হসপিটালগুলোতে বা ক্লিনিকগুলোতে। হ্যাঁ, আপনি যখন অন্য আরেকটা হসপিটালে যাবেন, আপনাকে কিন্তু আপনার ফুল হেলথ হিস্টোরি আবার তাকে বলতে হচ্ছে। সে কিন্তু আপনার এর আগে কোন কোন হসপিটালে ক্লিনিকে গিয়েছেন সেখান থেকে সে ইমিডিয়েটলি পুল করে নিয়ে এসে দেখতে পাচ্ছে না। এই জিনিসটা কিন্তু এখনো আপনার ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে বা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে অনেকগুলোতেই নেই। এরকম সেন্ট্রালাইজড একটা হেলথ রেকর্ড ব্যাংক থাকবে, যেখানে সমস্ত হসপিটাল ক্লিনিক এক জায়গায় কন্ট্রিবিউট করবে, এক জায়গায় ডেটা স্টোর করবে আপনার নামে খুব সিকিউর ওয়েতে। এবং আপনি যখনই কোনো হসপিটাল বা ক্লিনিকে যাচ্ছেন, এই সেন্ট্রাল হেলথ রেকর্ড ব্যাংক থেকে আপনার সমস্ত হিস্টোরি, মেডিকেল হিস্টোরি চলে যাবে তাদের কাছে, যাতে তারা রাইট ডিসিশন নিতে পারে। এখনো কিন্তু সেরকম কোনো টেকনোলজি হয়নি। ইভেন এখন আপনি যে ইমার্জেন্সি সার্ভিস দেখেন, ধরেন আপনার সিরিয়াস ইমার্জেন্সি কিছু হয়েছে, হসপিটাল অ্যাম্বুলেন্স আসছে, তারা কিন্তু অটোমেটিক্যালি দেখতে পাচ্ছে না যে আপনার মেডিকেল হিস্টোরি কি, এবং সেই অনুসারে আপনাকে ফার্স্ট এড দিতে পারছে না। আপনি মারা যাচ্ছেন, অজ্ঞান হয়ে আছেন, আপনাকে জিজ্ঞেস করতে হবে, ভাই আপনার কোনো অ্যালার্জি আছে, আপনাকে পুশ করবো, তাই না? এখনো কিন্তু আমরা ওইরকম আর্কিক অবস্থায় আছি, কোনো ইম্প্রুভমেন্ট হয়নি। তো আমাদের স্টার্টআপটা ছিল এই প্রবলেমটা সলভ করা, যে আপনার একটা হেলথ রেকর্ড ব্যাংক থাকবে, যেখানে যে কোনো ক্লিনিক বা যে কেউ আপনার সম্পর্কে ডেটা সেন্ট্রালি রাখবে, এবং যে কেউ পুল করতে পারবে, আপনি অথরাইজ করে দিলেই পুল করতে পারবে। তো এটা আমরা ওয়াশিংটন স্টেটের একটা গ্র্যান্ট নিয়ে, ওয়াশিংটনের একটা কোম্পানি এটা শুরু করেছিল, একজন ভদ্রলোকই শুরু করেছিলেন। তো উনি এগেইন আমার কোনো একটা আর্টিকেল পড়ে আমাকে খুঁজে পান, মানে আর্টিকেল লেখার যে কত বড় বেনিফিট, এটা নিয়ে হয়তো আমরা এক সময় কথা বলতে পারি যে একটা সিম্পল হাম্বল ওপেন সোর্স প্রজেক্ট বা একটা আর্টিকেল কয়েকশো লোকের একটা কোম্পানি তৈরিতে হেল্প করেছে। আমি এই জার্নিটা আপনাদেরকে হয়তো একদিন বলবো। তো যেটা হলো যে সে এরকম আমাকে খুঁজে পায় যে আমি এরকম একটা জিনিস নিয়ে লিখেছিলাম, যে জিনিসটা তার দরকার ছিল, এবং সে আমাকে আইডিয়াটা এক্সপ্লেইন করে যে এরকম একটা হেলথ স্টার্টআপ আমি মানতে চাই, আমি অ্যাজ এ কো ফাউন্ডার জয়েন করবো কিনা। তো আমি পিক আপ করি, হ্যাঁ ওয়াই নট। রিসেন্টলি পেজ ফ্লেক্স ক্লোজ হয়ে গেল, আমি একটা নতুন স্টার্টআপ করার সুযোগ খুঁজছিলাম, তো তার সাথে কাজ করা শুরু করি, এবং আলহামদুলিল্লাহ আমরা 6-7 মাসের মধ্যে একটা ভালো সলিউশন বানিয়ে
পিস হেলথ নামে ইউএসএতে ওরাই বোধহয় সেকেন্ড লার্জেস্ট হসপিটাল চেইন, ওদের হসপিটালের মধ্যে আমরা একটা সলিউশনটা ডিপ্লয় করি এবং করার পরে দেখলাম এটা বেশ ভালোই হলো, মানে মোটামুটি ওই হসপিটাল চেইনটা ওয়াশিংটন স্টেটে মোটামুটি সাকসেসফুল হলো। কিন্তু যেই প্রবলেমটা হলো, সমস্যাটা হচ্ছে যে আমরা আসলে টু অ্যাডভান্স ছিলাম ওই যুগের তুলনায়। মানুষ না ঠিক আইডিয়াটা নিতে পারছিল না। আর হসপিটালগুলোতে এত ব্যুরোক্রেসি, এত রুলস অ্যান্ড রেগুলেশন, ওদের যে লিগাল ফ্রেমওয়ার্ক সেটা বাইরে কোনো একটা সিস্টেমে হেলথ রেকর্ড থাকবে এবং যে কেউ সেটা অ্যাক্সেস করতে পারবে, প্লাস তাদের সিস্টেম থেকে ডেটা বাইরে একটা সিস্টেমকে পুশ করতে হবে, এটার যে দায় দায়িত্ব হবে তাদের, এগুলো নেওয়ার মতো অবস্থায় তারা ছিল না। সো আমাদের স্টার্টআপটা অ্যাজ এ আইডিয়া গুড ছিল, কিন্তু আমাদের কাস্টমারদের লিগাল লিমিটেশন, কান্ট্রির যে রেগুলেশন, রেগুলেটরি বোর্ডগুলো, কমপ্লায়েন্সগুলো, এগুলো কোনোটাই রেডি ছিল না এরকম একটা কিছু অ্যাকসেপ্ট করার জন্য, যার কারণে আমরা এটাকে বড় স্কেলে আর ডিপ্লয় করতে পারিনি। ওই একটা হসপিটাল পর্যন্তই আমরা যেতে পেরেছিলাম, কিন্তু এটা তো অনেকগুলো হসপিটাল পার্টিসিপেট না করলে কখনোই সাকসেসফুল হবে না। তো এই কারণে যেটা দেখা গেল যে শেষ পর্যন্ত সেই প্রজেক্ট আর সাকসেসফুল হলো না। মাল্টিপল হসপিটালকে আমরা রাজি করাতে পারলাম না, তারা দেখলো যে এটাতে অনেক কমপ্লায়েন্স ইস্যু আছে, অনেক রেগুলেটরি ইস্যু আছে, সো শেষ পর্যন্ত সেটা ক্লোজ করে দিতে হয়। আপনি যখন গল্পগুলো বলছিলেন, মানে এত বড় বড় যে ইনিশিয়েটিভগুলো খুব নির্দ্বিধায় নির্বিকারভাবে বলে যাচ্ছিলেন, তো ওই জায়গা থেকে একটা কোশ্চেন মাথায় আসে যে প্রত্যেকটা মানুষের কিন্তু স্বপ্ন থাকে অনেক বড় কিছু করার। এখন সেই স্বপ্নটা অনেকে, খুব কম সংখ্যক মানুষ সেটা অ্যাচিভ করতে পারে, টাচ করতে পারে, আবার বেশিরভাগ মানুষ স্বপ্নের জায়গায় থাকে, কিছুই করতে পারে না। এই যে হাই ভ্যালু মানুষ হওয়ার যে জার্নিটা, হ্যাঁ, এটা কিভাবে হয় আসলে? এটা যদি আমি জানতাম, আমি বোধহয় ওয়ার্ল্ডের সবচেয়ে বড় প্রোডাক্টিভিটি কোচ হয়ে যেতাম, $1 billion প্যাকেজ সেল করতাম। আমি হয়তো জাস্ট আমার এক্সপেরিয়েন্স থেকে বলতে পারি যে আমার কাছে কি মনে হয়েছে যে আমার কোন কোয়ালিটিগুলো কাজে লেগেছে, মানুষ অ্যাপ্রিসিয়েট করেছে, যার কারণে আমি হয়তো কিছু সুযোগ পেয়েছি। একটা জিনিস ক্লিয়ারলি আমার কাজে লেগেছে, সেটা হচ্ছে যে সেলফ প্রমোশন। আমি বহু জায়গায় নিজেকে প্রমোট করতাম, আর্টিকেল লিখে বিভিন্ন ফোরামে গিয়ে প্রবলেম সলভ করে দিতাম, মানুষের ওপেন সোর্স প্রজেক্টগুলো অনেকগুলো করতাম। পৃথিবীর মানুষকে তো জানতে হবে আমি আছি, ওমর আল জাবির নামে বাংলাদেশে একজন যে আছে এবং সে যে এই স্কিল ডেভেলপ করেছে, এটা যদি পৃথিবীর মানুষ না জানে তাহলে তো কখনো কানেকশনটা হবে না। কানেকশন হলেই ওয়ান্ডার্স হওয়া শুরু হয়। সো কানেকশন হওয়ার জন্য আমাকে ডিসকভার করতে হবে। ডিসকভার করতে গেলে আগে আমাকে কিছু হাই কোয়ালিটি কাজ ওয়ার্ল্ডকে প্রেজেন্ট করতে হবে, ফর ফ্রি প্রেজেন্ট করতে হবে, হয়তো বা সেটা করতে হবে। যেরকম আমি, আমার তো মনে হচ্ছে কোড প্রজেক্ট আমি বোধহয় প্রায় 40টার মতো আর্টিকেল লিখেছি, যে আর্টিকেলগুলো মোস্টলি বেশিরভাগই হচ্ছে টপ 10 আর্টিকেলের মধ্যে আছে। তো এই যে হাই কোয়ালিটি ওয়ার্ক ওয়ার্ল্ডকে আমি দিয়েছি দেখে ওয়ার্ল্ড রিকগনাইজ করেছে আমি আছি এবং আমার এই স্কিল আছে, এবং এইভাবে আস্তে আস্তে কানেকশনগুলো বিল্ড হয়েছে। আমি কিছু ওপেন সোর্স প্রজেক্ট বানিয়েছিলাম, যে প্রজেক্টগুলো নিয়ে দেখা গেছে বাইরের কোম্পানিতে ইঞ্জিনিয়াররা তাদের কোম্পানিতে ওটাকে ইমপ্লিমেন্ট করে খুব সাকসেসফুল হয়েছে, তারপর কৃতজ্ঞতা বশত তারা আমাকে তাদের কোম্পানি থেকে একটা প্রজেক্ট দিয়েছে। সেই প্রজেক্ট আমি হয়তো করতে পারিনি, আমি বাংলাদেশে একটা কোম্পানিকে দিয়েছি, সেই কোম্পানির সাথে বাইরের ওই কোম্পানির কানেকশন হয়েছে, আরও অনেক প্রজেক্ট আউটসোর্স হয়েছে, সেই কোম্পানি বড় হতে এখন কয়েকশো ইঞ্জিনিয়ার একটা কোম্পানি, এরকম হয়েছে। কিন্তু এগুলো হওয়ার জন্য যেটা দরকার সেটা হচ্ছে ওয়ার্ল্ডকে জানাতে হবে আমি আছি এবং আমার কিছু ইউনিক স্ট্রেংথ আছে। তো আমি বলবো যে এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। আর সেকেন্ড স্টেপ হচ্ছে যে এখন এই জিনিসটা হতে গেলে ওয়ার্ল্ডকে যে আমি কিছু ইউনিক জিনিস দিব বা আমি ওয়ার্ল্ডকে জানাবো যে আমার স্কিল আছে, আমাকে তাকে স্কিল অ্যাকোয়ার করতে হবে। রাইট। এখন স্কিল অ্যাকোয়ার করাটা হচ্ছে একটা খুব ডিফিকাল্ট ব্যাপার, এর জন্য আসলে অনেক পরিশ্রম করতে হয়। অফিসের কাজের বাইরে আমি ধরেন প্রতিদিনই তো 4-5 ঘন্টা বসে বসে এরকম আর্টিকেল লিখতাম, ওপেন সোর্স প্রজেক্ট করতাম। অফিসে কোনো একটা কাজ করে আমি যখন দেখতাম যে একটা ইন্টারেস্টিং প্রবলেম সলভ করেছি, তখন আমি চিন্তা করতাম যে এই প্রবলেমটা তো অনেকেরও আছে, আমি কি তাহলে একটা কিছু বানাতে পারি, একটা আর্টিকেল লিখতে পারি, ওপেন সোর্স প্রজেক্ট বানাতে পারি, যেটাতে এই প্রবলেমটা অনেক মানুষের উপকারে কাজে লাগবে। এইভাবে আমি অনেক কন্ট্রিবিউশন করেছি। কিন্তু সেটা করার আগে যেটা করতে হয়েছে যে ফার্স্ট অফ অল আমাকে তো নিজে কিছু হার্ড প্রবলেম ফেস করতে হবে, সেটাকে সলভ করতে হবে, করে আমার অন্যদেরকে গিফট দিতে হবে। তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে কিছু সুযোগ দিয়েছিলেন, ছোটবেলা থেকে আমি বড় বড় কিছু কোম্পানিতে কাজ করার সুযোগ পেয়েছি, যার কারণে কিছু হার্ড প্রবলেম আমাকে ফেস করতে হয়েছে। সেই হার্ড প্রবলেমগুলো সলভ করার পরে কিছু আমার ইউনিক স্কিল ডেভেলপ করেছিল, তারপর সেই স্কিল থেকে আমি কন্ট্রিবিউশন করতে পারি। এখন ভাইয়া মানে রেডি হওয়ার যে জায়গাটা, যেটা আপনি বললেন যে তুমি হচ্ছে কিছু ফ্রি গিফট দাও কমিউনিটিকে যেন তোমাকে রিকগনাইজ করতে পারে। বেশিরভাগ মানুষ যে জায়গাটা স্ট্রাগল করে তারা বুঝতেই পারে না যে আসলে আমার কোন স্কিলটা ডেভেলপ করা উচিত। হ্যাঁ, সো এই জিনিসটা আসলে কিভাবে আইডেন্টিফাই করা যায়? এটা হয়তো মার্কেটটা বুঝতে হবে, কখন কোন মার্কেটে কী ধরনের স্কিলের ডিমান্ড কেমন। যেমন আমি যেটা করতাম যে যেহেতু আমি অনেক আর্টিকেল পড়তাম, অনেক ফোরামের প্রবলেমগুলো দেখতাম, ওগুলো দেখে আমি একটা প্যাটার্ন বের করতাম যে কী ধরনের প্রবলেমে মানুষ পড়ছে, যে প্রবলেমগুলো সলভ তারা করতে পারছে না, আমি কি সেই প্রবলেমগুলো সলভ করার জন্য লার্ন করা শুরু করতে পারি কিনা। ওকে। তো আমি তখন সেগুলো লার্ন করা শুরু করতাম, করে সেই সলিউশনগুলো মানুষকে গিয়ে দিতাম, মানুষ খুব খুশি হতো আমার সলিউশন পেয়ে, তারপরে যে কানেকশন বিল্ড আপ হতো, কানেকশন থেকে বিজনেস ডেভেলপমেন্ট শুরু হয়ে যেত। তো এটা একটা ওয়ে যে মার্কেটে এখন গ্যাপগুলো কি খুঁজে বের করাটা একটু দরকার, এবং এর জন্য যথেষ্ট স্টাডি করতে হয়। ইভেন আমি ধরেন এখনও তো আমি প্রতিদিন 1-1.5 ঘন্টা স্টাডির পিছনে দিই, বোঝার জন্য যে এখন ওয়ার্ল্ডের ট্রেন্ড কোথায় যাচ্ছে, কি মার্কেট গ্যাপ আছে,
আমি এখন কোন জিনিসটা শিখতে পারি যেটা হয়তো আমার নেক্সট 4-5 বছর কাজে লাগতে পারে। আইটি ইন্ডাস্ট্রিতে একটা খুব বড় প্রবলেম হচ্ছে, প্রতি 5 বছর ইন্ডাস্ট্রিতে এত চেঞ্জ হয়ে যায় যে এই লং টার্ম প্ল্যান করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। যে আমি আজকে থেকে একটা কিছু শেখা শুরু করলাম, মনে করলাম 5 বছর পরে গিয়ে আমি ওইখানে মাস্টার হয়ে যাব, হয়তো আমার অনেক অপরচুনিটি আসবে, 5 বছর পরে গিয়ে দেখা যাবে সেটা পুরো ইররেলেভেন্ট হয়ে গেছে। Right. এই আইটি ইন্ডাস্ট্রি একটা বড় প্রবলেম। এটা আপনার মেকানিক্যাল ইন্ডাস্ট্রিতেও নেই, ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিতেও নেই, মেডিকেল প্রফেশনেও নেই। আইটি ইন্ডাস্ট্রিতে এভরি 5 ইয়ার ড্রামাটিক চেঞ্জ হচ্ছে। Right. আপনি চিন্তা করে দেখেন যে এআই রেভলিউশন, চ্যাট জিপিটি 5 বছর আগে কেউ ছিল কিছু না, ছিল ছিল না, তাই না? পুরো ইন্ডাস্ট্রি চেঞ্জ হয়ে গেল। তো এরকম বেশ কিছু যে ওয়েব 3 ও ব্লক চেইন, এগুলো ধরেন 10 বছর আগেও খুব মাইনর ছিল, এসে তারা পুরো 5টা বছরের একটা পিরিয়ডে ম্যাসিভলি পপুলার হয়ে গেল। তো হয়তো কিছু কিছু স্কিল আছে যেগুলো কখনোই ডিমিনিশ হবে না, সেগুলোর পিছনে হয়তো কেউ ইনভেস্ট করতে পারে যে আমি কোনো একটা এরিয়াতে মাস্টার হয়ে যাই, যাতে আমার কিছু স্কিল ডেভেলপ হবে, যেই স্কিলগুলো মার্কেটে সহজে পাওয়া যায় না এবং এগুলো জন্য মানুষ হাইলি পে করতে রাজি আছে। হয়তো সেরকম কিছু স্কিল আমাদের ভাই কিছু স্কিল শেয়ার করেন, কারণ আমরা যখনই চিন্তা করি যে স্কিলটা ডেভেলপ করবো, দেখি কোনো না কোনো এআই সেটা নিয়ে অলরেডি কাজ করছে অথবা পার্শিয়ালি হলেও রিপ্লেস করে দিচ্ছে। সো আপনি যদি আমাদের একটা চেকলিস্ট দেন আপনার মতো করে, যে বলা তো যায় ফিউচারে কি হয়, বাট আপনার মতে যে এই জিনিসগুলো কিছুটা হলেও এআই প্রুফ প্রোটেক্টেড। হ্যাঁ, এখন হচ্ছে এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে আজ থেকে 5 বছর পরে এআই কি করতে পারবে আর কি করতে পারবে না সেটা প্রেডিক্ট করা। রাইট। আর যেটা করতে পারবে না এআই, সেটা আমি করতে পারবো কিনা সেটা আমাকে চিন্তা করে দেখতে হবে। তো আমি এআইকেই জিজ্ঞেস করেছিলাম যে আজকে থেকে 5 বছর পরে এআই কি জিনিস করতে পারবে না। যতগুলো এআই আছে, কোয়েন, জেড এআই, আপনার ক্লড, যতগুলো এআই আছে, চ্যাট জিপিটি, গ্রক, সবাইকে জিজ্ঞেস করেছি। ওকে। কেউ জানে না। কেউ জানে না। তারা যে অ্যান্সারগুলো দিচ্ছে ক্লিয়ারলি বোঝা যায় যে এগুলো গদবাঁধা অ্যান্সার। তাদেরকে সিম্পলি সে আগে কোনো একটা আর্টিকেল বা বইয়ে পড়েছে, সেখান থেকে জাস্ট রিগার্জিটেট করছে। আমি যখনই ওদেরকে আবার পুশ করি যে আমাকে বলো কেন তুমি মনে করছো যে আজকে থেকে 5 বছর পরেও ডেটাবেস ইঞ্জিনিয়ারদের চাকরি থাকবে, এক্সপ্লেইন করো আমাকে ফুল ডিটেইলি, আর্গুমেন্ট দেখাতে পারে না। তো কোনো এআইও ইভেন আমাকে, তারাও জানে না যে এআই রেভলিউশনটা কোথায় যাবে। বাট সমস্ত এআই একটা ওয়ার্নিং দিয়েছে, যেটা খুব ইন্টারেস্টিং একটা ওয়ার্নিং। তারা বলছে যে 4-5 ইয়ার্স এক্সপেরিয়েন্সড ইঞ্জিনিয়ারদের আসলেই কোনো চাকরি থাকবে না। 4-5 ইয়ার এক্সপেরিয়েন্স ইঞ্জিনিয়ারদের চাকরি থাকবে না। ফ্রেশ গ্র্যাজুয়েট তো দূরের কথা। মাই গড। আমরা যদি এখন আমাদের কম্পিউটার সায়েন্স যে ইউনিভার্সিটিগুলোতে পড়ানো হয় সেটার কারিকুলাম যদি ড্রামাটিক্যালি চেঞ্জ না করি, আজকে থেকে 5 বছর পরে এআই কোথায় থাকবে এবং সেই এআই এর গ্যাপগুলো কী থাকবে, সেগুলো অনুসারে যদি ইউনিভার্সিটি কারিকুলামগুলোকে পুরোপুরি চেঞ্জ না করি, আমরা সিম্পলি এমন কিছু গ্র্যাজুয়েট তৈরি করবো যারা ইররেলেভেন্ট গ্র্যাজুয়েট হবে, তারা কোনো চাকরি খুঁজে পাবে না। ইভেন 4-5 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইঞ্জিনিয়ারও কিন্তু আজকাল খুব স্ট্রাগল করছে। যেমন এই জিনিসটা আমার কাছে খুব খারাপ লাগে। ইভেন আমার নিজের কোম্পানিতেও আমি কিন্তু ধরেন 4-5 এক্সপিরিয়েন্স ইঞ্জিনিয়ারকে হায়ার করি না, কারণ আমি জানি ওদের কাজ এআই দিয়ে করানো যাবে। হায়ার করে কী হবে, সে তো বসে বসে এআই দিয়ে কাজটা করাবে। তো এটা খুব দুঃখ লাগে যে এআই আসার পরে এই সমস্যাটা শুরু হয়ে গেছে, যে আজকাল এত ভালো ভালো ব্রাইট ইয়াং তারা 4-5 বছর 6 বছর স্টাডি করে আসছে, ব্যাচেলার্স মাস্টার্স করে আসছে, ভেবেছিল চাকরি পাবে হবে, কিন্তু আনফর্চুনেটলি এআই এসে তো তাদের আর চাকরির সুযোগটা থাকছে না। তো এটি আমাদেরকে চিন্তা করে দেখতে হবে যে আজকে থেকে 5 বছর পরে এআই এর গ্যাপগুলো কী হবে। আমার কাছে যতদূর মনে হয়, এটা জাস্ট আমার হাঞ্চ, আমি জানি না এআই ওই পর্যায়ে যাবে কি না, যে যেই ইন্ডাস্ট্রিগুলোতে বা যেই ধরনের কাজে হিউম্যান লাইফ রিলেটেড ইস্যু আছে, খুব ক্রিটিক্যাল টাইপের, যে এখানে যদি কোনো ভুল হয় হিউম্যান লাইফ হারিয়ে যেতে পারে। যেমন ধরেন এয়ারলাইন্সের যে প্লেন কন্ট্রোল, ওগুলোতে যদি এআইকে দিয়ে কোডিং করানো হয়, মোস্ট লাইকলি বিরাট ফ্ল থাকবে এবং সেই ফ্লর কারণে হিউম্যান লাইফ নষ্ট হয়ে যাবে। এই রিস্ক কোনো এভিয়েশন ইন্ডাস্ট্রি নেবে না, তারা মানুষকে দিয়ে কাজটা করাবে। কিন্তু ওকে, রকেট ইঞ্জিনিয়ারিং কোনো মিস্টেক হওয়া মানে $1 বিলিয়ন একটা রকেট লঞ্চ লস এবং হিউম্যান লাইফ লস। এটা কেউ এআইকে দিয়ে রকেট ইঞ্জিনের কোড জেনারেট করার কথা কেউ কোনোদিন চিন্তাও করবে না। সেরকম হয়তো ফ্যাক্টরিতে খুব সেন্সিটিভ কিছু আছে, যে মেশিনে যদি কোনো এরর হয় হয়তো হিউম্যান লাইফ লস হয়ে যাবে, সেগুলো কখনো করবে না। তো আমি বলবো যে এইরকম ইন্ডাস্ট্রিগুলো খুঁজে বের করতে, যেখানে কোনো এররের কারণে হিউম্যান লাইফ লস হয়, ওই ইন্ডাস্ট্রিগুলোতে মোস্ট লাইকলি কমপ্লায়েন্স কারণেই ওই ইন্ডাস্ট্রিগুলো পারবে না এআই কি দিয়ে কোড জেনারেট করাতে, এআই কি দিয়ে কাজ করিয়ে ফেলতে। মানুষকে লাগবেই, তার অ্যাটলিস্ট চেকলিস্ট তো পাস করতে হবে, অনেক রেগুলেশন পাস করতে হবে। রেগুলেশন বা অডিটররা এসে যদি দেখে যে পুরোটা এআই জেনারেটেড কোড, তারা তো কোনদিন অ্যাপ্রুভ করবে না। তারা চাবে যে হিউম্যান ভেরিফাইড, মাল্টিপল লেভেলস অফ ভেরিফিকেশন হয়েছে। হ্যাঁ, মেবি ওখানে অনেকখানি কাজ এআই দিয়ে করানো হচ্ছে, কিন্তু মোস্ট মিশন ক্রিটিক্যাল কাজগুলোতে হিউম্যান ইনভলভ, হিউম্যান সুপারভিশন আছে আইদার, অর হিউম্যান মেড অ্যান্ড ডেফিনেটলি ভেরিফাইড বাই মাল্টিপল লেয়ার্স অফ হিউম্যান, নট এআই জেনারেটেড অ্যান্ড এআই ভেরিফাইড। সেটা কখনোই অ্যাকসেপ্টেবল হবে না। ওই ইন্ডাস্ট্রিগুলো আমার ধারণা এখনো সেফ ইন্ডাস্ট্রি, যেটার জন্য হয়তো আমরা রেডি হতে পারি। কিছুদিন আগে আপনার ইলন মাস্ক একটা পডকাস্টে বললেন যে উইদিন 10 ইয়ার্স হিউম্যান ওয়ার্ক উইল বি অপশনাল, 10 or 15 ইয়ার্স বললেন, বিকজ রোবোটিক্স অ্যান্ড এআই যখন একসাথে হবে তখন হচ্ছে বোথ ফিজিক্যাল এবং ক্রিটিক্যাল যে কাজগুলো আছে, ইন্টেলেকচুয়াল কাজগুলো আছে, ওটা তো এখনই এআই করে দিচ্ছে, ফিজিক্যাল কাজগুলো তারা করতে শুরু করবে। তো আপনি ভাইয়া একজন আইটি প্রফেশনাল হিসাবে এবং আপনি যত জায়গায় কাজ করেছেন, আপনার ভিউটা
ডিফারেন্ট অন্যদের চেয়ে, এবং ইউ আর ওয়ান অফ দ্য বেস্ট পার্সন এই বিষয়ে কথা বলার জন্য। আপনার কি মনে হয় উইদিন 15 ইয়ার্স, 10-15 ইয়ার্স, 20 ইয়ার্স পর পৃথিবীটা কেমন হতে পারে? ফার্স্টে আমি এআই এর ব্যাপারে বেস্ট পার্সন অবশ্যই না, আমি সিম্পলি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি। ইলন মাস্ক এআই এর ব্যাপারে আমার থেকে অনেক বেশি এক্সপার্ট। সে যদি বলে যে আসলে 10 ইয়ার্স পরে অনেকগুলো ইন্ডাস্ট্রিতে, আমার ধারণা সব ইন্ডাস্ট্রির কথা সে বলছে না, সে কিছু সিলেক্টিভ ইন্ডাস্ট্রির কথা বলছে যে এই ইন্ডাস্ট্রিগুলোতে রোবোটিক্স হিউম্যানদেরকে রিপ্লেস করে দিবে, খুবই পসিবল। হ্যাঁ, অনেক কিছু ইন্ডাস্ট্রি আছে যেখানে আমি ক্লিয়ারলি আমি নিজেও দেখতে পাই যে এই ইন্ডাস্ট্রিগুলোতে হয়তো আর মানুষের কাজ করার দরকার থাকবে না। একটু বলেন ভাই। যেমন ধরেন আপনি ওয়্যার হাউস ম্যানেজমেন্টে মানুষ ঘাড়ে করে ক্রেট নিয়ে যাবে, গিয়ে রাখবে, সর্টিং করবে, বা অ্যামাজনে ওয়্যার হাউসে যে প্রোডাক্টগুলো নিয়ে একটা বক্সে ভরে সিল করে ডেলিভারি দেওয়া হচ্ছে, এগুলো মানুষের আর দরকার নেই, এগুলো ফুলি রোবোটিক্স হতে পারে। তারপরে গাড়ি বানানোর যে এখন তো অলরেডি আপনার যে কুপার যে গাড়িটা আছে, বিএমডাব্লিউ কুপার, ওদের তো ফ্যাক্টরি একদম শুরু থেকে শেষ পর্যন্ত হচ্ছে রোবটস। কিছু মেটাল ঢুকে ফ্যাক্টরিতে অনেক 100টা রোবটের হাত ঘুরে পুরো একটা গাড়ি হয়ে বের হয়। সো তারা অলরেডি এরকম ফুল 100% রোবোটিক্স অটোমেশনে চলে গেছে। তো এরকম কিছু ইন্ডাস্ট্রি ক্লিয়ারলি আমি দেখতে পাচ্ছি যে আর মানুষের চাকরি থাকবে না, দুঃখজনক হলেও সত্য। কিন্তু আমার ধারণা এমআরআই মেশিনের সফটওয়্যার মানুষ এআইকে দিয়ে জেনারেট করাবে, আমার মনে হয় না সেই ঘটনাটা সহজে ঘটবে। অ্যাটলিস্ট নেক্সট 5-10 বছরে হয়তো ঘটবে না, বাট লেটস সি এআই রেভলিউশন কোথায় যায়। কারণ ইলন মাস্ক জানে গ্রক 6-7 কি হতে যাচ্ছে, সে ইন্টারনালি অনেক কিছুই জানে যেটা আমরা জানি না। হয়তো সেই পর্যায়ে এআই চলেও যেতে পারে। কিন্তু আবার একটা ব্যাপার আপনি খেয়াল করে দেখেন যে এখন ইন্ডাস্ট্রিতে, মোটামুটি এআই ইন্ডাস্ট্রিতে সবাই রিয়েলাইজ করেছে এআই বাবল এখন কোলাপস করতে যাচ্ছে। গত কয়েক বছরে এআই অনেক বেশি হাইপ হয়ে গেছে, এবং এটা যে একটা হাইপ প্র্যাকটিক্যাল না, এটা কিন্তু অলরেডি এখন মানুষ রিয়েলাইজ করা শুরু করেছে। অনেক এআই বাবল ক্র্যাশ করা শুরু করেছে। গত 2 বছরে তো শত শত এআই স্টার্ট আপ রেজ হয়েছে, তার 90% কোলাপস করে গেছে, অলরেডি কোলাপস করে গেছে। চ্যাট জিপিটির রিসেন্ট ভ্যালুয়েশন দেখেন, তারা প্রথমে তাদেরকে কয়েকশো বিলিয়ন ডলার ভেবেছিল, এখন তারা $0 বিলিয়ন ভ্যালুয়েশনে চলে গেছে। তো অনেকেই রিয়েলাইজ করছে যে এআই আসলে এক্সট্রিমলি এক্সপেন্সিভ। এর জন্য যে ম্যাসিভ জিপিইউ কম্পিউটিং পাওয়ার দরকার, এগুলো আসলে অনেক এক্সপেন্সিভ। প্রথম দিকে তারা যতটা ভেবেছিল এক্সপেন্স কমানো যাবে, আসলে ততটা কমানো যাচ্ছে না। তো অনেক বাবল কোলাপস করা শুরু করেছে, বাট স্টিল কিছু কিছু জায়গাতে এআই ক্লিয়ারলি মানুষকে রিপ্লেস করে দিবে। আজকে 2026 আপনার যদি কোনো একটা এআই ড্রিভেন স্টার্ট আপ তৈরি করতে বলা হয়, আমাদের অডিয়েন্স যারা শুনছেন তারা মোস্টলি হচ্ছে আমাদের ফিউচার এন্টারপ্রেনার, আপনি তাদেরকে কি ইভেন আপনি নিজেই কি করতেন? ফর এক্সাম্পল, আপনি এখন অনেকগুলো কাজের সাথে যুক্ত, আমি ধরলাম যে আপনি কোনো কিছুর সাথে যুক্ত না, আপনি এখন শুরু করবেন একটা স্টার্ট আপ, আপনি কোন স্টার্ট আপটা শুরু করতেন? আমি বলবো এআই ড্রিভেন স্টার্ট আপ করে নি না। ওকে, কারণ অলরেডি আপনি দেখেন শত শত স্টার্ট আপ, যত এআই এর অ্যাপ্লিকেশন নিয়ে যত আইডিয়া আসা সম্ভব মানুষের মাথায়, অলরেডি মানুষ স্টার্ট আপ করেছে এবং 90% কোলাপস করেছে। ওকে, এর একটা বড় কারণ আসলে ওই ধরনের প্রোডাক্টের জন্য মানুষ এখন রেডি না। যেটা ঠিক যে তারা যদি আজকে থেকে 5 বছর পরে করে মেবি অনেকগুলো আইডিয়া সাকসেসফুল হতো। সো রাইট টাইমে রাইট প্রজেক্টটা করাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। রাইট, অনেক কিছুর জন্য মানুষ রেডি না। এত হাইটেক, এত হাই থট অ্যাপ্লিকেশন ইউজ করার মতো অবস্থা মাসের যায়নি। তারা কিছু সিলেক্টেড ইউজারকে দিতে পারবে, কিন্তু সেটা দিয়ে তার এনাফ আর্ন হবে না বিজনেস টিকিয়ে রাখার জন্য। তো যারাই এআই নিয়ে এরকম স্টার্ট আপ করতে যাচ্ছেন, তারা প্রথমে একটু চিন্তা করে দেখবেন যে আপনারা কি হিউম্যানের হ্যাবিট চেঞ্জ করার জন্য বলছেন তাদেরকে, যে তাদের ডেইলি হ্যাবিট চেঞ্জ করতে হবে, এবং ডেইলি আপনার অ্যাপটা ইউজ না করলে আপনার যথেষ্ট রেভিনিউ হবে না সাস্টেন করার জন্য, এবং এটা আপনাকে মিলিয়ন মানুষকে করাতে হবে আপনার বিজনেসকে সাস্টেন করার জন্য, তাহলে মোস্ট লাইকলি ইটস আ ব্যাড আইডিয়া। বাট আপনি যদি এরকম একটা সফটওয়্যার বানান যে কয়েক হাজার ইউজার ইউজ করবে, সপ্তাহে 1-2 বার ইউজ করলেই হবে, হয়তো একটু লম্বা টাইম সে ইউজ করবে, এবং সেখান থেকে যে রেভিনিউ আসবে সেটাতে আমার বিজনেস হয়ে যাবে, দেন সেটা হাই প্রবাবিলিটি আছে সাকসেসফুল হওয়ার। কিন্তু লার্জ অ্যামাউন্ট অফ ইউজার রেগুলারলি ইউজ করতে হবে, এবং তাকে সেটার জন্য তার হ্যাবিটও চেঞ্জ করতে হবে, এই ধরনের আইডিয়াগুলো কোলাপস করছে, এখন অনেক কোলাপস করছে আমরা দেখতে পাচ্ছি। বাট আমি একটা ইন্টারেস্টিং এরিয়া আমার কাছে মনে হচ্ছে যে এই এরিয়াটা হয়তো কখনোই ডিমিনিশ হবে না, সেটা হচ্ছে যে এআই দিয়ে এআই এর হার্ম মিটিগেশন বা হার্ম ডিটেকশন। যেমন সাইবার সিকিউরিটি এখন একটা বড় থ্রেটের মধ্যে আছে, যে আগে মানুষ অ্যাটাক করতো ইনফ্রাস্ট্রাকচারকে, এখন এআই অ্যাটাক করছে, এবং এআই অ্যাটাকগুলো হচ্ছে আর অনেক লার্জ স্কেলে, অনেক কমপ্লেক্স অ্যাটাক হচ্ছে। তো এখন মানুষের পক্ষে আর ডিফেন্ড করা সম্ভব না। সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়াররা এখন মানুষ হিসেবে আর পারবে না এত লার্জ ভলিউমের এআই অ্যাটাককে ডিফেন্ড করতে। আমাদেরকে এআই লাগবে, এআই সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার লাগবে। তো এটা একটা বড় ফিল্ড, এখানে ইনভেস্ট করা উচিত আমার মতে। যে এটা দিনে দিনে ওয়ার্স অ্যান্ড ওয়ার্স সিচুয়েশন হবে, এআই পাওয়ার্ড অ্যাটাক হবে, মাস স্কেলে অ্যাটাক হবে, অনেক সিভিয়ার অ্যাটাক হবে। সেটার জন্য এআই পাওয়ার্ড সাইবার সিকিউরিটি সলিউশন বানানোটা ডেফিনেটলি উচিত। এবং এটা নিয়ে আপনি রিসেন্টলি যে সাইবার কন যে ইভেন্টগুলো হয় ইউএসএতে, এভরি ইয়ার তো হ্যাকার কন, সাইবার কন, এরকম বড় বড় ইভেন্ট হয়, তারা গ্রাফ দেখায় যে হিউম্যান জেনারেটেড অ্যাটাক আর এআই জেনারেটেড অ্যাটাক গ্রাফে দেখা যায় যে কি স্কেলে বাড়ছে। আচ্ছা, এবং তারা এটাও দেখায় যে হিউম্যান সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারদের সাকসেস আর এআই এখন অনেক নিচে আছে, যে এআই কতখানি মিটিগেট করতে পারছে। এর কারণ হচ্ছে ওই যে এআই সাইবার সিকিউরিটি ইনভেস্টমেন্ট হচ্ছে না। তো এআই এর এখন অনেক গ্যাপ আছে, যে হিউম্যান লেভেলে পৌঁছানো এবং হিউম্যানের থেকে বেটার কন্ট্রিবিউট করা।
এই গ্যাপটা এখনো মার্কেটে আছে, হয়তো এটা নিয়ে অনেকে কাজ করতে পারেন। তারপরে এআই রিলেটেড আরো অনেক হার্ম আছে, ডিপ ফেক একটা বড় হার্ম। ফেক ভিডিও বানিয়ে তো আজকাল অনেকের রেপুটেশন নষ্ট করে দেওয়া হচ্ছে, অনেক পিপলদের হার্ম করা হচ্ছে। রিসেন্টলি শুনলাম শেখ আহমদুল্লাহর ডিপ ফেক ভিডিও বানিয়ে ওষুধ বিক্রি করছে। তারপরে মুফতি ব্যাংকে ডিপ ফেক বানিয়ে ফান্ড রেজ হচ্ছে, বিশাল অ্যামাউন্টের ফান্ড রেজ করছে মুসলিমদের কাছ থেকে। তো এরকম অনেক স্ক্যান্ডাল হচ্ছে আর কি ডিপ ফেকের কারণে। সো ডিপ ফেক ডিটেক্ট করা, সেটাকে রিমুভ করা, আইডেন্টিফাই করা, এটার জন্য এখন অনেক কাজ করার সুযোগ আছে। তারপরে এআই জেনারেটেড কন্টেন্ট, তারপরে এআই জেনারেটেড প্রোপাগান্ডা, এটা একটা বড় ব্যাপার। যে দুটো কান্ট্রি আছে, যে দুটো কান্ট্রিতেও সারা পৃথিবীর বিরাট ক্ষতি করছে। আমরা সবাই জানি সেই দুটো কান্ট্রিকে, তারা তো ম্যাসিভ হান্ড্রেডস অফ মিলিয়ন্স অফ ডলার ইনভেস্ট করছে এআই দিয়ে, প্রোপাগান্ডা দিয়ে পুরো পৃথিবীর মানুষকে ব্রেন ওয়াশ করার জন্য। তো সেটার ডিফেন্সও তো কাজ করতে হবে আমাদেরকে, স্পেশালি মুসলিম উম্মাহ তো হচ্ছে সবচেয়ে বড় সাফারার ওই দুটো কান্ট্রির প্রোপাগান্ডার কারণে। তো আমাদের মুসলিমদের উচিত এই যে ম্যাসিভ স্কেলের প্রোপাগান্ডা অ্যাটাক হচ্ছে, এটাকে ডিফেন্ড করার জন্য এআই সলিউশন তৈরি করা। তো এই এআই এর হার্মকে মিটিগেট করা এআই দিয়ে, এটা ক্লিয়ারলি একটা এখনো বড় ইন্ডাস্ট্রি। আর ভাইয়া আপনি যেটা বললেন যে এআই এরিনাতে চেষ্টা করা না যাওয়া, বাট যদি যায় তাহলে এই এরিয়াগুলোতে যেতে পারে, যেটা আপনি বললেন। আমি এআই এরিয়াতে যেতে কাউকে ডিসকারেজ করছি না। আমি যেটা বলছি যে সিম্পল কিছু এআই ইউজ করে এমন একটা প্রোডাক্ট বানানো, যে প্রোডাক্ট আমাকে খুব লার্জ নাম্বার অফ ইউজার যদি রেগুলারলি ইউজ না করে আমার যথেষ্ট রেভিনিউ হবে না, এবং এটা করতে গেলে তাকে তার হ্যাবিট চেঞ্জ করতে হবে। এই ধরনের প্রোডাক্ট সাকসেসফুল হওয়ার চান্স কম। কিন্তু আমি যদি একটা B2B সলিউশন বানাতে পারি, 100টা কোম্পানিকে যদি আমি সেল করতে পারি এই সলিউশন, গুড এনাফ রেভিনিউ আমি সাস্টেইন করতে পারবো, গো ফর ইট। আমি যদি এরকম একটা প্রোডাক্ট বানাতে পারি যেটা সাইবার ডিফেন্স সলিউশন হবে, মিলিয়ন্স অফ ইউজারকে আমি একটা অ্যাপ ইনস্টল করে দিলে এআই তাকে অনেক হার্ম থেকে সেভ করবে, মোস্ট লাইক ভেরি গুড আইডিয়া। তো এই ধরনের প্রোডাক্টের আইডিয়া হতে পারে। কিন্তু অ্যানাদার এআই কে দিয়ে ওয়েবসাইট বানানো, এআই কে দিয়ে কোড জেনারেশন টুল করা, বা এআই কে দিয়ে কোনো একটা কিছু অটোমেট করা যেটা অলরেডি 10টা কোম্পানি করছে, ওই ধরনের ইনভেস্টমেন্টে না যাওয়াই বেটার। একটা মেজর প্রবলেম সবার আছে যে যখন কোনো বিজনেসকে শুরু করতে চায় অথবা যে কোনো একটা কাজ যখন শুরু করতে চায়, প্ল্যানিংটা অনেকে ঠিকঠাক মতো করে করতে পারে, কিন্তু তারপরে এক্সিকিউশনটা অনেকে হয়তো বা পারে না, ঠিক মতো এক্সিকিউশনে যেতেই পারে না। টোটাল প্রসেসটা কি, আপনি যখন কাজ করেন একটা প্ল্যানিং থেকে এক্সিকিউশন পর্যন্ত আপনার রোড ম্যাপটা কেমন থাকে? এখানে এটা আমি মেটা থেকে খুব ভালোভাবে শিখে এসেছি যে মেটা এই কাজটা কিভাবে করে। কারণ তারা তো একটা হাইলি সাকসেসফুল প্রোডাক্ট কোম্পানি, জি, তাদের কোনো ম্যাজিক ট্রিক আছে কিনা। আমি ইন্টারেস্টিং যে দেখলাম যে মেটার যে হেড অফ প্রোডাক্ট নাওমি, ও একটা খুব ইন্টারেস্টিং একটা মেথড ইনভেন্ট করেছে, যে মেথডটা আমার মনে হয় মেটার সাকসেসে খুব কাজে লেগেছে। ওটাকে নাম দিয়েছে আন্ডারস্ট্যান্ড, আইডেন্টিফাই, এক্সিকিউট, UIE মেথড বলে। তো ওরা যেটা করে যে ওদের একটা আন্ডারস্ট্যান্ড স্টেজ আছে যেখানে ওরা ম্যাসিভ ইনভেস্টমেন্ট করে। আন্ডারস্ট্যান্ড মানে হচ্ছে যে যেই জিনিসটা এখন তারা বানাবে সেই জিনিসটার জন্য ডিমান্ড কত আছে, সেটা বানালে কতখানি সাকসেসফুল হবে, এটা খুব ভালো করে বোঝা। এবং এর জন্য তাদের UX রিসার্চার থাকে, তারা ডিপ্লয় করে যে বহু ইউজারকে ধরে নিয়ে এসে প্রোফাইল করে দেখা, তাদেরকে প্রোটোটাইপ বানিয়ে দেখানো যে তারা আসলে এই প্রোডাক্টটা নিবে কিনা। তারপরে ডেটা সায়েন্টিস্ট টিম আছে যারা ম্যাসিভ অ্যামাউন্টের ডেটা অ্যানালাইসিস করে ডিসিশন নেয় যে এই আইডিয়াটা ওয়ার্থ ইট কিনা, বা মার্কেটে কী কী অপরচুনিটি আছে, এখন কী কী ফিচার আমাদের বানালে ডেটা বলছে যে এটা মোস্ট লাইকলি একটা সাকসেসফুল আইডিয়া হবে। তারা ডেটা অ্যাসপেক্টটা কনসিডার করে, হিউম্যান অ্যাসপেক্টটা কনসিডার করে। কোয়ান্টিটেটিভ রিসার্চের নামে স্পেসিফিক রোল আছে যাদের কাজ হচ্ছে কোয়ান্টিটেটিভ স্টাডিগুলো করা। তারপরে কোয়ালিটেটিভ রিসার্চের নামে আলাদা একটা রোল থাকে যাদের কাজ হচ্ছে কোয়ালিটেটিভ স্টাডি করা। তারপরে লিগাল টিম থাকে যারা এনশিওর করে যে এই জিনিসটা বানালে আবার কোনো লিগাল প্রবলেম হবে কিনা বোঝা। তো এই আন্ডারস্ট্যান্ডের পিছনে, যে আন্ডারস্ট্যান্ড মানে হচ্ছে যে আমার সামনে এখন 30টা অপরচুনিটি আছে, এই কোন অপরচুনিটির জন্য ডেটা আমাকে হাইয়েস্ট কনফিডেন্স দিচ্ছে, UX রিসার্চ আমাকে হাইয়েস্ট কনফিডেন্স দিচ্ছে, কোয়ান্টিটিভ অ্যানালাইসিস হাইয়েস্ট কনফিডেন্স, কোয়ালিটিভ অ্যানালাইসিস হাইয়েস্ট কনফিডেন্স, লিগাল হাইয়েস্ট কনফিডেন্স দিচ্ছে, এগুলোকে খুঁজে বের করা, এগুলো খুঁজে বের করে ন্যারো ডাউন করা। সো তারা প্রথমে 30টা আইডিয়া আন্ডারস্ট্যান্ড করলো, যে সেগুলো খুব ভালো করে সমস্ত ডেটা কালেকশন করলো। তারপরে তারা আইডেন্টিফাই স্টেজে ন্যারো ডাউন করে যে কোন আইডিয়াগুলো সাকসেস হওয়ার রেট সবচেয়ে বেশি। এই আইডেন্টিফিকেশন স্টেপটা হাইলি মেথডিক্যাল একটা স্টেপ, ওরা যেটা বের করে ফেলেছে। ওরা খুব সুন্দর ডিসিশন মেট্রিক্স বানায়, যে লিগাল টিম থেকে কিছু ডিসিশন আসছে, UX থেকে ডিসিশন আসছে, এবং সেই ডিসিশনগুলো হয় হচ্ছে বিভিন্ন স্ট্র্যাটেজির এগেনস্টে। সো আপনার হরাইজন্টাল কলামে থাকে স্ট্র্যাটেজি, এবং সেই স্ট্র্যাটেজিতে ডিফারেন্ট ভার্টিক্যাল থেকে কী কী কনফিডেন্স, কী কী পজিটিভ এবং নেগেটিভ পাওয়া যাচ্ছে, এগুলোকে তারা লিস্ট ডাউন করে একটা টেবিলের মধ্যে, ডিসিশন মেট্রিক্স বলে। তো যেই স্ট্র্যাটেজিটার জন্য বেশিরভাগ কলামের মধ্যে গ্রিন পাওয়া যায় বেশি, যে হ্যাঁ লিগাল গ্রিন, UX রিসার্চার গ্রিন, ডেটা গ্রিন, ইঞ্জিনিয়াররা রেড, ওরা তো সবসময় রেড থাকবে, বাদ দাও। তারপরে হচ্ছে বিজনেস মার্কেটিং গ্রিন, ওকে ওই স্ট্র্যাটেজিটা আমরা মোস্ট লাইকলি পার্সু করবো। আবার এখানে ব্যাপার আছে যে তারা যদি দেখে যে সবকিছু গ্রিন কিন্তু লিগাল রেড, মোস্ট লাইকলি তারা সেটা পার্সু করবে না, যদিও সবাই বলছে গ্রিন। তো এইভাবে তারা একদম একটা ডিসিশন মেট্রিক্স বানায় আইডেন্টিফাই করার জন্য যে আমার 30টা অপরচুনিটির মধ্যে 30টা স্ট্র্যাটেজি আছে, তার মধ্যে কোনটাকে আমি ন্যারো ডাউন করবো। এটা কি পাবলিকলি অ্যাভেলেবল মেট্রিক্সটা? না, এই মেট্রিক্সটা অ্যাকচুয়ালি না, নাওমি অ্যাকচুয়ালি তার ব্লগের মধ্যে এই পুরো মেথডটা এক্সপ্লেন করেছে। আপনারা যদি ইন্টারনেটে সার্চ করেন নাওমি আন্ডারস্ট্যান্ড, আইডেন্টিফাই, এক্সিকিউট, আপনি নাওমির ব্লগের মধ্যে পুরো মেথডটা পাবেন, স্যাম্পল সহ পাবেন। ইনফ্যাক্ট আমি নিজেই একটা প্রেজেন্টেশন দিয়েছিলাম
কয়েক বছর আগে এমইসি নামে একটা অর্গানাইজেশন আছে না বাংলাদেশে, যে যারা একটা কনফারেন্স করে, আপনি ইউটিউবে গিয়ে যদি আমার নাম আর এমইসি দিয়ে সার্চ করেন, আমি মেটার যে টোটাল প্রোডাক্ট পাইপলাইনটা ওরা কিভাবে কাজ করে, আন্ডারস্ট্যান্ড কিভাবে কাজ করে, পুরোটা নিয়ে আমার প্রায় আধা ঘন্টার একটা ডেসক্রিপশন আছে। Okay. তারপরে আরো আধা ঘন্টা আছে মেটার ইঞ্জিনিয়ারিং কিভাবে কাজ করে, সো ওখান থেকে হয়তো সবাই ডিটেল জেনে নিতে পারে। তো এরপরে হচ্ছে এক্সিকিউট। এখন এক্সিকিউশনটা যদি পারফেক্ট না হয় তাহলে তো আন্ডারস্ট্যান্ড আইডেন্টিফাই সব পানিতে গেল। এক্সিকিউশনটা যেন হাইলি এফিশিয়েন্ট হয়, তার জন্য প্রোডাক্ট টিম, ডিজাইন টিম, টেস্টিং, ইঞ্জিনিয়ারিং, ডেভেলপমেন্ট, প্রোডাকশন, অপারেশনগুলো সবকিছুকে তারা হাইলি অর্গানাইজ করেছে। জি। তো এটা হচ্ছে মেটার কাছ থেকে আমি একটা খুব ভালো মেথড বের করেছি যে আন্ডারস্ট্যান্ডের পিছনে যথেষ্ট ইনভেস্ট করতে হবে, কারণ আন্ডারস্ট্যান্ডটা যদি ঠিক মতন না হয় পরের স্টেপগুলো তো পুরোটাই ওয়েস্ট হয়ে গেল, পুরোটাই waste পুরো হয়ে ওয়েস্ট, আমার পুরো টাকাটা পানিতে যাবে, আমি যা ইনভেস্ট করে যেটা বের করবো সেটা অ্যাকচুয়ালি সাকসেসফুল হতো না। বরং আমি আন্ডারস্ট্যান্ডে যদি একটু বেশি ইনভেস্ট করতাম তাহলে আমার এই ওয়েস্টটা হতো না। তো এই আন্ডারস্ট্যান্ডটা মেটার মতো কোম্পানির জন্য খুব দরকার, এবং আমার ধারণা এই কারণে ওরা সাকসেসফুল হয়েছে, এই কারণে ওরা মোটামুটি যাই বানায় দেখবেন তাই সাকসেসফুল হয়। তার মানে ভাই এই স্টেপটা থেকে প্রোডাক্ট মার্কেট ফিটটা যেমন দেখতেছে এবং ফিউচার প্রসপেক্ট কেমন সেটাও দেখছে এবং লিগ্যাল অ্যাসপেক্টটাও দেখছে, দেখার পর তারপরে এক্সিকিউশনে চলে যাচ্ছে। হ্যাঁ, অনেকগুলো ডাইমেনশন তারা চেক করে যে এই এতগুলো ডাইমেনশন সবাইকে বলছে যে ইটস ওয়ার্থ পারসুইং, নাকি অনেক বড় কিছু রিস্ক দেখা যাচ্ছে। রিস্ক দেখা গেলে আমরা হয়তো এটাকে এখন পারসু করবো না, পরে করবো। ওকে ভাই, আমি শুরুর দিকে আপনাকে একটা প্রশ্ন করেছিলাম যে কোন কোন স্কিল থাকলে আসলে আমরা সাকসেসফুল হতে পারি, সেটা বিজনেসে হোক, পার্সোনাল লাইফে হোক। বাট শুধু স্কিলই কি যথেষ্ট কিনা সাকসেসফুল হওয়ার জন্য? কারণ অনেকেই তো স্কিলের পেছনে ছুটছে, স্কিল গেইন করছে, এটা একটা প্রসেস আছে, সবাই জানে। তো এই বিষয়ে আপনার ইয়া কি? আমি যেটা বলবো সেটা শুনে তো অনেকে ডিমোরালাইজড হয়ে যেতে পারেন, বাট এটা কিন্তু বাস্তবতা যে শুধু স্কিল থাকলেই সাকসেসফুল হয় না, রাইট টাইমে রাইট জায়গায় থাকাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমার থেকে স্কিল মানুষ পৃথিবীতে অনেক আছে, কিন্তু তারা রাইট টাইমে রাইট জায়গায় ছিল না দেখে হয়তো আমি যেটুকু অল্প সাকসেস পেয়েছি তারা সেটা পেতে পারেনি। আমার থেকে অনেক হাইলি ট্যালেন্টেড ইঞ্জিনিয়ার আছে, কিন্তু হয়তো তারা আনফর্চুনেটলি আমি যেরকম হাই পেইড জব পাইছি তারা পাইনি, কারণ তারা রাইট টাইমে রাইট জায়গায় ছিল না। তো এই রাইট টাইমে রাইট জায়গায় থাকাটা এটা একটা খুব বড় একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, শুধু স্কিল থাকলেই হবে না। কিন্তু আপনি রাইট টাইমে রাইট জায়গায় আছেন, কিন্তু অপরচুনিটিটা গ্র্যাব করার জন্য স্কিলটা আপনার নেই, তাহলে তো হলো না। তাহলে আপনার রাইট টাইমে রাইট জায়গায় থাকাটা পুরোটা ওয়েস্ট হয়ে গেল, যেটা অনেকের বেলায় হয়। অনেকে এরকম কানেকশন পাচ্ছে, তারা একটা রাইট পার্সনের সাথে কমিউনিকেশন হচ্ছে, কিন্তু তার স্কিলটা না থাকার কারণে সে অপরচুনিটিটাকে কনভার্ট করে ফেলতে পারছে না নিজের বেনিফিটে। তো স্কিল থাকাটা অবশ্যই প্রিরিকুইজিট, কিন্তু একই সাথে রাইট টাইমে রাইট জায়গায় থাকতে হবে। কিভাবে আমি রাইট টাইমে রাইট জায়গায় থাকবো? আপনাকে এগেইন গ্যাপ খুঁজে বের করতে হবে, যে মার্কেটে কোথায় গ্যাপ আছে, যেই গ্যাপে আমার এই স্কিলটা কাজে লাগবে। প্লাস নিজেকে অ্যাডভার্টাইজ করা, রাইট মানুষের সাথে কানেকশন বিল্ড আপ করা, যে মানুষগুলোকে আমাকে জানাতে হবে আমি এক্সিস্ট করি এবং আমার হচ্ছে এই স্কিল সেট, যেন তারা আমাকে মনে রাখে এবং তারপরে আমার কাছে আসে। এটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে আল্লাহর কদর, আল্লাহ কাদের যাদেরকে রাইট টাইমে রাইট জায়গায় রাখেন তারাই সাকসেসফুল করে। এরকম অনেক লোককে আমি দেখেছি যে যারা হয়তো টপ স্কিল না, তারা মোটামুটি মিডিয়াম স্কিল, কিন্তু তারা রাইট টাইমে রাইট জায়গায় থেকে অপরচুনিটিটাকে গ্র্যাব করতে পেরেছে, পেরে কিছু হাই স্কিল লোকজনকে এনে অপরচুনিটিটাকে সাকসেসে কনভার্ট করতে পেরেছে। তো এখানে আমার ধারণা অনেকখানি কদরের ব্যাপারও আছে, যে আল্লাহ যাদেরকে যেখানে রাখতে চান তারা হয়তো সেখানেই থাকে, কিন্তু তারপর আল্লাহ একটা মানুষকে একটা রাইট টাইমে রাইট জায়গায় রাখবেন কেন, যদি তার সেই স্কিলটা না থাকে, সে যদি স্কিলটাকে ইউটিলাইজ করে অপরচুনিটিটাকে সাকসেসে কনভার্ট করতে না পারে, আল্লাহ কেনই বা তাকে রাইট টাইমে রাইট জায়গায় ফেলবেন? তো আমার ধারণা স্কিল আগে অ্যাকোয়ার করতে হবে, এবং তারপরে আল্লাহ মানুষকে রাইট টাইমে রাইট জায়গায় রাখার ব্যবস্থা করবেন। এবং আমার লাইফ থেকে তো আমি ক্লিয়ারলি দেখেছি, আপনাকে যে এক্সাম্পলগুলো দিলাম, আমাকে কিন্তু প্রথমে স্কিল ডেভেলপ করতে হয়েছে, তারপরে আল্লাহ আমাকে রাইট টাইমে রাইট জায়গায় ফেলেছেন, আমি তখন সেই অপরচুনিটিটাকে সাকসেসে কনভার্ট করতে পেরেছি। ভাই এখানে মানে কোনো এক্সপেক্টার আছে কিনা? যেমন ধরেন যে ট্র্যাডিশনাল যে স্কিলগুলোর কথা আমরা জানি, সেটা যদি টেক ক্ষেত্রে হয় ভালো প্রোগ্রামিং কোডিং জানা, অথবা কমিউনিকেশন স্কিল, অথবা আপনার ধরেন যে নেগোসিয়েশন স্কিল, এর বাইরে কোনো এক্সপেক্টার আপনার কি এরকম কোনো কিছু মনে হয়েছে? কারণ আমি আসলে এরকম অনেক মানুষকেই দেখি যারা হাইলি ক্যাপেবল, স্কিলফুল, ভালো কানেকশনও আছে তাদের, কিন্তু ব্যাটে বলে না কেন যেন মিলে যাচ্ছে না, তাদের মিলে উঠতেছে না, তারা বড় কিছু করতে পারছে না। আবার তার চেয়ে কম ক্যাপাবিলিটি নিয়ে, কম যোগ্যতা নিয়ে, কম নেটওয়ার্কিং নিয়েও কিন্তু অনেকে অনেক কিছু করতে পারছে। যদি এটা মানে সাবজেক্টিভ কোশ্চেন, আপনার থটটাই জানতে চাই যে আপনার, যেহেতু আপনি অনেক জায়গায় কাজ করেছেন, অনেক বড় বড় জায়গায় কাজ করেছেন, নিজেও অনেক কিছু বিল্ড আপ করেছেন, ভালো জায়গায় পড়াশোনা করেছেন, ওই জায়গা থেকে আপনার কি কোনো বোধ অথবা কোনো ইনসাইট এই বিষয়ে তৈরি হয়েছে কিনা? আমার কাছে মনে হয় রাইট টাইমে রাইট জায়গায় তারা ছিল না দেখেই সাকসেসফুল হয়নি। স্কিল ছিল, কিন্তু তারা জাস্ট হিউম্যান কানেকশন থাকলে তো হবে না, ওই কানেকশনের সাথে আবার রাইট টাইমে রাইট জায়গাতেও থাকতে হবে। একজন ইনভেস্টর আমাকে চিনে, কিন্তু সে যখন কোনো একটা আইডিয়াকে ইনভেস্ট করবে বলে চিন্তা করছে, ওই সময়ে আমি তার সামনে ভিজিবল থাকা এবং প্রেজেন্ট থাকাটাও কিন্তু জরুরি। হতে পারে আমি তার লিঙ্কডইনে 5 বছর ধরে কানেক্টেড হয়ে আছি, কিন্তু তার মাথায় যখন আইডিয়াটা আসছে, সেই আইডিয়াটা এক্সিকিউট করবে, ইনভেস্ট করবে, তখন আমার নামটা তো তার মনে পড়তে হবে, এবং সেটা তখনই মনে পড়ার সময় যখন আমি রাইট টাইমে রাইট তার সামনে আছি। তো এটাই আমি মনে করি যে জাস্ট কানেকশন থাকলেই হবে না, ওই রাইট টাইমে রাইট জায়গায় থাকতে হবে।
তখনই হয়। আমি দেখেছি যে আমার বেশিরভাগ বিজনেস শুরু করার পিছনে ওটাই ছিল যে আমি রাইট টাইমে রাইট জায়গায় ছিলাম। যখন কিনা ওই বিজনেসের আইডিয়াটা এমন একটা স্টেজে আছে যে এখন এক্সিকিউট করতে হবে, এক্সিকিউট করার জন্য আমাদের কাকে দরকার, তখন আমাকে তারা দেখতে পাচ্ছে, আমি তাদের সামনে অ্যাভেলেবল, তখনই তারা আমাকে দিয়েছে। আমি অ্যাভেলেবল না থাকলে কিন্তু আমার কাছে কখনো অপরচুনিটি আসতো না। কীভাবে অ্যাভেলেবল করবেন নিজেকে রাইট টাইমে রাইট জায়গায়, এটা বলা খুব ডিফিকাল্ট, এটা আসলে কোনো ফর্মুলা নেই। আচ্ছা ভাইয়া, ওই ক্ষেত্রে একটা কথা বলা হয়ে থাকে যে তুমি কোন সিটিতে থাকো, কোন শহরে থাকো, এটা তোমার সাকসেসের অনেক কিছুকে ডিফাইন করে দেয়। ডেফিনেটলি হ্যাঁ, তো আমি এটা মনে করি। আমি মনে করি যে সিলিকন ভ্যালিতে যারা আছে তারা আনফেয়ারলি প্রিভিলেজড পজিশনে আছে। এটা আমি খুব ভালোভাবে রিয়েলাইজ করে দেখেছি। ইভেন যারা ধরেন লন্ডনে আছে, তারাও সিলিকন ভ্যালিকে মনে করে যে তারা আনফেয়ার অ্যাডভান্টেজের মধ্যে আছে। ইভেন লন্ডনে থেকেও তারা অনেক অপরচুনিটি আছে যেগুলো পাচ্ছে না, যেটার জন্য তাদের অনেক বেটার স্কিল আছে, তারা মোর কেপেবল, বেটার জিনিস বানাতে, কিন্তু সিম্পলি তারা সিলিকন ভ্যালিতে নাই দেখে তারা রাইট ইনভেস্টরদের কাছ থেকে ইনভেস্টমেন্ট পাচ্ছে না এবং রাইট কোম্পানিগুলোর সাথে কানেকশন করতে পারছে না। এটা সারা পৃথিবীর সমস্ত ওয়েস্টার্ন কান্ট্রির একটা ফ্রাস্ট্রেশন যে সিলিকন ভ্যালিতে থাকাটা একটা আনফেয়ার অ্যাডভান্টেজ। একইভাবে একজন বাংলাদেশে যে আসে সে চিন্তা করছে আমি যদি লন্ডনেও অ্যাটলিস্ট থাকতে পারতাম, তাহলে তো আমি রাইট টাইমে রাইট জায়গা থেকে অনেক অপরচুনিটিকে কনভার্ট করতে পারতাম। এখন কি করবেন বলেন, আল্লাহ তো সবাইকে একটা সিটিতে দেবেন না, তা আমাদেরকে যে যেখানে আছি সে সেখান থেকে যতটুকু সম্ভব চেষ্টা করতে হবে। বাট যদি সম্ভব হয় যে এই ধরনের লোকেশনগুলোতে যদি গিয়ে রাইট টাইমে রাইট জায়গায় যাওয়া যায়, যেমন কনফারেন্সগুলো অনেক সময় অনেক এক্সপো হয়, এক্সপোতে অনেক নেটওয়ার্কিং বিল্ড হয়। আমি প্রায়ই দেখি যে এক্সপোতে বাংলাদেশ থেকে অনেকে আসে, তারা শুধু স্টলগুলো ঘুরে বেড়াচ্ছে, কিন্তু এই যে নিজের লজ্জাকে আটকিয়ে যে সে গিয়ে সেটা ডিরেক্টলি কথা বলবে, কারোর সাথে জাস্ট একটা কনভারসেশন শুরু করে দিবে, দেখি না কি হয়, কনভারসেশন থেকে কোথায় চলে যায় কোনো তো ঠিক নেই, হয়তো একটা সেল অপরচুনিটি পাওয়া যেতেও পারে। বাংলাদেশিদের মধ্যে আমি জিনিসটা খুব অ্যাবসেন্ট দেখি। কিন্তু আপনি যদি ইন্ডিয়ানদেরকে দেখেন, তারা এসে কিন্তু ফ্র্যাঙ্কলি সবার সাথে কমিউনিকেট করছে, কীভাবে যেন তারা আলাপ শুরু করে দিয়ে একটা বিজনেসে কনভার্ট করে ফেলতে পারছে। তো এই স্কিলটা সবার নেই, বাংলাদেশিদের মনে হচ্ছে, আমার কাছে মনে হয় খুব কম আছে। বাংলাদেশ থেকে অনেক এখন প্রফেশনালরা দেশের বাইরে মুভ করতে চায়, হ্যাঁ, তো মাঝখানে একটা বিষয় এসে দাঁড়ায় যে আসলে নন মুসলিম কান্ট্রিতে, কারণ আমরা যে সমস্ত শহরের কথা বলছি সেটা ইউকে হোক অথবা আমেরিকা হোক অথবা অন্যান্য যে সিটিগুলো আছে যেখানে অপরচুনিটি অনেক হাই, সো এখানে হচ্ছে নন মুসলিম কান্ট্রিতে সেটেল করার একটা বিষয় কিন্তু চলে আসে, অনেকের বেবি থাকে অথবা এই বিষয়গুলো ফেস করে অনেকে। এই বিষয়ে আপনার মানে কি বলার আছে আসলে? কারণ যদি কেউ আসলে বড় কিছু করতে চায়, সেটা দেশের জন্য হতে পারে, তার কমিউনিটির জন্য হতে পারে, তাহলে কিন্তু তাকে বেটার জায়গায় যেতে হবে, অপরচুনিটি তাকে ওখান থেকে নিতে হবে। কারণ ওখান থেকে আপনি যেটা বললেন যে এক্সিকিউট করা ইজি, আর নেটওয়ার্কিং ওরকম আছে, ইকোসিস্টেম ওরকম আছে। সো ওই জায়গাটা আসলে একজন হাই ক্যাপেবল মানুষ যারা আমাদের এই পডকাস্টটা দেখছেন, তারা এই জিনিসটাকে কিভাবে ডিসিশন মেক করবেন? হ্যাঁ, বাংলাদেশ থেকে ওয়েস্টার্ন কান্ট্রি রিলোকেট করবো কি না, এটা একটা খুব কমন ডাইলেমা অনেকের জন্য। কারণ বাংলাদেশে থেকে আসলেই খুব ডিফিকাল্ট, যে কোনো অপরচুনিটিকে সাকসেসে কনভার্ট করার জন্য যত বাধা দরকার সব বোধহয় বাংলাদেশে আছে, এমন কোনো বাধা যেটা নেই। এখন বাইরে রিলোকেট করতে গেলে এই জিনিসটা একটু সাবধানে থাকতে হবে যে হতে পারে আমি হয়তো বিজনেসে সাকসেসফুল হলাম, ক্যারিয়ারে সাকসেসফুল হলাম, কিন্তু আমি যদি আমার ফিউচার লাইফকে হারিয়ে ফেলি সেটা করতে গিয়ে, আমার ছেলে মেয়েরা যদি ইসলাম থেকে সরে যায়, তাহলে তো আমি হব আলটিমেট লুজার। তো এই ব্যালেন্স করাটা খুব দরকার। তো আমাকে যখনই লোকজন সাজেস্ট করে কোন দেশে যাব, আমি কখনো কাউকে একটা দেশ রিকমেন্ড করি না, আমি রিকমেন্ড করি কোনো একটা দেশের বিভিন্ন পকেট। যেমন আমি বলবো না যে জাস্ট ইউকেতে এনিওয়্যার যেতে, আমি বলবো ইউকেতে কিছু কিছু পকেট আছে যেই পকেটগুলোতে খুব ডেন্স মুসলিম পপুলেশন থাকে। যেমন আমি যে এরিয়াতে থাকি ওখানে রাস্তায় বের হলে দেখবেন 70% মহিলা বোরখা পরা। আমার 1 মাইলের মধ্যে 5টা মসজিদ আছে, ইসলামিক স্কুল মাদ্রাসার কোনো অভাব নেই। উইকেন্ডে যে কোন ইসলামিক প্রোগ্রাম ছেড়ে কোথায় যাব এটি আমাদেরকে চিন্তা করতে হয়। ম্যাসিভ অ্যামাউন্টের মুসলিম অ্যাক্টিভিটি আছে, মুসলিম স্কাউট আছে বোধহয় মোর দেন 20,000-এর বেশি মুসলিমের মধ্যে আছে, বয় স্কাউট, গার্ল স্কাউট যেগুলো আছে। এইরকম একটা পকেটে গিয়ে যদি কেউ থাকতে পারে তাহলে সে বেস্ট অফ বোথ ওয়ার্ল্ড পাচ্ছে। সে ওয়েস্টার্ন কান্ট্রি অ্যাডভান্টেজগুলো নিতে পারছে, সে ফ্রিলি ইসলাম প্র্যাকটিস করতে পারছে, ইনফ্যাক্ট অনেক কান্ট্রি থেকে আরও বেটার ফ্রিলি ইসলাম প্র্যাকটিস করতে পারবে। সাধারণত এশিয়ান মুসলিমদের যে সমস্যাগুলো আছে, দলাদলি পলিটিক্স, ওগুলো সাধারণত ওখানে নেই, একটা সুবিধা আছে। তো এরকম কিছু পকেট আছে, ইউকেতে কিছু পকেট আছে, ইউরোপিয়ান অন্য কান্ট্রিগুলোতে কিছু পকেট আছে, ইউএসএতে কিছু পকেট আছে। ওই পকেটগুলোতে গিয়ে কেউ যদি থাকতে পারে আমার মনে হয় সেটা তার জন্য একটা সেফ ডিসিশন হতে পারে। কিন্তু সমস্যা হচ্ছে এই পকেটগুলো থেকে যখনই বের হবেন, সাথে সাথে আপনাকে ওয়েস্টার্ন কালচারের যত ইভিল আছে, যত ব্যাড অ্যাসপেক্ট আছে, সব আপনাকে ফেস করতে হবে। এখন এই পকেট থেকে তো বের হতে হবেই, চাকরির জন্য হলেও বের হতে হবে, ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য হলেও বের হতে হবে। এখন যে যাচ্ছে সে যদি নিজেকে কন্ট্রোল করতে পারে, সে যদি মনে করে হাইলি কনফিডেন্ট যে ঠিক আছে সে পকেটের মধ্যেই থাকবে, জাস্ট কাজের জন্য বাইরে যাবে এবং ব্যাক করবে, এবং সে ইনফ্লুয়েসড হয়ে তার ইসলামিক ভ্যালুজ এবং রিলিজনকে হারিয়ে ফেলবে না, এবং তার বাচ্চাদেরকেও সেই পকেটের মধ্যে বড় করতে পারবে, তাহলে হয়তো তার জন্য একটা সেফ বেট। কিন্তু না হলে আমি বলবো হাইলি রিস্কে, এটা রিস্কটা এত বেশি যে সে সব কিছু হারিয়ে ফেলতে পারে। এবং যেটা হচ্ছে, আপনি যদি দেখেন যে বাংলাদেশিরা যারা যাচ্ছে, বাংলাদেশি মুসলিম,
আমি বলবো তার মধ্যে 70-80% আর ইসলাম ধরে রাখতে পারছে না আনফর্চুনেটলি। শুধু বাংলাদেশি কেন, পাকিস্তানি, ইন্ডিয়ান, মুসলিম যারা যাচ্ছে ইভেন মিডল ইস্টার্ন যারা যাচ্ছে, তারাও একটা বড় অংশ কিন্তু ইসলাম হারিয়ে ফেলে। এবং তারা না হারালে দেখা যাচ্ছে মেজরিটি তাদের ফিউচার জেনারেশন হারিয়ে ফেলছে। ফিউচার জেনারেশনকে ইসলামে ধরে রাখা খুব একটা বড় চ্যালেঞ্জ। তো এই পকেটের মধ্যে থাকলে ধরে রাখা অনেক ইজি, কিন্তু এই সমস্যা হচ্ছে সবাই তো পকেটগুলোতে থাকতে চায় না। এখানে ভাই একটা কোশ্চেন চলে আসে, যেমন ধরেন কোনো প্যারেন্টস তারা হচ্ছে হাইলি অ্যাক্টিভ যে ইসলামিক রুলস রেগুলেশনগুলো তাদের বাচ্চাদেরকে ভিতরে ইনজেক্ট করার জন্য এবং অন্য অন্য বিষয়গুলো প্রোটেক্ট করার জন্য ওরকম একটা লোকালিটিতে তারা থাকলো, বাট হোয়াট নেক্সট? যখন তারা থাকবেন না, তাদের যে বাচ্চাগুলা ওই দেশে বড় হচ্ছে, তারা তো ওই কালচারে বড়, ইসলামিক কালচারে বড় হচ্ছে, বাট ওই প্রিভিলেজগুলো নিয়ে বড় হচ্ছে। তাদের জন্য কিন্তু আমাদের এখন খুব ডিফিকাল্ট ঢাকা থেকে গিয়ে আমরা গ্রামে গিয়ে আমাদের ফ্যামিলি নিয়ে সেটেল করব, এটা আমরা অনেক চিন্তা করতে পারি না। যদিও কিন্তু আমরা এই 5-10 বছর আগেও এখানেই ছিলাম, আমাদের হোম ডিস্ট্রিক্টেই ছিলাম। সো যে বাচ্চাটা ছোটবেলা থেকে এরকম একটা প্রিভিলেজড জায়গায় বড় হচ্ছে এবং সিস্টেমেটিক একটা জায়গায় তারা বড় হচ্ছে, তাদের ক্ষেত্রে তো ডিফিকাল্ট হবে বাংলাদেশে ব্যাক করা, এটা বেশিরভাগ ক্ষেত্রেই হবে না। বাট ফিউচারে যখন তাদের নেক্সট জেনারেশন আসবে, তাদের জেনারেশন আসবে, তখন যে লোকটা নিয়ে গেল সে তো আর নাও থাকতে পারে এবং ডেফিনেটলি থাকবে না। তখন ওই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? নট নেসেসারি সবাইকে বাংলাদেশে ব্যাক করতে হবে, বাইরে থেকে তো বাংলাদেশের জন্য অনেক কিছু করা যায় এবং এক্সপ্যাট্রিয়েটরা কিন্তু বাংলাদেশের জন্য অনেক করছেন। এক্সপ্যাট্রিয়েটরা বাংলাদেশে হান্ড্রেডস অফ মিলিয়ন্স অফ ডলার্স ওয়ার্থ অফ প্রজেক্ট আউটসোর্স করছে, যার কারণে হাজার হাজার মানুষের চাকরি সংস্থান হচ্ছে। বাংলাদেশ ইকোনমির একটা বড় অংশ তো ঠিকই আছে যে ফরেন কারেন্সির উপরে। তো এই যে রেমিটেন্সগুলো আসছে, এগুলো তো সম্ভব হতো না যদি বাংলাদেশিরা বাইরে না যেতেন। এখন কেউ যদি মনে করেন যে বাইরে এই একটা ইসলামিক এনভায়রনমেন্টে সে বড় করতে পারবে তার বাচ্চাদেরকে, বাচ্চাগুলো ইসলামিক ভ্যালুজ নিয়ে বড় হবে, প্র্যাকটিসিং মুসলিম থাকতে পারবে এবং একই সাথে সে মুসলিমদের জন্য কাজ করতে পারবে, সারা পৃথিবীতে মুসলিমদের উপকার করতে পারবে, মেবি সে হয়তো বাংলাদেশে ফোকাস করলো না, হয়তো সে গাজাতে ফোকাস করলো, সে গাজাতে ম্যাসিভ অ্যামাউন্টে কন্ট্রিবিউশন করছে, চ্যারিটি রান করছে, তাহলে তো সেটা ওয়ার্থ ইট। এবং যেটা হচ্ছে, যেমন ইউকেতে আপনি যদি দেখেন, আমি তো এই বছর স্ট্যাটিস্টিক্স দেখলাম, মোর দেন 2 বিলিয়ন পাউন্ড ওয়ার্থ অফ ডোনেশন গেছে ইউকে মুসলিমদের কাছ থেকে। 2 ইউকে billion pound। মুসলিমরা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে জেনারাস পপুলেশন, যেটা এখন ইউকে মুসলিমদেরকে এই টাইটেলটা দেওয়া হয়েছে। ইউকে মুসলিমদের মতো এত ডোনেশন পৃথিবীতে আর কেউ করে না, কোনো খ্রিস্টান গ্রুপ করে না, জিউস গ্রুপ করে না, বা হিন্দু গ্রুপরা করছে না, এথিস গ্রুপরা তো দূরের কথা, ওরা শুধু বড় বড় আদর্শের কথা বলে, কিন্তু ডোনেশনের বেলায় কিন্তু তারা খুব একটা অ্যাক্টিভ না। তো দেখেন যে মুসলিমরা কিন্তু ইন জেনারেল পৃথিবীতে সবচেয়ে জেনারাস জাতি, আর ইউকে মুসলিমরা হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট ভ্যালু ডোনেশন তারা করে। 2 বিলিয়ন পাউন্ড তো চিন্তা। এটা দিয়ে কি হচ্ছে দেখেন, যে পাকিস্তান, কাশ্মীর, বাংলাদেশ, রোহিঙ্গা, সিরিয়া, প্যালেস্তাইন, গাজা, যত জায়গা আছে সব জায়গায় শত শত চ্যারিটি চলছে, হাজার হাজার হোলসেলার বিজনেস হচ্ছে। কত মুসলিম মারা যেত, কিন্তু এই ডোনেশনের কারণে তারা শেল্টার পাচ্ছে, প্রোটেকশন পাচ্ছে। মিলিয়ন মিলিয়ন রেফিউজি যারা আছে, জর্ডানে মিলিয়ন রেফিউজি আছে, টার্কিতে মিলিয়ন রেফিউজি আছে, এদের সার্ভাইভাল তো অলমোস্ট ধরে নিতে পারেনি ওয়েস্টার্ন মুসলিমদের ডোনেশনের কারণেই চলছে। তো এই যে বাইরে গিয়ে কিন্তু অনেক মুসলিমরা অনেক কন্ট্রিবিউট করতে পারে সারা পৃথিবীর মুসলিমদের জন্য। আমি বলবো না যে একটা দেশের প্রতি ফোকাস করতে, আমার মনে হয় দেশ কনসেপ্টটা এটা খুবই আন ইসলামিক কনসেপ্ট। আমরা দেশ মানেই হচ্ছে যে এই বাউন্ডারির এই পাশে যারা আছে তারা আমার ফ্রেন্ড, ওই বাউন্ডারির ওই পাশে আমি ওদেরকে কেয়ার করি না। আমার মনে হয় এই দেশ চিন্তাটা বা একটা বর্ডারের ভিতরে মানুষকে আমি এক্সট্রা খাতির করব, বর্ডারের বাইরে দ্বারা কিন্তু আমি কোনো ওদের জন্য আমি রেসপন্সিবল না, এই থিঙ্কিংটা খুব হার্মফুল থিঙ্কিং। এবং এই কারণেই আপনার মুসলিম উম্মার কোলাপস হয়েছে। মুসলিম উম্মা যখন খিলাফা ছিল, খিলাফা মানে কি, কোনো বাউন্ডারি নেই আমাদের মধ্যে, তোমরা সবাই আমার, সবার জন্য আমি ইকুয়ালি কনসার্ন, পুরো পৃথিবীর মুসলিম উম্মা আমার জন্য ইকুয়াল কনসার্ন, যেখানেই মুসলিম উম্মা কষ্টে আছে আমি সেখানেই যাব। আমি কাউকে আলাদাভাবে দেখি না, আমি কাউকে টার্কিশ মনে করি না, কাউকে সিরিয়ান মনে করি না, সবাই হচ্ছে মুসলিম খিলাফার আন্ডারে মুসলিম সিভিলিয়ান। কিন্তু এখন কি হচ্ছে, বাংলাদেশিরা পাকিস্তানি মুসলিমদেরকে সহ্য করতে পারে না, পাকিস্তানি বাংলাদেশি মুসলিমদের সহ্য করতে পারে না। কারণটা কি, জাস্ট একটা সাম ভার্চুয়াল বাউন্ডারি। এই ভার্চুয়াল বাউন্ডারিতে কিন্তু আমাদের একটা মেন্টাল বাউন্ডারি তৈরি করে দিচ্ছে যে আমি বাংলাদেশি মুসলিমদের জন্য এক্সট্রা দরদ থাকবে, কিন্তু পাকিস্তানি মুসলিমদের জন্য কম দরদ থাকবে। এটা তো হওয়ার কথা ছিল না। আচ্ছা, আর ভাই পার্সোনাল সাইডটা কিভাবে দেখেন? যেমন ধরেন যে নেক্সট জেনারেশন, আপনি হয়তো বা আপনার বাচ্চাকে প্রোটেক্ট করছেন, আমি যদি যাই আমি আমার বাচ্চাকে প্রোটেক্ট করবো, বাট যখন আমি থাকবো না, আমার বাচ্চা তার নেক্সট জেনারেশনকে প্রোটেক্ট করবে কিনা ওই কালচারগুলো থেকে, সেটা লাইবিলিটিসকে আমার উপরে থাকবে নাকি থাকবে না? স্ট্রিক্টলি স্পিকিং, সে যখনই অ্যাডাল্ট হয়ে যায় তার প্রত্যেকটা ডিসিশনের জন্য সে রেসপন্সিবল। তো আমাকে দেখতে হবে যে আমি তাকে ফ্যাসিলিটেট করেছিলাম কিনা সে ভালো থাকার জন্য। তো তাকে যদি আমি একজন ভালো প্র্যাকটিসিং মুসলিম হিসেবে রেখে যেতে পারি, আলহামদুলিল্লাহ, তার জন্য আমি অনেক ক্রেডিট পাবো। কিন্তু আমি তাকে চেষ্টা করেছিলাম, কিন্তু সে ভালো থাকে নাই, অ্যাডাল্ট হওয়ার পরে সে খারাপ হয়ে গেছে, সেটার জন্য সে আল্লাহর কাছে অ্যাকাউন্টেবল। কিন্তু আমি আমার বেস্ট এফোর্ট দেইনি তাকে ভালো রাখার জন্য। এই ওয়েস্টার্ন কালচারে যে এত প্রবলেম আছে, এই প্রবলেমগুলো থেকে সে নিজেকে কিভাবে কন্ট্রোল করবে, রেজিস্ট করবে কিভাবে, সেটার জন্য তাকে এনাফ ট্রেনিং দেওয়া, তাকে এনাফ সাপোর্ট দেওয়া, এটার জন্য আমি চেষ্টা করিনি। আমি আমার ক্যারিয়ার নিয়ে খুব বেশি বিজি ছিলাম, বাচ্চাদেরকে সেরকম সময় দিতে পারিনি, বাচ্চাদেরকে হয়তো ইসলামিক স্কুলগুলোতে পড়াইনি, কারণ সেটা আমার পক্ষে হয়তো ক্যারিয়ারের দিক থেকে সমস্যা হতো।
এরকম করে গেলে তো সেটার জন্য রেসপন্সিবল হতে হবে, আল্লাহর কাছে তো অ্যান্সার দিতে হবে। আমরা যখন টিম বিল্ড আপ করি আমাদের আসলে কি কি বৈশিষ্ট্য দেখে টিম প্লেয়ারদেরকে অনবোর্ড করা উচিত, আপনি কিভাবে করেন? আমার মনে হয় 2 ধরনের কোম্পানির জন্য 2 ধরনের টাইপের রিসোর্স থাকে। যেমন আপনি যদি একটা কনসালটেন্সি ফার্ম হন, আপনি আউটসোর্স ডেভেলপমেন্ট করছেন, বাংলাদেশের মেজরিটি বড় বড় আইটি কোম্পানিগুলো সেদিকেই গেছে, তখন আপনার এক ধরনের প্রোফাইলের ইঞ্জিনিয়ার লাগবে, এক ধরনের স্কিল সেট আপনি খুঁজবেন। আর আপনি যদি একজন প্রোডাক্ট ডেভেলপমেন্ট কোম্পানি হন বা একটা টেক স্টার্টআপ হন, তখন একটু ডিফারেন্ট টাইপের মেন্টালিটির ইঞ্জিনিয়ার লাগে। যেমন ধরুন আপনি যদি একটা টেক স্টার্টআপের জন্য রাইট ইঞ্জিনিয়ার খুঁজে দেখেন, আমরা দেখেছি যে ইঞ্জিনিয়ারগুলোর কিছু এন্টারপ্রেনিয়র মাইন্ডসেট আছে, যারা এর আগে নিজেদের মতো একটা প্রোডাক্ট বানিয়ে সেটাকে সে কাস্টমারের কাছে সেল করেছে, বা কিছুটা হলেও সে প্রমোশন করেছে, নিজে একটা ফেসবুক পেজে ব্র্যান্ডিং করে মার্কেটিং করার চেষ্টা করে দেখেছে। এই ইঞ্জিনিয়ারগুলো যারা জাস্ট এর আগে একটা কোম্পানিতে কাস্টমার যা বলতে তাই করে আসছে, তার থেকে সিগনিফিকেন্টলি ডিফারেন্ট, এবং তারা খুব সাকসেসফুল প্রোডাক্ট কোম্পানিগুলোর জন্য। এদের জন্য এই ধরনের ইঞ্জিনিয়ারগুলোকে আমরা দেখেছি যে খুব বেশি চেস করতে হয় না, যে স্ট্যাটাস রিপোর্ট কোথায় আছো বা হাতে ধরে ধরে বলে দিতে হয় না যে এগুলো করতে হবে। তাদেরকে একটা হাই লেভেল আইডিয়া দিলেই তারা মোটামুটি বুঝতে পারে যে কোনটা কাস্টমার অ্যাকসেপ্ট করবে, কোনটা করবে না। এই মিস্টেকগুলো তারা খুব কম করে। কিন্তু যারা জাস্ট কাস্টমারকে যা বলে আসছে সেই ধরনের কাজই করে আসছে, তারা দেখা যায় যে নিজে চিন্তা করে এমন কিছু বানায় যেগুলো ইউজাররা অ্যাকসেপ্ট করে না, কারণ তার পাস্ট এক্সপিরিয়েন্স নেই। সে এর আগে নিজে সাফার করে শিখেনি যে আইডিয়া মানুষকে সেল করে মানুষকে অ্যাকসেপ্ট করানোর জার্নিটার মধ্যে দিয়ে সে এর আগে যায়নি। তো এটা একটু ডিফারেন্ট। বাট আপনি যদি একটা কনসালটেন্সি ফার্ম হন না, আপনার মোস্টলি কাজ হচ্ছে স্কিল রিসোর্সকে অন্য কোম্পানিতে অফার করা। ক্লায়েন্ট আপনাকে ভেরি ক্লিয়ারলি ডিফাইন্ড রিকোয়ারমেন্ট দিয়ে দিচ্ছে, তখন আপনার যেটা দরকার সেটা হচ্ছে যে হাই পারফর্মিং এক্সিকিউটর দরকার। তাকে রিকোয়ারমেন্ট দেওয়া হবে, সে খুব কুইকলি সেটাকে এক্সিকিউশনে কনভার্ট করে কোয়ালিটি আউটপুট দিবে। তখন এন্টারপ্রেনিয়র টাইপের ইঞ্জিনিয়ার আবার একটু বেশি সমস্যা করে, তারপর তারা খালি চ্যালেঞ্জ করতে থাকে, আমার মনে হয় এটা আমাদের করা উচিত, আমি এটা করবো না, আমার ভালো লাগছে না, এই ধরনের কত সমস্যা তখন শুরু হয়ে যায়। এই ধরনের কাজে আমি আগ্রহ পাই না, এরকম প্রবলেম হয় আর কি। বাট আলহামদুলিল্লাহ আমার স্টার্টআপগুলোতে আমি খুব সিলেক্টিভলি এই ধরনের এন্টারপ্রেনিয়র টাইপের মাইন্ডসেটের সবাইকে নিয়েছি, এবং দেখা গেছে যে আমি আমার প্রোডাক্ট চিন্তা ভাবনা অনেকখানি আউটসোর্স করে দিতে পারি ওদের কাছে। আমি ওদেরকে হাই লেভেল ডিরেকশন দেই যে আমাদেরকে এই ইউজারের এই প্রবলেমটা সলভ করতে হবে, ফিগার আউট যে বেস্ট ওয়েতে কিভাবে এটা সলভ করা যায়, এবং ওরা পারে, ওরা চিন্তা করে বের করতে পারে। আপনি আপনার নতুন ইনিশিয়েটিভ, নতুন স্টার্টআপ যেটা কাহাফ নিয়ে আমাদেরকে একটু এডুকেট করেন যে আপনি কি করার চেষ্টা করছেন, এবং মোস্ট ইম্পর্টেন্টলি কেন করার চেষ্টা করছেন এই কাজগুলো। কেন দিয়ে শুরু করি যে আমি মেটাতে তো প্রায় 5 বছর কাজ করলাম। আমি যে টিমগুলোকে চালাতাম সেগুলোকে বলে হাই সিভিরিটি হার্ম টিম। মেটাতে যত অ্যাপ্লিকেশনে চ্যাট আছে, সেই চ্যাটে যে হার্মগুলো হয় সেগুলোকে ডিল করা ছিল আমাদের টিমের কাজগুলো। তা আমি যদি ব্রডলি বলি কী ধরনের হার্ম আমাদেরকে ডিল করতে হতো: বুলিং, হ্যারাসমেন্ট, থ্রেট, ভায়োলেন্স, অর্গানাইজড ভায়োলেন্স, ব্ল্যাকমেইল, তারপর সেক্সুয়াল হ্যারাসমেন্ট, অ্যাডাল্ট সেক্সুয়াল এক্সপ্লয়টেশন, একটা খুব বড় হার্ম, তারপর চাইল্ড গ্রুমিং, চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ, চাইল্ড ট্রাফিকিং, চাইল্ড প্রস্টিটিউশন, এগুলো একটা বিরাট সিভিয়ার হার্ম। সুইসাইড, সেলফ ইনজুরি করে হসপিটালে ভর্তি হচ্ছে ইয়াং জেনারেশন আজকাল, যেটা একটা এপিডেমিক হয়ে গেছে। তো এই ধরনের খুব সিভিয়ার টাইপের হার্ম আমাকে ডিল করতে হতো। তা আমি যেটা দেখেছি যে ইন্টারনেটের কারণে হাজার হাজার মানুষের জীবন হারিয়ে যাচ্ছে, লক্ষ লক্ষ মানুষের জীবনে এমন ক্ষতি হচ্ছে যে সেটা তারা রিকভার করতে পারছে না। বহু ফ্যামিলি তাদের বাচ্চাদেরকে হারিয়ে ফেলছে এবং ফ্যামিলির সম্মান শেষ হয়ে যাচ্ছে এই চাইল্ড সেক্সুয়াল এক্সপ্লয়টেশন, এই সমস্ত কারণে। তো এগুলো দেখে আমার খুব খারাপ লাগতো, আমার কাছে মনে হতো যে কিছু করা দরকার। তো এই কারণে আমাদের স্টার্টআপটা শুরু করা, যে আমরা প্রথমেই যে প্রবলেমটা অ্যাড্রেস করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে কীভাবে মানুষকে পর্ন, গ্যামলিং এবং এই যে প্রিডেটরি যে ওয়েবসাইটগুলো আছে যেখানে গিয়ে মানুষকে অনেক হার্ম করা হয়, একবার ওয়েবসাইটে নিয়ে যাওয়ার পর তাকে খুব বড় হার্ম করে ফেলতে পারে, এগুলো থেকে আমরা কীভাবে তাদেরকে বাঁচাতে পারি। তো আমরা প্রথম যে অ্যাপটা বানালাম কাহাফ গার্ড নামে একটা অ্যাপ। এই অ্যাপটা যদি কেউ তার মোবাইলে বা তার কম্পিউটারে ইনস্টল করে, অটোমেটিক্যালি সমস্ত ওয়েবসাইট ব্লক হয়ে যাবে। মানুষ আর ইচ্ছা করলে খারাপ ওয়েবসাইটগুলো যেতে পারবে না, ইচ্ছা করলেও পর্ন ওয়েবসাইট, গ্যামলিং তো বোধহয় বাংলাদেশে একটা খুব বড় প্রবলেম এখন, তারপরে অ্যান্টি ইসলামিক ওয়েবসাইট, যেটা আরেকটা বড় প্রবলেম হয়ে গেছে, যে আমাদের ইয়াং জেনারেশন অ্যান্টি ইসলামিক ওয়েবসাইটে গিয়ে পড়ে তাদের ইসলাম সম্পর্কে ধারণা খারাপ হয়ে যাচ্ছে। তারপরে এলজিবিটি কন্টেন্ট, এই ধরনের ওয়েবসাইটগুলো, হার্মফুল ওয়েবসাইটগুলো ব্লক করে দেয়। আমরা মিলিয়ন্স অফ হার্মফুল ওয়েবসাইট ব্লক করে দিতে পারি। তো আমি সবাইকে রেকমেন্ড করবো যে এই অ্যাপটা অ্যাটলিস্ট বাচ্চারা যে ডিভাইসগুলো ইউজ করে সেগুলোতে যেন অবশ্যই তারা সেট আপ করে রাখে, কারণ বাচ্চারা অনেক সময় ইচ্ছা করে যে যায় না, তারা অনিচ্ছা সত্ত্বেও এই ধরনের ওয়েবসাইটে চলে যায়। চ্যাটে একটা লিঙ্ক পায়, সেই লিঙ্কে ক্লিক করে সে একটা ওয়েবসাইটে যায়, ব্যাস তার ইনোসেন্স শেষ একটা ওয়েবসাইটে গিয়ে। তো এটাকে যাতে প্রিভেন্ট করতে পারি এর জন্য কাহাফ গার্ড বানানো হয়েছিল। তারপর আমরা তারপর আমরা দেখলাম যে হ্যাঁ, ওয়েবসাইট ব্লক করা যাচ্ছে, কিন্তু সমস্যা হচ্ছে যে ওয়েবসাইটগুলোতে আমরা রেগুলারলি যাই সেখানে আমাদেরকে এমন সব ছবি ভিডিও দেখতে হয় যেগুলো অ্যাজ এ মুসলিম কিন্তু আমাদের জন্য দেখা গুনার কাজ। আমরা ধরেন অনেক ইউটিউব ভিডিও দেখি, দেখলে কিন্তু অনেক বড় গুনাহ হচ্ছে, কিন্তু দেখতে হচ্ছে। বা খবরের কাগজে আপনি পড়তে গেলেন, কিন্তু খবরের কাগজে এমন সব ছবি আসলো যেগুলো দেখলে অ্যাজ এ মুসলিম আমাদের কিন্তু গুনাহ হচ্ছে। তো আমরা অর্থাৎ রিয়েলাইজ করি না যে প্রতিদিন ইন্টারনেট ব্রাউজ করতে কিন্তু আমরা শত শত গুনাহ করছি জাস্ট এই ছবি ভিডিওগুলোর দিকে তাকিয়ে। এইটা কীভাবে সলভ করা যায় সেজন্য আমরা একটা ব্রাউজার বানালাম, কাহাফ ব্রাউজার নামে একটা ব্রাউজার। ওই ব্রাউজারে ব্রাউজ করলে এই আপত্তিকর ছবি ভিডিওগুলো অটোমেটিক ব্লার হয়ে যাবে, আর চোখের সামনে আসবে না। তো ইনশাল্লাহ এই ব্রাউজার দিয়ে যদি ব্রাউজ করে
তাহলে আশা করছি শত শত এই গুণাগুলো থেকে বেঁচে যাওয়া যাবে। মাশাআল্লাহ। ইউটিউব এডিকশন এখন একটা ভয়াবহ পর্যায়ে চলে গেছে বাচ্চাদের জন্য স্পেশালি। আপনি গ্লোবাল স্ট্যাটিস্টিক্স যদি দেখেন 4.8 আওয়ার্স হচ্ছে এভারেজ টাইম বাচ্চারা সোশ্যাল মিডিয়াতে স্পেন্ড করে। 4.8 hours? 4.8 আওয়ার্স পার ডে, ওয়াও। যেটাকে আপনি যদি ইয়ারে কনভার্ট করেন 1200 থেকে 1500 ঘন্টা। 1200-1500 ঘন্টা একটা বাচ্চা কি করতে পারে, একটা টিনেজার কি করতে পারে? সে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এক্সপার্ট হয়ে যেতে পারে 1200 থেকে 15 ঘন্টা ট্রেনিংয়ে। সে একদম ফুল ব্লোন প্রফেশনাল ওয়েব ডেভেলপার হয়ে যেতে পারে, অ্যাপ ডেভেলপার হয়ে যেতে পারে। 1200 ঘন্টা একটা মাস্টার্স ডিগ্রি করা যায়, এর থেকেও কম সময় লাগে, এত সময় লাগে না। আপনি 1200 ঘন্টায় যে কোনো ল্যাঙ্গুয়েজে আপনি ইন্টারমিডিয়েট অ্যাডভান্স লেভেলে চলে যেতে পারবেন। 1200 ঘন্টায় আপনি মার্শাল আর্টসে ব্রাউন বেল্ট পর্যন্ত চলে যেতে পারবেন, নেক্সট স্টেজ হবে ব্ল্যাক বেল্ট। 1200 ঘন্টা ট্রেনিং আপনি যে কোনো স্পোর্টসে অ্যামেচার কম্পিটিটিভ স্টেজে চলে যেতে পারবেন। 1200 ঘন্টা একটা খুব বড় সময়, কিন্তু আনফর্চুনেটলি এই পুরো সময়টা জাস্ট বাচ্চারা এখন ভিডিও সোশ্যাল মিডিয়া স্ক্রোল করছে। তো এই যে ইউটিউব এডিকশন, এটা থেকে বাঁচানোর জন্য আমরা কাফ কিডস বানাই। কাফ কিডসে আমরা প্রায় ধরেন 1 লক্ষর উপরে ইউটিউব ভিডিও নিজেরা দেখেছি, দেখে প্রায় 20,000-এর মতো ভিডিও সিলেক্ট করেছি যে এই ভিডিওগুলো বাচ্চাদের জন্য ভালো, হালাল কন্টেন্ট আছে এবং এগুলো সত্যি বাচ্চাদের কাজে লাগবে, এডিকশন নেই, কোনো এডিকটিভ কন্টেন্ট নেই। তো এগুলো কালেকশন করে এই কাফ কিডসে বানানো হয়েছে, বা আমরা ফ্রিলি এই অ্যাপটা বাচ্চাদেরকে দিয়ে দিতে পারেন। বাচ্চারা কখনো ওই যে ইউটিউবে যেরকম হয় একটা ভিডিও শুরু করে রিলেটেড ভিডিওতে ক্লিক করে, সেই রিলেটেড ভিডিও থেকে আরেকটা রিলেটেড ভিডিওতে গিয়ে ভয়ঙ্কর কিছু দেখে ফেলে, এই সমস্যাটা আর হবে না তার। কোনো অ্যাডস আসবে না, ইউটিউব ভিডিও দেখছে কিন্তু কোনো অ্যাড নেই, যেটা একটা অনেক বড় অ্যাডভান্টেজ। তো এই বাচ্চাদের জন্য এটা একটা খুব ভালো অ্যাপ। প্লাস আরেকটা বড় প্রবলেম হচ্ছে যে এই যে ডিভাইস এডিকশন, বাচ্চারা ঘন্টার পর ঘন্টা মোবাইলে বসে থাকে, এটাও কন্ট্রোল করা যায় অ্যাপটা দিয়ে। আপনি সেট করে দিতে পারবেন যে 1 ঘন্টার বেশি সে গেম খেলতে পারবে না দিনে, বা সন্ধ্যা 6টার পরে সে সোশ্যাল মিডিয়াতে যেতে পারবে না। এই রেস্ট্রিকশনগুলো এই কাফ কিডস দিয়ে করে দেওয়া যায় ইজিলি। এই ছিল মেইন 3টা প্রোডাক্ট যে মানুষকে হার্ম থেকে বাঁচানো। তারপর আস্তে আস্তে আমরা দেখলাম যে এই যে অ্যাড ইন্ডাস্ট্রি যেটা দাঁড়িয়ে আছে, গুগল অ্যাড ইন্ডাস্ট্রি, মেটার অ্যাড ইন্ডাস্ট্রি, এটার কাছে কিন্তু সমস্ত বিজনেস জিম্মি হয়ে গেছে, আর কোনো অল্টারনেটিভ কিন্তু নেই এখন। তো আমরা যেটা দেখলাম যে অ্যাড ইন্ডাস্ট্রিতে পুরো মনোপলি হয়ে গেছে, গুগল মেটা পুরো অ্যাড ইন্ডাস্ট্রি থেকে অলমোস্ট মনোপলি করে ফেলেছে। এদের কাছে যাওয়া ছাড়া আমাদের আর এখন কোনো অপশন নেই। বাংলাদেশ থেকে মিলিয়ন্স অফ ডলার বাইরে চলে যাচ্ছে এই কোম্পানিগুলোর কাছে অ্যাডভার্টাইজমেন্টের জন্য, যেটা বাংলাদেশের ইকোনমির জন্য একটা বড় ক্ষতিকর। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের মুসলিমদের টাকা এমন কিছু কোম্পানির কাছে যাচ্ছে যারা অ্যাক্টিভলি কাজ করছে মুসলিমদেরকে হার্ম করার জন্য। আপনি তো জানেন গুগল কি করেছে, মেটা কি করেছে, তো পাবলিকলি এখন নোন যে হাজার হাজার মুসলিম মারা যাওয়ার পিছনে 2টা কোম্পানি রেসপন্সিবল। অনেকেই যেটা জানে না সেটা হচ্ছে যে রোহিঙ্গাতে যে মিলিয়ন ম্যাসাকার হয়েছে, এটার কারণ ছিল ফেসবুক। এটা কিন্তু অনেকে জানে না, এটা কিন্তু ফেসবুকে বিশাল লস উঠ হয়েছে, অনেক সমস্যা হয়েছে ফেসবুকে। তো এই যে কোম্পানিগুলোকে আমরা হান্ড্রেডস অফ মিলিয়ন্স অফ ডলার দিচ্ছি প্রতি বছর, এরাই কাজ করছে আমাদেরকে হার্ম করার জন্য। এটা তো মেনে নেওয়া যায়, এটা তো একটা অল্টারনেটিভ কিছু বের করা দরকার। তো আমরা একটা হালাল অ্যাড প্ল্যাটফর্ম তৈরি করেছি, যে অ্যাড প্ল্যাটফর্মে যে কোনো মুসলিম বিজনেস এসে অ্যাড দিবে, সেই অ্যাডগুলো মুসলিম অ্যাপগুলোতে যাবে, মুসলিম ওয়েবসাইটগুলোতে যাবে। এটাতে 2 দিকে লাভ হচ্ছে। এক হচ্ছে যে মুসলিম অ্যাপ বা ওয়েবসাইট, শুধু মুসলিম হতে হবে তা না, যে কোনো ইথিক্যাল অ্যাপ বা ওয়েবসাইট যারাই এই হেজিটেট করে যে আমি গুগলের অ্যাড দিলে আমার অ্যাপে অনেক আজে বাজে অ্যাড আসে, এটাতে আমারই ব্র্যান্ড ড্যামেজ হচ্ছে। আপনি চিন্তা করে দেখেন যে একটা ইসলামিক ওয়েবসাইটে গুগল অ্যাড বসানো আছে, কিন্তু ওখানে গিয়ে আপনি জুয়ার অ্যাড দেখছেন, এটা ইসলামিক ওয়েবসাইটের জন্য একটা ব্র্যান্ড ড্যামেজ, তাই না? একটা চ্যারিটি জন্য একটা ব্র্যান্ড ড্যামেজ। অনেক বিজনেস আছে যারা চায় না যে এরকম বাজে অ্যাড তার সাইটে আসুক, তো এই ব্র্যান্ড ড্যামেজ থেকে সে প্রথমত বাঁচবে, কারণ আমাদের প্ল্যাটফর্মে সমস্ত অ্যাড হবে ভেরিফাইড বাই শারিয়া বোর্ড, যে ক্লিন অ্যাড, কোনো রকম ডার্টি ট্যাকটিক্স নেই, কোনো রকম ফ্রড হচ্ছে না, এবং ছবিগুলো ভালো, ছবিগুলো হালাল। তো এটা আমরা ইনশিওর করছি। তো এইভাবে যারা মুসলিম অ্যাপ বা ওয়েবসাইট বানাচ্ছে তারা একটা হালাল ইনকামের সুযোগ পাচ্ছে, প্লাস মুসলিম বিজনেসগুলো তার গুগল মেটাকে ডলার দিতে হচ্ছে না, তারা বাংলাদেশে থাকলে টাকা দিয়ে অ্যাড রান করতে পারছে। তো মুসলিমদের টাকা মুসলিমদের মধ্যে সার্কুলেট হচ্ছে, বাংলাদেশের টাকা বাংলাদেশি থাকছে। এরকম অনেক বেনিফিট আমরা নিয়ে আসতে পারবো। আমাদের একটা বেশ বড় রোডম্যাপ আছে যে কতভাবে আমরা মুসলিম ইকোনমিকে হেল্প করতে পারি এই অ্যাড মার্কেটটাকে একটা গুগল মেটার মনোপলি থেকে বের করে নিয়ে এসে। তো এটা হচ্ছে একটা কাফ অ্যাডস হচ্ছে আমাদের এই প্রজেক্টটা। এরকম আমরা তারপরে দেখলাম চিন্তা করে যে সোশ্যাল মিডিয়া এখন একটা খুব বড় পাওয়ার হয়ে গেছে। নেতানিয়াহু নিজেই ভিডিওতে বলেছে নেক্সট ওয়ার উইল বি অন দ্য সোশ্যাল মিডিয়া। সে আর ফিজিক্যাল ওয়ারে টাকা খরচ করতে চাচ্ছে না, সে দেখেছে ফিজিক্যাল ওয়ার ইজ এ লস প্রজেক্ট, বেটার ইনভেস্ট অন সোশ্যাল মিডিয়া। এবং সে বলেছে ইলন মাস্ক ইজ আওয়ার ফ্রেন্ড, উই বট টিকটক ফর দিস রিজন। আপনার এনিমি যদি এরকম ক্লিয়ারলি বলে দেয়, আমাদের তো আর কিছু দরকার নেই জানার। তো আমাদের এখন তাহলে যেটা করা উচিত সেটা হচ্ছে এই ওয়ারটা আমরা কীভাবে ফাইট করবো। তো এটা করার জন্য 2টো ওয়ে আছে। এক হচ্ছে যে এক্সিস্টিং সোশ্যাল মিডিয়াগুলোতে নিজেদের প্রেজেন্সকে অনেক স্ট্রং করা, আরেকটা হচ্ছে ওয়াই নট অল্টারনেটিভ সোশ্যাল মিডিয়া। কেন আমাদের ঘুরে ফিরে শেষ পর্যন্ত গুগল মেটার প্রোডাক্টটি ইউজ করতে হবে, ওদেরকে $1 বিলিয়ন রেভিনিউ আর্ন করে দিতে হবে, যেন তারা ইসরায়েলের রিসার্চ প্রজেক্ট করে কীভাবে আমাদেরকে বেটার করে মারা যায়, তাই না? ওদের রেভিনিউ, ওরা যখন প্রফিটেবল কোম্পানি, ওরা প্রফিট ডাইভার্ট করে এই ধরনের রিসার্চ প্রজেক্টে, যে রিসার্চ প্রজেক্টগুলো বেশিরভাগই হচ্ছে আমাদের জন্য হার্মফুল। আমরা যদি একটা অল্টারনেটিভ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বানাই, তাহলে আমরা একটা সেফ প্ল্যাটফর্ম বানাতে পারবো, যেখানে গিয়ে প্রথমত কন্টেন্ট ক্রিয়েটররা সেফ, তারা তখন ট্রুলি জাস্টিসের জন্য কথা বলতে পারবে, তাদের অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাওয়ার ভয় নেই, স্ট্রাইক খাওয়ার ভয় নেই, শ্যাডো ব্যানের ভয় নেই, কোনো কিছু ভয় নেই, তারা ফ্রিলি ট্রুথকে স্প্রেড করতে পারবে। প্লাস একটা ক্লিন প্ল্যাটফর্ম হবে, যেই প্ল্যাটফর্মে মুসলিমদেরকে হার্ম করা হচ্ছে না, বা মুসলিম কেন,
কোনো মানুষকেই না। যে কোনো যারাই জাস্টিস এথিক্সের জন্য কাজ করছে তারাই তো আজকে একটা অ্যাটাকের শিকার হচ্ছে। তারা যেন অ্যাটাক শিকার না হয়, সেফলি যেন তারা জাস্টিস প্রমোট করতে পারে, ইথিক্স প্রমোট করতে পারে, কনজারভেটিভ ভ্যালু প্রমোট করতে পারে, এর জন্য একটা প্ল্যাটফর্ম দরকার। সেই প্ল্যাটফর্মটা আমরা তৈরি করার জন্য দুটো আলাদা প্রোডাক্ট বানিয়েছি। একটা হচ্ছে মাহফিল, যেটা হচ্ছে ইউটিউবের অল্টারনেটিভ। কেউ মাহফিল.net গেলে দেখতে পাবে, যেটা হুবহু ইউটিউব। এখানে গিয়ে আপনারা ফ্রিলি ইউএস ইসরায়েলের এগেন্স্টে কথা বলতে পারেন, কোনো সমস্যা নেই। ইথিক্স এবং জাস্টিস এস্টাবলিশের জন্য যা যা কন্টেন্ট আছে সেগুলোকে পাবলিশ করতে পারেন, আপনার অ্যাকাউন্ট টেক ডাউন হবে না, কোনো সমস্যা নেই, আমরা আপনাকে সাপোর্ট করবো। প্লাস আমরা হিকমাহ.net নামে একটা ফেসবুকের ক্লোন বানানোর চেষ্টা করেছি, যেখানে গিয়ে ফ্রিলি মানুষ ফেসবুকের মতো একটা ইন্টারফেস পাবে, ক্লিন সোশ্যাল মিডিয়া পাবে। এখন সোশ্যাল মিডিয়াতে যেটা হচ্ছে যে মানুষ ঘন্টার পর ঘন্টা স্পেন্ড করছে, কিছু বেনিফিট পাচ্ছে, হ্যাঁ তারা অনেক আপ টু ডেট ইনফরমেশন পাচ্ছে, কিছু ইসলামিক কন্টেন্ট জানতে পারছে, কিন্তু হিসাব করলে দেখা যাবে তার 80% টাইমই ছিল হার্মফুল, তার জন্য ক্ষতি, তার অনেক ক্ষতিও হয়ে যাচ্ছে একই সাথে। তো আমরা এমন একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বানাতে চাই যেখানে মানুষের শুধুই লাভ হবে, ক্ষতি হবে না। সে 1 ঘন্টাও যদি আমাদের এই হিকমা প্ল্যাটফর্মে থাকে, সে কোনো খারাপ কন্টেন্ট পাবে না, তার পুরোটাই তার জন্য ভালো কাজে হবে। তো এর মানে এই না যে এখানে শুধুমাত্র ড্রাই কিছু এডুকেশনাল কন্টেন্ট পাওয়া যায়। আলহামদুলিল্লাহ আমরা দেখেছি অনেক ফান কন্টেন্ট আপলোড করছে, যে ফান কন্টেন্টগুলো খারাপ কন্টেন্ট না, ভালো কন্টেন্ট। অনেক নিউজ কন্টেন্ট আপলোড হচ্ছে যেগুলো আমার জন্য খুব ইউজফুল হয়ে গেছে। এখন আমাকে আর ফেসবুকে যেতে হয় না নিউজের জন্য, বা নিউজ ওয়েবসাইটগুলোতে যেতে হয় না। আমি এই হিকমা প্ল্যাটফর্ম থেকে ডেইলি আমার সারা পৃথিবীর নিউজ পেয়ে যাচ্ছি। তো এই যে অল্টারনেটিভ প্ল্যাটফর্মগুলো নিয়ে আসে, এটা হচ্ছে আমাদের অন্য আর দুটো প্রজেক্ট। তো ওভারঅল আমাদের কাফের মিশন হচ্ছে যে আমরা ইন্টারনেট আসার পর থেকে, স্পেশালি সোশ্যাল মিডিয়া আসার পর থেকে আমরা অনেক হার্মের শিকার হয়েছি, বহু প্রাণ হারিয়ে গেছে, বহু ফ্যামিলির জীবন নষ্ট হয়ে গেছে। এখন টাইম হচ্ছে আমাদেরকে নিজেদের অল্টারনেটিভ প্ল্যাটফর্ম নিয়ে আসা, আমাদেরকে এই হার্ম থেকে নিজেদেরকে প্রোটেক্ট করতে হবে। এর জন্য কিছু অ্যাপ আছে এবং একই সাথে আমাদের অল্টারনেটিভ প্ল্যাটফর্ম লাগবে যেখানে গিয়ে আমরা নিশ্চিন্তে সেফ থাকতে পারি। সেটার জন্য আমরা কিছু প্রজেক্ট বানিয়েছি। প্রথমত ভাইয়া, মানে এতগুলো ভেঞ্চার একসাথে শুরু করা, বিকজ প্রত্যেকটাই কিন্তু দ্য বিগেস্ট জায়ান্ট কোম্পানির সাথে কম্পিট করা। আপনি ফেসবুক বলছেন, আপনি ইউটিউব বলছেন, আপনি ব্রাউজার বলছেন। সো বিজনেস ভায়াবিলিটির জায়গা থেকে এইটা আপনি কিভাবে দেখেন? এটা একটা খুব ইম্পর্টেন্ট স্টার্ট আপ প্রিন্সিপাল, যে আমার যদি ফোকাস না থাকে কোনো একটা পার্টিকুলার প্রবলেম এরিয়াতে, আমি কখনই সেই প্রবলেমটাকে ডিপ এনাফ সলভ করতে পারবো না যাতে সেটার জন্য এনাফ কাস্টমার বেস তৈরি হয়। আমার তো অ্যাটেনশনের লিমিট আছে। আমি যদি 7টা প্রোডাক্টে অল্প অল্প করে ডিপ যাই, কোনোটাই আমি ঠিক মতো করতে পারলাম না। কিন্তু আমি যদি একটা প্রোডাক্টে ফোকাস করি তাহলে সেটা অনেক ডিপ যাব, একটা ভালো সলিউশন তৈরি হবে যেটার জন্য কাস্টমাররা পে করতে রাজি হবে। তো এই কারণে আমরা যেটা করি যে আমরা এক এক প্রজেক্টে ফোকাস করি। প্রথমে আমরা কাফ গার্ডে অনেক ফোকাস করেছি, সেটাকে একটা ভায়াবল প্রোডাক্ট বানিয়েছি, দেখেছি পেইং কাস্টমার পাওয়া যাচ্ছে, মানুষের প্রবলেম রিয়েলি সলভ হচ্ছে, অনেক ডিপ গিয়েছি, গিয়ে ওটাকে এখন অটো পাইলটে ছেড়ে দিয়েছি। তারপরে নেক্সট কাফ ব্রাউজারে গেলাম, কিছুটা ডিপ গেলাম, মোটামুটি ইউজারের প্রবলেম সলভ হলো, তারপরে নেক্সট প্রোডাক্টে গেলাম। হিকমা মাহফিল হচ্ছে আমরা জাস্ট ওয়ার্ল্ডকে জানাতে চাই যে এরকম একটা অল্টারনেটিভ প্ল্যাটফর্ম আছে, মেড বাই মুসলিমস ফর মুসলিমস। মেবি এটা এখনো ফেসবুকের মতো অত রিচ না, মেবি ইউটিউবের মতো অত রিচ না, বাট আমরা অ্যাটলিস্ট স্টার্ট করেছি এবং আমরা প্রুভ করেছি যে এটা মোটামুটি ভায়াবল। কারণ মাহফিল অলরেডি মোর দেন 1 মিলিয়ন টাইমস ডাউনলোড হয়েছে। 1 মিলিয়ন টাইমস ডাউনলোড হয়েছে। অ্যাক্টিভ ইউজার বোধহয় আপনার ডেইলি হয়তো 15 থেকে 16 হাজারের মতো অ্যাক্টিভ ইউজার আসে। ইনফ্যাক্ট সারপ্রাইজিংলি মাহফিলে মোর দেন 10,000 কন্টেন্ট ক্রিয়েটর আছে, যারা মোর দেন 170,000 ভিডিও আপলোড করেছে, যেটার জন্য আমাদের এখন বেশ ভালোই স্টোরেজ বিল দিতে হচ্ছে। বাট আলহামদুলিল্লাহ এটা প্রুভ যে প্রোডাক্ট মার্কেট ফিট আছে, এরকম একটা প্রোডাক্টের যে নিড আছে মার্কেটে, এটা আমরা প্রুভ করেছি। কিন্তু এটা অ্যাক্টিভ ডেভেলপমেন্ট বা এটার পিছনে বড় ইনভেস্টমেন্ট করা বা ফোকাস দেওয়ার মতো অবস্থা এখন আমাদের নেই। আমরা আপাতত অন্য প্রোডাক্টে ফোকাস করে আছি। হিকমাও আমরা ইন্টারেস্টিংলি আমরা যখন একটা সাইলেন্ট লঞ্চ করি, কোনো পাবলিকলি বলিও নি, খুব জাস্ট অল্প নিজেদের ফেসবুক ওয়ালে বলেছিলাম, 1 সপ্তাহের মধ্যে 1 লক্ষের উপর ইউজার রেজিস্টার করলো। 1 লক্ষের উপর ইউজার 1 সপ্তাহের মধ্যে চলে আসলো। আমরা খুব সারপ্রাইজ। তো সেটা থেকে বুঝলাম যে একটা নিড আছে। হয়তো সবাই অ্যাক্টিভ নেই প্ল্যাটফর্মে, তারা হয়তো অনেকে ফেসবুকে ব্যাক করে চলে গেছে, কারণ এনাদের ডোপামিন না পেলে তো মানুষ থাকে না। হিকমা অবশ্যই ফেসবুকের মতো একটা হাই ডোজ ডোপামিন দিতে পারে না। বাট আশা করছি যে যদি ভালো ভালো কিছু কন্টেন্ট ক্রিয়েটর এখানে আসে, তারা কিছু ভালো কন্টেন্ট কন্ট্রিবিউট করবে, তখন অনেক মানুষ আসবে, অনেক মানুষ আসলে আরও অনেক কন্টেন্ট তৈরি হবে এবং তখন মানুষগুলো থাকবে। তো এই ফিডব্যাক সাইকেলটা খুব দরকার, যে ইউজাররা আসবেন, এসে কন্ট্রিবিউট করবেন, কন্ট্রিবিউট করলে আবার ইউজাররা আসবে, ইউজার এসে থাকবে। তো হিকমাকে আমরা একটা মোটামুটি একটা V1 বানিয়ে অটো পাইলটে ছেড়ে দিয়েছি। একটা যদি বড় স্পন্সর পাওয়া যায়, কারণ ওয়ার্ল্ড ওয়াইড এরকম বড় বড় কিছু ইনভেস্টর আছে এবং বড় বড় কিছু থিঙ্ক ট্যাঙ্ক আছে যারা চিন্তা করছে যে মুসলিমদের অল্টারনেটিভ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম দরকার, আসলে সিরিয়াসলি দরকার। তো তারা যখন খুব সিরিয়াস যে হ্যাঁ সত্যিই দরকার, আমি ইনভেস্ট করতে রাজি আছি, তাদেরকে যেন শুরু থেকে স্টার্ট করতে না হয় ফ্রম জিরো। তারা অলরেডি হিকমাকে পাবে, যেটা প্রুভেন, 100,000 ইউজারের উপর রেজিস্ট্রেশন প্ল্যাটফর্ম আছে, ইটস প্রুভেন, ইট ওয়ার্কস। তারা ইজিলি এখানে এসে ইনভেস্ট করতে পারে। তো আমরা এরকম তৈরি করে রেখে দিচ্ছি, আপ টু এ সার্টেন লেভেল ইউজার পর্যন্ত গিয়ে প্রুভ করছে যে এটা ভায়াবল প্ল্যাটফর্ম, তারপরে সেগুলোকে অটো পাইলটে চলতে দিচ্ছি। এখন জাস্ট ওয়েটিং ফর সাম ভিশনারি, সাম ইনভেস্টর যে ট্রুলি চায় যে এই ভিশনে কাজ করতে চায়, সে ট্রুলি চায় ইউটিউবের অল্টারনেটিভ একটা আমি খুব সহজে বিশ্বাস করে ফেলবো।
তো এই যে তারা একটা বিহেভিয়ারাল প্রোফাইল তৈরি করে ফেললো আমার সম্পর্কে, আমাকে এআই এখন খুব ভালোভাবে বুঝছে এবং বুঝেই কিন্তু এআই আমাকে কন্টেন্টগুলো ডেলিভারি দিচ্ছে। আপনি যখন সোশ্যাল মিডিয়াতে স্ক্রোল করেন আপনি দেখবেন যে বেশিরভাগ কন্টেন্টই মোটামুটি আপনাকে অ্যাট্রাক্ট করে। আপনি যতই স্ক্রোল করছেন কন্টিনিউসলি আপনার জন্য অ্যাট্রাকটিভ কন্টেন্ট আসছে। এটা এআই কিভাবে পারলো? তার কারণ এআই খুব ভালোভাবে আপনাকে স্টাডি করেছে, খুব ভালোভাবে আপনাকে বুঝে গেছে, এবং সেটার জন্য যত ডেটা দরকার সেগুলো এই বড় কোম্পানিগুলো মিলিয়ন মিলিয়ন ওয়েবসাইটে তাদের ট্র্যাকার বসানো আছে, অ্যান্ড্রয়েডের প্রায় 99% অ্যাপে ওদের ট্র্যাকার বসানো আছে। সেগুলো থেকে তারা কিন্তু সব ডেটা কালেক্ট করে আপনার সম্পর্কে খুব ভালোভাবে একটা এআইকে ট্রেন করেছে। সেই এআইকে এখন তারা যদি বলে একে একটা পার্টিকুলার দেশের পক্ষে প্রোপাগান্ডা পুশ করো, এআই ক্যালকুলেট করে বের করবে প্রথমে আপনাকে একটু ডিপ্রেসড করতে হবে, সো সে কিছু ডিপ্রেশন কন্টেন্ট দেখাবে যাতে আপনার রেজিস্ট্যান্স কমে যায়, তারপরে আপনাকে পলিটিক্যাল প্রোপাগান্ডা দিবে। তো এই লেভেল অফ ম্যানিপুলেশন কিন্তু এখন অলরেডি করা হচ্ছে, এবং এআই এর কাজই হচ্ছে যে আপনাকে যেভাবে হোক আরও বেশিক্ষণ তাদের প্ল্যাটফর্মে ধরে রাখা। কারণ 1 মিনিটও যদি তারা ইউজারদেরকে বেশি তাদের প্ল্যাটফর্মে ধরে রাখতে পারে, 100 মিলিয়ন ইউজার 100 মিলিয়ন বেশি সময় থাকবে, 100 মিলিয়ন মিনিটে কত অ্যাড রেভিনিউ হবে তাদের চিন্তা করে দেখেন। সো এই এআইগুলোকে বানানোই হচ্ছে অ্যাট এনি কস্ট আপনাকে 1 মিনিটের জন্য হলেও মোবাইলে আটকে রাখার জন্য বা তাদের সার্ভিসে আটকে রাখার জন্য। এর জন্য যা করা দরকার তাই করবে, অনেক সময় আনইথিক্যাল কাজও তারা করবে এবং তারা করছে। ইনফ্যাক্ট আমরা এখন তো পাবলিকলি হুইসেল ব্লোয়াররা অনেক কিছু বের করে দিচ্ছে এই কোম্পানিগুলোর ভিতরে, কত বড় বড় কোম্পানিগুলোর ভিতরে কত ইভিল প্র্যাকটিস আছে। এই মানুষের ডেটা কালেকশনও খুব একটা আনইথিক্যাল ওয়েতে হচ্ছে, এআইগুলো আনইথিক্যাল ওয়েতে মানুষকে সার্ভেলেন্স করছে। মূলত আপনি যদি চিন্তা করে দেখেন যে ওয়ার্ল্ডে এখন সবচেয়ে বড় ডিজিটাল সিভিলিয়ান সার্ভেলেন্স সিস্টেম কারা চালায়, ঘুরে ফিরে কিন্তু গুগল, মেটা, এক্স, এই 3টা কোম্পানি আজকে 3 বিলিয়ন ইউজারের ডেটা ইউজ করে এই সিভিলিয়ান সার্ভেলেন্স সিস্টেম, ইতিহাসের সবচেয়ে বড় সিভিলিয়ান সার্ভেলেন্স সিস্টেম তারা চালাচ্ছে। এবং এই পুরো সার্ভেলেন্সে আমরা কিন্তু আটকে গেছি, আমরা এখন ডিজিটাল স্লেভ হয়ে গেছি। আপনি যেটা জিজ্ঞেস করলেন যে কিভাবে আমরা এরকম একটা বড় অপারেশন করবো, বিগ টেক কোম্পানিগুলোর বিরুদ্ধে কিভাবে যাব, আমরা একা পারবো না। এর জন্য আমাদেরকে পুরো মুসলিম উম্মাকে একসাথে হতে হবে। বিভিন্ন দেশের বড় বড় ইনফ্লুয়েন্সার যারা আছেন, বড় বড় থিঙ্ক ট্যাঙ্ক যারা আছেন, ইনভেস্টর যারা আছেন, তাদেরকে একসাথে হতে হবে। তো এই একসাথে হওয়ার জন্য কিছু ইনিশিয়েটিভ অলরেডি শুরু হয়ে গেছে। উম্মাটিক্স নামে একটা ইনিশিয়েটিভ শুরু হয়েছে। সারা পৃথিবীতে যত টপ লেভেল মুসলিম থিঙ্কার আছে, বড় বড় ইনভেস্টর আছে, এক্সপার্ট আছে, বিভিন্ন ডোমেইনে এক্সপার্ট, টেক এক্সপার্ট সহ, মিডিয়া এক্সপার্ট সহ, তাদের সবাইকে একসাথে করা হয়েছে। এই জানুয়ারি 27 তারিখে জেম সামিট নামে একটা সামিট হবে কাতারে, সেখানে এরা সবাই আসবে। তো এদের বেশ কিছু থিম আছে কিভাবে মুসলিম উম্মাকে আমরা পাওয়ারফুল করে ফেলতে পারি। আবার এখন মুসলিম উম্মা সাবসার্ভিয়েন্ট হয়ে গেছে, কিভাবে আমাদের পাওয়ার গ্র্যাব করা যায়। তার একটা থিম হচ্ছে সোশ্যাল মিডিয়া। তো আমরা ওইটাতে পার্টিসিপেট করব, আশা করছি সেখানে কিছু ইন্টারেস্ট পাওয়া যাবে। বাট এন্ড অফ দ্য ডে আমরা একা কখনো পারবো না। আমরা কখনো চিন্তা করিনি যে আমরা একা ফেসবুক, ইউটিউবের অল্টারনেটিভ বানিয়ে মিলিয়ন মিলিয়ন ইউজারকে আমাদের প্ল্যাটফর্মে নিয়ে আসতে পারবো, এটা আমরা কখনো চিন্তা করিনি। আমরা চিন্তা করেছি যে আমরা একটা ভায়াবল প্রোটোটাইপ বানাবো, মেবি হান্ড্রেডস অফ থাউজেন্ডস ইউজার প্ল্যাটফর্মে আসবে, এইসব প্ল্যাটফর্মটাকে রেডি করে আমরা বসে থাকবো, অপেক্ষা করবো একটা মোমেন্টের জন্য, যেই মোমেন্টে এই প্ল্যাটফর্মটা অনেক উপরে উঠে যাবে। অল্টারনেটিভ কিছু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে আপনি যদি দেখেন, যেমন মাস্টোডন একটা বেশ ভালো একটা অল্টারনেটিভ টু সোশ্যাল মিডিয়া। ওইটা এরকম একটা মোমেন্টে হঠাৎ করে রেজ করেছে, যখন ওই এক্স থেকে অনেক বড় স্ক্যান্ডাল হওয়া শুরু হলো, তখন অনেক অ্যাক্টিভিস্টরা এবং অনেক আপনার সিরিয়াস যারা এই প্রাইভেসির ব্যাপারে, তারা সবাই অল্টারনেটিভ প্ল্যাটফর্ম খুঁজছিল। ফর্চুনেটলি একটা মাস্টারডন প্রোটোটাইপ তখন রান করছিল, তারা ওই প্ল্যাটফর্মে এসে প্ল্যাটফর্মটাকে উঠিয়ে ফেলো, হান্ড্রেডস অফ মিলিয়ন্স অফ ইউজার এখন প্ল্যাটফর্মে চলে গেছে। তো আমরা আশা করছি যে এরকম একটা ট্রিগার মোমেন্ট হবে, স্লোলি কিছু গ্রোথ হতে থাকবে, কিন্তু একটা ট্রিগার মোমেন্ট হবে যখন অনেকে চলে আসবে। হয়তো এর জন্য আরেকটা বড় হার্ম হতে হবে সোশ্যাল মিডিয়াতে মুসলিমদের উপর, যখন মুসলিমরা রিয়েলাইজ করবে যথেষ্ট হয়েছে, আর কখন আমরা মুভ করব, এখন হচ্ছে সময়, তখন তারা একটা অল্টারনেটিভ প্ল্যাটফর্ম খুঁজবে এবং তারা খুঁজলে যেন পেয়ে যায়। তো আমরা সেই মোমেন্টের জন্য অপেক্ষা, আগে থেকে প্রিপারেশন নিয়ে আমরা বসে আছি। ভাই এতদিনও কেন হয় না? এটা কি আসলে বড় কোনো হার্ম হয় নাই সেইটার জন্য, নাকি এখানে আরো অন্য কোনো কারণ থাকতে পারে? যেমন ধরেন আমাদের যদি মাল্টিন্যাশনাল কোম্পানির কথা আমরা বলি, পৃথিবীর অনেক দেশ থেকে কিন্তু অনেক রকমের মাল্টিন্যাশনাল কোম্পানি তৈরি হয়েছে বিভিন্ন সেগমেন্টে। আপনি যদি রিয়েল এস্টেটের কথা বলেন, ইউএই অনেক বিগ রিয়েল এস্টেট স্টার্ট করেছে। হ্যাঁ, আপনি এফএমসিজির কথা যদি বলেন, বিভিন্ন দেশের বিভিন্ন কোম্পানি করেছে। কিন্তু এই যে আপনার বিগ টেক কোম্পানি যেগুলো, এগুলো সব কিছুই কিন্তু অলমোস্ট ইউএসএ কেন্দ্রিক, সিলিকন ভ্যালি কেন্দ্রিক। এটা কি বাই চান্স হয়ে গেছে, নাকি এটা হচ্ছে একটা ডিজাইন? আপনার কি মনে হয়? ওই কান্ট্রিগুলোতে থাকার জন্য অনেক অ্যাডভান্টেজ পাওয়া যায়, যে অ্যাডভান্টেজগুলো ওই কান্ট্রিগুলোতে না থাকলে পাওয়া যায় না। আপনি যদি ঘুরে ফিরে দেখেন যে যত বড় বড় ইনিশিয়েটিভ সবই ঘুরে ফিরে ওই ইউএস এবং কিছু সিলেক্টেড এরিয়া, ওর বাইরে কিন্তু আসলে হয় না। ঘুরে ফিরে সবচেয়ে বড় বড় কোম্পানিগুলো ওই ক্যালিফোর্নিয়া স্টেটের আশেপাশে আছে, ক্যালিফোর্নিয়া স্টেটের মধ্যে বা আশেপাশে আছে। তো ওই লোকেশন একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর সাকসেস হওয়ার জন্য। কিন্তু একই সাথে আপনি যদি চিন্তা করে দেখেন যে এর বাইরে, ইউএস এর বাইরেও কিন্তু বেশ বড় বড় পপুলার কিছু সার্ভিস আছে। টার্কিতে কিছু ইনিশিয়েটিভ হয়েছে, যে টার্কিতে তারা বেশ ভালো পপুলারিটি পেয়েছে, 100 মিলিয়ন ইউজার ইউজ করে এরকম প্রোডাক্ট টার্কি থেকেও আসছে। ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে কিছু প্রোডাক্ট আছে যারা অনেক বড় হয়ে যেতে পেরেছে। হ্যাঁ, তারা হয়তো ওই টপ 10টা কোম্পানির নামের মধ্যে যায়নি, কিন্তু তারা টপ 100টা কোম্পানির মধ্যে আছে। ওকে, সো যেটা গুড এনাফ।
তো হতে পারে বাংলাদেশ থেকে এরকম একটা কোম্পানি একদিন তৈরি হতেই পারে, যেটা হয়তো টপ 100টার মধ্যে না থাকলে 200টার মধ্যে আছে। তো যেটা আমাদের দরকার সেটা হচ্ছে যে কিছু ভিশনারি দরকার যারা এর জন্য যথেষ্ট ইনভেস্টমেন্ট করবেন, ইনভেস্টমেন্ট করে অ্যাটলিস্ট একটা বিগ বেট নেবেন, কারণ এই বেটগুলো হচ্ছে হাই রিস্ক বাট হাই রিটার্ন। যদি এটা সাকসেসফুল হয়, এর চেয়ে বড় কন্ট্রিবিউশন মুসলিম উম্মার জন্য আর কোনটা কে করতে পারবে? রাইট। ওই জায়গা থেকে এখন আপনারা যে ইনিশিয়েটিভটা চালাচ্ছেন কাহাফের, এটা কি সম্পূর্ণ এখন বুটস্ট্র্যাপ স্টেজেই আছে নাকি আপনারা অলরেডি ফান্ডিং নেওয়া শুরু করেছেন? আমরা এঞ্জেল ফান্ডিং নিচ্ছি এখন পর্যন্ত। আমরা মোস্টলি প্রায় আমাদের প্রায় 50+ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নেটওয়ার্কের মধ্যে যারা আছে তারাই মোস্টলি ইনভেস্ট করেছেন। আলহামদুলিল্লাহ আমাদের প্রথম দিকে এই বড় বুস্টটা আমরা পেয়েছি যে আমাদেরকে সাপোর্ট করার জন্য সবাই, যাদের সাথে আমরা কথা বলি, কেউ আমাদেরকে না বলে না যে এই বিজনেসে ইনভেস্ট করবে না। সবাই বলে যে আমার কাছে যতটুকু সম্ভব আমি ইনভেস্ট করবো। এদিক থেকে আমরা ইন্ডিভিজুয়ালদের কাছ থেকে অনেক সাড়া পেয়েছি। এখন আমরা ইনস্টিটিউশনাল ফান্ডিংয়ে যাইনি, এর একটা বড় কারণ হচ্ছে যে ইথিক্যাল ইনস্টিটিউশন ফান্ডিং প্রথমত পাওয়াটা খুব ডিফিকাল্ট। বেশিরভাগ ভিসি হচ্ছে তারা বেশ কিছু আনইথিক্যাল বিজনেস তাদের আছে, বড় বড় ভিসি, যেগুলো বড় ভিসিগুলোর কাছে আমরা কখনো যেতে পারবো না। যারা ইথিক্স ফোকাসড ভিসি, তাদের মধ্যে অনেক সময় দেখা যায় যে তারা খুব রেভিনিউ ফোকাসড এবং তারা খুব তাড়াতাড়ি এক্সিট প্ল্যান চায়, যে তারা 5 ইয়ার্সের মধ্যে এক্সিট করতে হবে এবং তার ইনভেস্টমেন্টে 10x রিটার্ন দিতে হবে। এরকম যারা, তাদের সাথে তো আমাদের মিশন হবে না, কারণ আমরা তো এক্সিট ফোকাস না। আমরা যদি এক্সিট করে ফেলি তাহলে মিশনের কি হবে? মিশন তো শেষ। তো আমাদের যেটা করতে হবে, এটাকে লং টার্ম মিশন হিসেবে কোম্পানিটাকে চালাতে হবে, নিজেদের রেভিনিউ থেকে প্রফিটেবল হতে হবে, মেবি আইপিওতে যেতে হবে, বাট আমাদের কন্ট্রোলটা আমাদের কাছেই থাকতে হবে। এমন কোনো এন্টিটিকে দেওয়া যাবে না যারা মিশন থেকে প্রফিটে ফুল ফোকাস করে ফেলবে। তো এই কারণে আমাদের অনেক রেস্ট্রিকশন আছে যে আমরা ইচ্ছা করলেই যে কারো কাছ থেকে টাকা নিতে পারি না। কিছু কোম্পানি আমাদেরকে অ্যাকচুয়ালি অলমোস্ট 60-70% কিনে নিতে চেয়েছিল, কিন্তু তারা কিনে নেওয়ার পরে তারা এই মিশনটা কন্টিনিউ করবে না, তারা এটাকে ফুলি একটা কমার্শিয়াল প্ল্যাটফর্মে কনভার্ট করে ফেলবে, যার কারণে আমরা রাজি হইনি সেল করার জন্য। তো ইনশাল্লাহ আমরা ওয়েট করছি যে এরকম একজন ইথিক্যাল ভিসি বা ইথিক্যাল ইনভেস্টর যে ট্রুলি মুসলিম উম্মার জন্য একটা বড় কিছু করতে চান এবং হাই রিস্ক, তারা একটা হাই রিস্ক ইনিশিয়েটিভে যেতে তার কোনো আপত্তি নেই, সেরকম কেউ কারোর সাথে যদি আমাদের ম্যাচ হয়, তাহলে ইনশাল্লাহ এই দুটো প্ল্যাটফর্মকে আমরা অনেক বড় করতে পারবো। ভাই, এই প্ল্যাটফর্মগুলোর ইনকাম সোর্স কি, ইনিশিয়াল ইনকাম সোর্স কি, মানে আপনারা কি প্রজেকশন করেছেন, প্রফিট অথবা রেভিনিউ আসা শুরু করেছে কিনা? একটা তো হচ্ছে অ্যাড রেভিনিউ, এর বাইরে কি কিছু আছে কিনা? প্রাইমারিলি অ্যাড রেভিনিউ হচ্ছে আমাদের মেইন, যে আমরা একটা হালাল অ্যাড মার্কেট তৈরি করতে চাই। আমাদের প্রোডাক্টগুলোতেও অ্যাড যাচ্ছে, তো সেখান থেকে প্রোডাক্টগুলো ইন্ডিভিজুয়ালি আর্ন করছে। আমরা প্রত্যেকটা প্রোডাক্টকে আলাদা অ্যাকাউন্টে হিসাব করি। ইনফ্যাক্ট আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট, কাফ গার্ড, কাফ ব্রাউজার, এগুলোকে আমরা অলমোস্ট আলাদা স্টার্টআপ হিসেবে চালাচ্ছি। সো কাফ অ্যাকচুয়ালি একটা গ্রুপ অফ স্টার্টআপ, ওর আন্ডারে ছোট ছোট কয়েকটা স্টার্টআপ আছে, ওগুলোর সিইও আছে, প্রোডাক্ট ম্যানেজার আছে, নিজস্ব ইঞ্জিনিয়ারিং টিম আছে। তো আমরা হচ্ছে বলতে পারেন গ্রুপ সিইও বা গ্রুপ সিটিও টাইপের রোল পারফর্ম করছি। তো আমরা এই প্রত্যেকটা স্টার্টআপকে তাদের নিজস্ব টার্গেট দিয়েছি, নিজস্ব রেভিনিউ জেনারেশন ওয়ে আছে। মোস্টলি সাবস্ক্রিপশন, যেমন কাফ গার্ড হচ্ছে এন্টায়ারলি সাবস্ক্রিপশন বেসড, কাফ কিডস হচ্ছে আপনার সাবস্ক্রিপশন প্লাস ওখানে অনেকে কোর্স সেল করেন, সেই কোর্সগুলো থেকে বাচ্চাদের জন্য অনেক কোর্স আছে, যেরকম ওখানে ওই কোর্সগুলো সেল করলে সেখান থেকে একটা কমিশন আমরা পাচ্ছি, এটা একটা ওয়ে। কাফ ব্রাউজার ইজ এ ফ্রি প্রোডাক্ট, আমরা সেটা নিয়ে খুব একটা মানি মেকিংয়ে চিন্তা করছি না, বাট কাফ ব্রাউজারে অ্যাড দেওয়া সম্ভব, সেই অ্যাড থেকে একটা মোটামুটি একটা ডিসেন্ট রেভিনিউ আসে। মাহফিল অ্যান্ড হিকমা একটা খুবই এফেক্টিভ অ্যাড প্ল্যাটফর্ম, আমরা দেখেছি সবচেয়ে সাকসেসফুল হচ্ছে অ্যাড প্ল্যাটফর্ম হিসেবে মাহফিল, যেহেতু এখানে অনেক ইউজাররা আধা ঘন্টা 1 ঘন্টা স্পেন্ড করেন, তো তাদেরকে আমরা বেশ ভালো অ্যাড দেখাতে পারি। এবং অ্যাড শুনলে অনেকে মানে খারাপ ধারণা আসে, কারণ মোস্টলি আমরা খারাপ অ্যাড দেখি, কিন্তু এই অ্যাডগুলো ইউজফুল অ্যাড। আমরা যে অ্যাডগুলো দেখাচ্ছি এগুলো মুসলিমদের জন্য দরকারি প্রোডাক্ট, তো এই অ্যাডগুলো দেখতে ইউজারদের খুব একটা আপত্তি হওয়ার কথা না, যতটা না গুগল অ্যাড দেখতে আপত্তি হয়। তো মাহফিল আলহামদুলিল্লাহ একটা ভালো অ্যাড প্রমোশনিং প্ল্যাটফর্ম হয়ে গেছে। তো অ্যাড হচ্ছে মেইনলি, আর সাবস্ক্রিপশন হচ্ছে রেভিনিউ। তো আমাদের মোটামুটি প্রত্যেকটা প্রোডাক্টের রেভিনিউ আছে, কিন্তু অবশ্যই ব্রেক ইভেনে যেতে এখন অনেক দেরি আছে। ওকে, ইনভেস্টমেন্ট অপরচুনিটি কি? যেমন ধরেন যে আমাদের পডকাস্টে যারা দেখছে, আপনারা আইপিওতে তো এখন যাচ্ছেন না, হয়তো বা পরে যাবেন, তখন হয়তো সুযোগ তারা পাবে, এখন কি কোনো সুযোগ আছে কিনা? এখন যেহেতু আমরা আর্লি স্টেজ স্টার্টআপ, ডেফিনেটলি অনেকে ইনভেস্ট করতে পারেন। ইন্ডিভিজুয়াল এঞ্জেল ইনভেস্টমেন্টের এটা হচ্ছে রাইট টাইম, কারণ যে কোনো টেক স্টার্টআপে প্রথম দিকে কম ভ্যালুয়েশনে যদি শেয়ার অ্যাকোয়ার করে ফেলা যায়, পরে স্টার্টআপ যখন বড় হয়, ভ্যালুয়েশন বেড়ে যায়, তখন সে ইজিলি নেক্সট রাউন্ড ইনভেস্টমেন্টে তার কারেন্ট শেয়ারগুলোকে সেল করে ক্যাশ আউট করে ফেলতে পারে, এবং সেই ক্যাশ আউট 5x 10x রিটার্ন দিয়ে দেয় অনেককে। তো এটা একটা বড় সুযোগ। প্লাস অনেক সময় ছোট স্টার্টআপগুলোকে বড় কোম্পানিগুলো কিনে ফেলতে চায়, হতে পারে অনেক ইথিক্যাল বড় কোম্পানি আছে যারা নিজেরা এরকম ইনিশিয়েটিভ নিতে চাচ্ছিল, তারা দেখলো যে কাফ অলরেডি বানিয়ে ফেলেছে, এদেরকে অ্যাকোয়ার করে ফেলি। কেউ হয়তো জাস্ট হিকমাটাকে অ্যাকোয়ার করতে চাইবে, যেরকম অলরেডি একবার হয়েছে, বাট যেহেতু ওই যে তারা মিশনটা কন্টিনিউ করবে না দেখে আমরা সেল করিনি। কেউ হয়তো মাহফিলকে অ্যাকোয়ার করে ফেলতে চায়। তো এরকম কাউকে যদি আমরা পাই যাদের সাথে আমাদের এথিক্স এবং মিশন ভ্যালুজ অ্যালাইন্ড হচ্ছে, আমরা মোস্ট ওয়েলকাম অ্যাকুইজিশনে। তো অ্যাকুইজিশন করে ফেললে যারা অলরেডি শেয়ার অন করছে তাদের জন্য একটা খুব বড় রিটার্নের সুযোগ হয়ে যাবে।
তো এভাবে যে কেউ ইনভেস্টমেন্ট করতে পারে। আমরা এখন একটা মিনিমাম অ্যামাউন্ট আছে, যে অ্যামাউন্টের ইনভেস্টমেন্ট আমরা ইন্ডিভিজুয়ালদের কাছ থেকে নেই এবং ইমিডিয়েটলি আমরা সেফ দিয়ে দিচ্ছি। সো চাই ইনভেস্টমেন্ট তার ইকুইভ্যালেন্ট কারেন্ট ভ্যালুয়েশন অনুসারে শেয়ার তাকে ইস্যু করা হচ্ছে। টিকেট সাইজটা যদি একটু বলে দেন, অনেকের হয়তো ডিসিশন নিতে সুবিধা হবে ইনভেস্টমেন্টের। আমরা সাধারণত $10,000 ইকুইভ্যালেন্টের আশেপাশে থাকার চেষ্টা করি, যাতে খুব বেশি ইনভেস্টর ইন্ডিভিজুয়াল তৈরি হয়ে না যায়, কারণ প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের জন্য কিছু কমপ্লেক্সিটি আছে। তো এই কারণে আমরা কমপ্লেক্সিটি কন্টেইন করার জন্য মিনিমাম এটা কি 10,000 হচ্ছে আপনার কাহাফ গ্রুপে ইনভেস্টমেন্ট হবে নাকি আলাদা আলাদা প্রজেক্ট? গ্রুপে। এখন পর্যন্ত আমরা গ্রুপেই নিচ্ছি। 2026-এর মাঝামাঝি গিয়ে আমাদের প্ল্যান আছে যে প্রোডাক্টগুলো খুব সাকসেসফুল হচ্ছে বলে মনে হচ্ছে সেগুলোকে একটা আলাদা করে ফেলা। স্পেশালি আমরা দেখেছি যে এই সোশ্যাল মিডিয়াটাকে আলাদা করে ফেলার একটা প্রয়োজনীয়তা দেখা যাচ্ছে। হয়তো আমাদের ওই সেফটি প্রোডাক্টগুলো একটা হবে আর সোশ্যাল মিডিয়া হয়তো আরেকটা হবে। তো ভাই, আমরা তো আজকে অনেক কিছু নিয়ে আলাপ আলোচনা করলাম, আপনার পার্সোনাল জার্নি এবং অনেক কিছু আমরা কভার করেছি। আমি যদি আপনাকে এখন বলি যে আপনি আসলে সাকসেস বলতে কি বোঝেন, কারণ আমরা এখন আসলে সাকসেসের পেছনে কিন্তু ছুটছি সবাই, যে যার মতো করে। এই ক্ষেত্রে আপনার ইনসাইট কি অথবা আপনার টেক কি? আপনি সাকসেসকে কিভাবে ডিফাইন করবেন? আমার কাছে হচ্ছে যে আল্লাহ আমাকে যে জন্য পৃথিবীতে পাঠিয়েছে, প্রথমত সেটাকে খুঁজে বের করা আমার মতো করে, এবং এমন কিছু করা যেটা আসলে আল্লাহ খুশি হয়, আর এমন কিছু না করা যেটার মাধ্যমে হচ্ছে মানুষ ক্ষতিগ্রস্ত হয়। আমি এভাবে দেখি আর কি। মাশাআল্লাহ, আপনি যেভাবে দেখেন আমিও কিন্তু ওইভাবে দেখি। ইনফ্যাক্ট আমাদেরকে সাকসেসের ডেফিনেশনের জন্য বেশি দূর যেতে হবে না। কোরআনে সূরা আল আসরে আল্লাহ সাকসেসের ডেফিনেশন দিয়ে দিয়েছেন। আপনি দেখেন সূরা আসর হচ্ছে এক্স্যাক্টলি সাকসেস কি এবং আমাদের গোল সেটিং কিভাবে হবে এটা আল্লাহ ক্লিয়ারলি বলে দিয়েছেন। ওয়াল আসর, যে টাইম শেষ হয়ে যাচ্ছে, ইন্নাল ইনসান আল্লাহ ফি খুসর, যে মানুষ সব লসের মধ্যে আছে, ইল্লাল্লাযিনা, এক্সেপ্ট এই মানুষগুলো, যে মানুষগুলো এই 4টা কন্ডিশন ফুলফিল করে। আল্লাহ সূরাতে বলে দিচ্ছেন যে 4টা কন্ডিশন কি। যে ইল্লাল্লাযিনা আমানু, যে যারা বিশ্বাস করবে। ফার্স্ট অফ অল ফেইথ না থাকলে তো এভরিথিং ইজ পয়েন্টলেস। তো আমানুটা হচ্ছে ফার্স্ট। ওয়া আমিলুস সালিহাত, যে যারা ভালো কাজ করে, জাস্ট শুধু ভালো কাজ না, কনটেক্সট স্পেসিফিক ভালো কাজ করে। আমিলুস সালিহাত বলতে সাধারণত বাংলা ট্রান্সলেশনগুলোতে বলা হয় এনি ভালো কাজ, কিন্তু সেটা না। আমিলুস সালিহ মানে হচ্ছে যে যেই কনটেক্সটে যেটা করা উচিত, যেটা ভালো, ওইটা করা। যেমন ফর এক্সাম্পল, আমি সবাইকে এক্সাম্পলটা দিই। ধরুন দুজন মানুষ ঝগড়া করছে, আপনি পাশে দাঁড়িয়ে 2 রাকাত নফল নামাজ পড়লেন, আপনার কাজটা কিন্তু ভালো কাজ হলো, কিন্তু এটা কনটেক্সট স্পেসিফিক ভালো কাজ না, তাই না? ওইটা কিন্তু তখন আমলে সালি হবে না। আমলে সালি হবে আপনাকে গিয়ে প্রবলেমটা সলভ করতে হবে। পৃথিবীতে মুসলিমরা মরে শেষ হয়ে যাচ্ছে, আপনি 40 দিন চিল্লায় গিয়ে একা একা বসে আছেন, ওটা খুব ভালো কাজ, কিন্তু এটা আমলে সালি না। আপনি রিওয়ার্ড পাবেন এটা করার জন্য, কিন্তু সেটা আমলে সালি হলো না। তো আল্লাহ বলছেন আমলে সালি করতে হবে, যেই যখন যেটা করা দরকার সেইটা ভালো কাজটা করতে হবে। তো সেটা হচ্ছে তার সেকেন্ড কন্ডিশন। তাওয়াসাবিল হক, যে ট্রুথের প্রচারের জন্য একজন অন্যজনকে সাপোর্ট করতে হবে, কোঅপারেট করতে হবে। যে আপনি যেরকম এখন কোঅপারেট করছেন আমাদের সাথে, যে আমাদের ভালো কিছু করা দরকার, মুসলিম হওয়ার বড় কিছু করা দরকার, আমাদের একটা ইসলামিক স্ট্রেংথটাকে ফিরিয়ে আনা দরকার। এর জন্য আমরা একজনের সাথে কোঅপারেট করবো, যে যেভাবে পারি একজনকে কোঅপারেট করবো। যার কাছে টাকা আছে সে চিন্তা করবে কীভাবে আমি একজন মুসলিম বিজনেসকে বা স্টার্টআপকে সাপোর্ট দিতে পারি। একজন মুসলিম স্টার্টআপ বা এন্টারপ্রেনিয়ার বসে আছেন, তার উচিত হবে যে আইডিয়া বের করা, করে একটা বিজনেস ক্রিয়েট করা, করে অন্য মুসলিমদেরকে জব ক্রিয়েটের সুযোগ করে দেওয়া। একজন চাকরি করছেন, সে চিন্তা করবেন আমি তো জাস্ট স্যালারি নেই আর খাই, আমি আর কি করবো না, তারও সুযোগ আছে। তারও উচিত হবে একটা সেভিংস বিল্ড আপ করা, এবং একসময় সে যদি নিজে বিজনেস করতে না পারে অন্য একটা বিজনেসে ইনভেস্ট করা। যে যেভাবে পারে ট্রুথকে এস্টাবলিশ করতে হবে। সারা দুনিয়া এখন ফলসুট দিয়ে ভরে গেছে, সব ইভিল কোম্পানিগুলো ফলসুট স্প্রেড করছে, আমাদেরকে এদের এগেইনস্টে ফাইট ব্যাক করতে হবে। ওইটা হচ্ছে তাওয়াসাবিল হক, যে ট্রুথ এস্টাবলিশ করার জন্য যা করা দরকার কোঅপারেশন করতে হবে। তাওয়াসা মানে কোঅপারেশন। ওকে। তাওয়াসাবিস সবর। এই জার্নিটা সোজা হবে না, এই জার্নিটা কঠিন জার্নি। তো এই জার্নিতে আমাদেরকে সবর ধরে রাখতে হবে। অনেকেই গিভ আপ করবে, অনেকেই হতাশ হয়ে যাবে, ফেসবুকের সাথে কি আর কখনো পারবো, তখন আপনাকে তাওয়াসাবে সবর করতে হবে। না ভাই পারবো, আসেন চেষ্টা করি। এই যে কোঅপারেশন করা, একজন একজনকে এনকারেজ করা, কেউ যদি আস্তে আস্তে স্টিম হারিয়ে ফেলে তাকে আবার চাঙ্গা করা, এটা হচ্ছে তাওয়াসাবে সবর। যেন মানুষ ধৈর্যের সাথে চেষ্টা করে যেতে পারে, সেটার জন্য একজন একজনকে কোঅপারেট করতে হবে। তাহলে বলেছেন যে এই 4টা হচ্ছে এন্ড কন্ডিশন, অর না। কিন্তু এই 4টার মধ্যে একটাও যদি আমরা না করি, আমরা হয়ে যাব দি আলটিমেট লুজার। এন্ড কন্ডিশন, ওয়া মানে হচ্ছে এন্ড। সো এই 4টা কন্ডিশন আল্লাহ দিয়ে দিয়েছেন। এই 4টা কন্ডিশন যারা ফুলফিল করবে না, তারা সবাই টাইম ওয়েস্ট করছে এবং দে উইল বি দ্য লুজার। তো এই 4টা থিম আল্লাহ দিয়ে দিয়েছেন। এখন এই থিমের মধ্যে আমাদেরকে গোল সেটিং করতে হবে। সো আমাকে প্রথমে ইমানের জন্য গোল সেটিং করতে হবে, যে আমাকে নিজে একটা স্ট্রং মুসলিম হতে হবে। ফার্স্ট অফ অল, আমি যদি নিজে মোরালি এবং ইথিক্যালি স্ট্রং না হই, আমি যা করবো সবই হবে করাপশন। আমি আরও সমাজে করাপশন নিয়ে আসবো, ট্রুথ তো ইস্টাবলিশ করবো না, উল্টা আরও ফলসুড ইস্টাবলিশ করবো। সো আমাকে নিজে একজন স্ট্রং মোরালি, ইথিক্যালি এবং রিলিজিয়াসলি স্ট্রং পার্সন হতে হবে। তারপরে থিম আল্লাহ বলছেন যে আচ্ছা, ফার্স্ট থিমের জন্য আপনাকে গোল সেটিং কী করতে হবে? সাম লার্নিংয়ের মধ্যে দিয়ে যেতে হবে, তাই না? নিজেকে লার্ন করতে হবে, অথেন্টিক ওয়েতে কিছু নলেজ আর্ন করতে হবে, ইসলাম সম্পর্কে নিজেকে মোরালি বিল্ড করতে হবে। আমি যেন ইজিলি কম্প্রোমাইজ করে না ফেলি, কিছু ক্যারেক্টার ট্রেনিংয়ের মধ্যে দিয়ে যেতে হবে। সো ওর জন্য কিছু গোল সেট করতে হবে। সেকেন্ড গোল সেট হচ্ছে যে আপনাকে কনটেক্সট স্পেসিফিক ভালো কাজ করতে হবে। এই যে আন্দোলনগুলোতে কিন্তু যেতে হবে,
কারণ এই আন্দোলনগুলোতে পার্টিসিপেট করাটা ওই আমাদের আমিলুস সালিহের মধ্যে পড়ে। তো এরকম কিছু ডিফিকাল্ট সিচুয়েশনে গিয়ে ভালো কাজ করার জন্য নিজেকে ট্রেন আপ করতে হবে, হঠাৎ করে ঝাঁপিয়ে পড়লে তো হবে না, এই জন্য নিজেকে বিল্ড করতে হবে। আমার কিছু গোল সেটিং করতে হবে যে আমি সমাজে কিছু কারেকশন করে যাব, কিছু করাপশন বন্ধ করে যাব, কিছু খারাপ জিনিসকে ভালোতে কনভার্ট করে যাব, কিছু না কিছু আমি ফিক্স করবো। আমার যে নিজের পার্সোনাল লাইফে ফিক্স, ফ্যামিলি লাইফে ফিক্স, রিলেটিভসের মধ্যে প্রবলেম আছে ফিক্স করবো, সোসাইটিতে প্রবলেম আছে ফিক্স করবো। এর জন্য কিছু গোল সেটিং করতে হবে। থার্ড থিম হচ্ছে ট্রু রিলেশনের গোল সেটিং করতে হবে। আমরা কাফে যেরকম করছি যে ফাইট ব্যাক করতে হবে ফলসুটের এগেনস্টে, সো এটা হচ্ছে আমাদের একটা গোল। আর ফাইনালি হচ্ছে যে কিছু গোল সেট করতে হবে কীভাবে আমি অন্যদেরকে সাপোর্ট করতে পারি, অন্যরা যারা স্ট্রাগল করছে তাদেরকে আমি সাপোর্ট করতে পারি। এর জন্য তাওয়াসুল বিস সাবর। তো এইভাবে আমি সাকসেসকে ডিফাইন করি যে আল্লাহ সাকসেসের ডেফিনেশন দিয়ে দিয়েছেন, বলে দিয়েছেন যে এই 4টা থিমে গোল সেটিং করতে হবে। এবং 4টা থিম কিন্তু অনেক ব্রড, আপনি এর মধ্যে যে কোনো বিজনেসকে ফেলতে পারবেন। আপনি যদি সিরিয়াসলি ঠান্ডাভাবে চিন্তা করে দেখেন, আপনার এই 4টা থিমে যদি আপনি গোল সেটিং করেন, এমন না যে আপনি কোনো এখন যে বিজনেসগুলো করছেন যেগুলো মোরলেস ওকে বিজনেস, যার মধ্যে কোনো করাপশন নেই, সেই সমস্ত বিজনেস আপনি কিন্তু করতে পারছেন। এমন না যে আপনাকে রিয়েল ওয়ার্ল্ড থেকে ডিটাচড হয়ে চাকরি ব্যবসা বাণিজ্য ছেড়ে কোথাও গিয়ে মসজিদে গিয়ে পড়ে থাকতে হবে, তা কিন্তু না। এই 4টা গোল, ইনফ্যাক্ট আপনি যদি ওই কাজটা করেন, আপনি এই সূরা আসরের 3টা কন্ডিশন ভায়োলেট করবেন। আপনি যদি দুনিয়াতে পার্টিসিপেট না করে, মানুষের হার্মকে মিটিগেট করার জন্য চেষ্টা না করেন, সোসাইটিকে বেটার করার জন্য চেষ্টা না করেন, জাস্ট সিম্পলি ইনকাম করি, খাই, ঘুমাই এবং মসজিদে গিয়ে পড়ে থাকি, আপনি সূরা আসরই ফেল করবেন। আপনি 3টা কন্ডিশন ফেল করবেন, তখন আপনি আলটিমেট লুজার। যদি এরকম কোনো কিছু করতে চাই, এটার জন্য তো লিডারশিপ কোয়ালিটির দরকার হবে। যে আপনি যেটা বললেন যে কমিউনিটিকে আপগ্রেড করা, ইমপ্রুভ করা, কোনো খারাপ জিনিসকে সারপ্রেস করে ভালো জিনিসকে প্রমোট করা, লিডারশিপ কোয়ালিটির মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটি আপনার কাছে কি মনে হয়? আমার মনে হয় মানুষকে বুঝতে পারাটা একটা খুব স্ট্রং লিডারশিপ ক্যারেক্টারিস্টিক্স। কারণ একজন লিডার তো মানুষকে নিয়ে কাজ করেন। তো তার যদি মানুষের প্রতি এমপ্যাথি না থাকে, সে যদি মানুষের প্রবলেমগুলো বুঝতে না পারে, আর এনাফ লাইফ এক্সপিরিয়েন্স যদি না থাকে, তাহলে কিন্তু সে কখনো স্ট্রং লিডার হতে পারবে না। আমি লিঙ্কডইনে প্রায় কিছু ভিডিও দেখি যে পার্সোনাল কোচরা লিডার তৈরি করে। দেখা যায় যে এদের কোয়ালিফিকেশন হচ্ছে তারা ব্যাচেলার্স করেছে এবং করে পার্সোনাল কোচ হয়ে গেছে। ইম্পসিবল যে এদের কাছ থেকে আমরা কোনো ভ্যালুয়েবল কিছু পাবো, কারণ তাদের প্রথমত যে স্কিলটা নেই, সেটা হচ্ছে যে মানুষকে বোঝার জন্য যে লাইফ এক্সপিরিয়েন্স দরকার, সেখান থেকে যে উইজডম ডেভেলপ করে সেই সুযোগটাই তো তার নেই। সে জাস্ট ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট, সে লাইফের কী দেখেছে? কিছুই দেখেনি। কিন্তু সে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পপুলার হয়ে গেছে, কারণ মোস্টলি হচ্ছে সে বই পড়ে এবং বইয়ের কথাগুলো খুব সুন্দর করে বলতে পারে, বলে সে সিম্পলি মানুষকে ডোপামিন ডোজ দিয়ে সেলিব্রিটি হয়ে যাচ্ছে। তো এমন লিডারশিপ পজিশনে তাদেরই যাওয়া উচিত যাদের ভালো লাইফ এক্সপিরিয়েন্স আছে, যারা নিজের লাইফে অনেক স্ট্রাগল করেছে, অনেক প্রবলেম দেখেছে, নিজে সলভ করেছে, তার ভিতরে উইজডম ডেভেলপ করেছে। শুধু নলেজ থাকলে হয় না, বইয়ের নলেজ। আমি অনেকগুলো 10টা লিডারশিপ বই পড়লাম, ওর মধ্যে 20টা প্রিন্সিপাল আছে, এই প্রিন্সিপাল আমি মানুষকে এখন শিখিয়ে বেড়াবো, হয় না। আপনি এভাবে পারবেন না। আপনাকে নিজের লাইফে থেকে শিখতে হবে। আপনি নিজের লাইফে অনেক সার্ভাইভ করেছেন, ওই প্রিন্সিপালগুলো নিজের লাইফে ইমপ্লিমেন্ট করেছেন, করে দেখেছেন যে টেক্সট বুক দিয়ে জীবন চলে না। এই প্রিন্সিপালগুলোকে বিভিন্ন সিচুয়েশনে মডিফাই করতে হয়। যা লেখা আছে বইয়ে সেটা প্লে করলেই হয় না, একটু অ্যাডজাস্ট করতে হয়। এই যে অ্যাডজাস্ট করতে হয় এবং উইজডম, এক্স্যাক্টলি এটি হচ্ছে উইজডম। তো লিডারশিপে যারা আছে তাদের জন্য প্রথমে দরকার উইজডম। উইজডমের জন্য লাইফ এক্সপিরিয়েন্সের কোনো বিকল্প নেই। আর মানুষকে বুঝতে পারার কোয়ালিটিটা খুব ইম্পর্টেন্ট। এটা কিন্তু সবার মধ্যে নেই, সবাই পারে না। অনেক বয়স্ক মানুষ আছে মানুষকে বুঝতে পারে না। তো এই কোয়ালিটিটা ডেভেলপ করাটা খুব দরকার। তো আমরা তো ভাই এখন সফল হওয়ার জন্য সবাই দুর্দান্ত গতিতে ছুটছি যে যার মতো করে। এর মধ্যে কিছু মিথ তৈরি হয়ে গেছে যে সফল হইতে হইলে এটা করতে হবে। আপনার কাছে কি বড় বড় কিছু মিথ ধরা পড়েছে যেটা আপনি আসলে বলতে চান? ঘুরে ফিরে দেখবেন যে এই সফল হওয়ার ডেফিনেশনটা সবাই এমনভাবে ডিফাইন করছে যে আমাকে ম্যাটেরিয়ালিস্টিক লাইফে সাকসেসফুল হতে হবে, মানে ম্যাটেরিয়ালিস্টিক গেইন। মোস্টলি ঘুরে ফিরে আপনি যদি দেখেন যে আমাকে ডিগ্রি আর্ন করতে হবে, ম্যাটেরিয়ালিস্টিক গেইন, আমাকে একটা সাকসেসফুল বিজনেস বানাতে হবে, ম্যাটেরিয়ালিস্টিক গেইন, বা আমাকে একটা হাই পেইং চাকরিতে গ্র্যাজুয়ালি ক্যারিয়ার লেডারে উঠতে হবে, ম্যাটেরিয়ালিস্টিক গেইন। ঘুরে ফিরে সবই তো ম্যাটেরিয়ালিস্টিক গেইন। ম্যাটেরিয়ালিস্টিক গেইন দরকার, আমি বলছি না যে আমাদেরকে আমাদের ম্যাটেরিয়ালিস্টিক গেইন পার্সুর পিছনে গিভ আপ করার দরকার আছে, কারণ আমি যদি ইকোনমিক্যালি যদি আমি সলভেন্ট না হই, তাহলে ডে টু ডে স্ট্রাগল এত বেশি হয় যে কোনো বিগার পারপাসে কাজ করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো ইকোনমিক্যালি স্টেবল হওয়াটা মুসলিমদের জন্য একটু দরকার, আমি এটাকে ডিনাই করবো না। এবং আল্লাহ বলেনি যে মুসলিমদেরকে গরিব হয়ে থাকতে হবে না। ইদা কুদিয়াত সালাতু ফান্তাশিরু ফিল আরদি, যে জুমার নামাজ শেষ হওয়ার পর স্প্রেড আউট ইন দ্য আর্থ, লুক ফর আল্লাহস বাউন্টি। আল্লাহ বলছেন যে নামাজ শেষ, গো ম্যাটেরিয়ালিস্টিক পারসিউ। তো আল্লাহ বলেনি যে কোথাও কোরআনে আপনি পড়লে কোথাও দেখবেন না যে মুসলিমদেরকে দুনিয়া গিভ আপ করে শুধু আখিরাতের জন্য চেষ্টা করতে হবে। দুনিয়াও অ্যাকোয়ার করতে হবে, এবং অ্যাকোয়ার করে তারপর অ্যাকোয়ারের গোলটা যেন আলটিমেট গোল যেন হয় যে আফটার লাইফে গিয়ে সাকসেসফুল যাতে হই। না হলে যেটা হবে করাপশন হয়ে যাবে। আমি দুনিয়াটাকে অ্যাট এনি কস্ট করাপ্ট ওয়েতে অ্যাকোয়ার করার চেষ্টা করবো, ওইটা যেন না হয়। আল্লাহ চান না সেটা হোক। আল্লাহ চান দুনিয়াতে মুসলিমরা এস্টাবলিশ হোক, ইকোনমিক্যালি স্ট্রংগেস্ট
এন্টিটি হোক। আপনার কাছে ভাইয়া ভালো থাকার মূলমন্ত্র কি? খুবই ডিফিকাল্ট কোয়েশ্চেন, ভালো থাকার মন্ত্র। আপনি ভালো থাকার মূল মন্ত্র যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি প্রথমে আপনাকে বলবো ডিফাইন ভালো থাকা। ভালো থাকা বলতে আপনি কি মিন করবেন? যদি ভালো থাকা বলতে আমি বুঝি যে আমার একটা খুব সুন্দর বাড়ি আছে, গাড়ি আছে, আমার বাচ্চা কাচ্চাগুলোকে আমি একটা ভালো স্কুলে দিতে পারছি, এটাই হচ্ছে আমার জন্য ভালো থাকা। মেবি এটা অনেকের জন্য ভালো থাকা হতে পারে, কিন্তু আমি বলবো এরকম লাইফ যদি আমার পুরো লাইফটা যদি এটার পিছনেই চলে যায়, জাস্ট আমাকে সামহাও একটা ভালো বাড়ি গাড়ি এবং বাচ্চাগুলোকে ভালো স্কুলে দিয়ে চলে যেতে হবে এবং অ্যাটলিস্ট বছরে কয়েকবার সিঙ্গাপুরে শপিং করতে যেতে হবে, এই যদি আমার ভালো থাকার ডেফিনেশন হয়, এটা ভালো থাকা না। যারাই এই পার্সু করে তাদের বেশিরভাগই দেখা যায় যে 45-50 পরে গিয়ে মিড লাইফ ক্রাইসিসে ভোগে, কী করলাম লাইফে। এবং স্পেশালি এই ধরনের ম্যাটেরিয়ালিস্টিক ভালো থাকার পিছনে যারা ছুটে, দেখা যায় যে তাদের ছেলে মেয়েরা আর সেরকম ভালো থাকে না। আসলে আমরা ভালো ছেলে মেয়ে বলতে যা মিন করি, সেই ভালো ছেলে মেয়ে আর থাকে না, তারাও হাইলি ম্যাটেরিয়ালিস্টিক হয়ে যায়। এবং হাইলি ম্যাটেরিয়ালিস্টিক হলেই মানুষ প্রথমে তার ইথিক্স এবং মোরালিটি তাকে কম্প্রোমাইজ করে ফেলে। তা আমরা তো এইভাবে ভালো থাকতে চাই না। ম্যাটেরিয়ালিজমের পিছনে ছুটে নিজের ইথিক্স মোরালিটি কম্প্রোমাইজ করা, ফিউচার জেনারেশনকে করাপ্ট করে ফেলা, এটা তো ভালো থাকে না। আবার আপনি একজন গরিব মানুষকে যদি দেখেন, গরিব মানুষ না হোক, ধরেন অ্যাটলিস্ট লো ইনকামের মানুষ, সে নিজের ইথিক্স এবং মোরালিটি মেনটেন করতে পেরেছে, তার ভিতরে স্যাটিসফ্যাকশন আছে যে সে কোনো অন্যায় কাজে জড়াচ্ছে না। হ্যাঁ, তাকে একটু খাটতে হয়, তার মাসের বাড়ি ভাড়ার জন্য তাকে একটু কষ্ট করতে হচ্ছে, ছেলে মেয়েদের পড়ালেখার জন্য তাকে কষ্ট করতে হচ্ছে, কিন্তু তার ফ্যামিলি খুব ভালো, তার বাচ্চাগুলো অনেক আদব কায়দা নিয়ে বড় হচ্ছে, তারা সবাই ইথিক্যালি মোরালি অনেক ভালো, সমাজে তাদেরকে সম্মান আছে, সে কিন্তু ভালোই আছে। তাকে কিন্তু কেউ কোনো দিক থেকে বলবে না যে সে খারাপ আছে। জাস্ট তার টাকা পয়সা টানাটানি আছে মানেই যে সে খারাপ আছে, এই মেন্টালিটি থেকে আমাদের বেরোতে হবে। টাকা পয়সা টানাটানির মধ্যেও মানুষ অনেক সময় ভালো থাকে, আবার অনেক টাকা থাকার পরেও মানুষ অনেক খারাপ থাকে। ইনফ্যাক্ট সোসাইটিতে যদি আপনি দেখেন, বেশিরভাগ মানুষের যাদের অনেক টাকা আছে তারা কিন্তু সত্যি সত্যি ভালো নেই। তারা কিন্তু মুখে বলবে আমি খুব ভালো আছি, আমার মতো কমফোর্ট লাইফকে পার করছে, তার লাইফে কমফোর্ট আছে কিন্তু মনে শান্তি নেই। তার ফ্যামিলিতে গেলে দেখবেন বিভিন্ন সমস্যা, হাজারো সমস্যা। বাচ্চারা বড় হয়ে যাওয়ার পরে তাদের মধ্যে হাজারো সমস্যা। তার সম্পত্তি কে কতখানি দখল করতে পারবে, এটা নিয়ে বাচ্চাদের মধ্যে, তার সন্তানদের মধ্যে ঝগড়াঝাটি, প্ল্যানিং, পলিটিক্স চলছে। এবং সে নিজেও ঘুমাতে পারছে না যে কী হবে, আমি মারা যাওয়ার পর আমার এই সম্পত্তিগুলো নিয়ে তো সর্বনাশ হয়ে যাবে, তো ডগ ইট ডগ সিচুয়েশন হয়ে যাবে আমি মারা যাওয়ার পরে। তো আমি বলবো যে ভালো থাকার জন্য যারা পার্সিউ করতে চান, একটু চিন্তা করে দেখেন যে আপনি ভালো থাকার জন্য অবশ্যই চেষ্টা করবেন, কিন্তু সেই চেষ্টাটা কি এন্টায়ারলি জাস্ট সামহাও একটা কমফোর্টেবল লাইফ করা, সমাজে কিছু সম্মান অ্যাকোয়ার করা, কিছু পাওয়ার গেইন করা, শুধু সেটাই যদি হয়, আমার মনে হয় না আপনি শেষ পর্যন্ত ভালো থাকতে পারবেন। আমি একটা জিনিস নিজে প্র্যাকটিস করি, যেটা অনেকের বেলা অ্যাপ্লিকেবল হতে পারে, অনেকের বেলায় নাও হতে পারে। এখন অনেকে বলবেন ভাই আপনার টাকা পয়সা আছে, চিন্তা নেই, আপনি তো এসব বড় বড় কথা বলতেই পারেন, আমি নেক্সট মান্থে বাড়ি ভাড়া দিব কীভাবে সেটা আমি বুঝতে পারছি না, আমার চাকরি চলে গেলে তো আমি পথে বসবো। এই ধরনের সিচুয়েশন এরকম বড় বড় ভালো থাকার কথা বলে লাভ নেই। কিছু মানুষের সিচুয়েশন সেরকম, ডেফিনেটলি কিছু মানুষ খুব ডিফিকাল্ট সিচুয়েশনে আছে, তার সামনে একটাই অপশন, এই চাকরিটাই করতে হবে, তার আর এখন অন্য চাকরির বাইরে অন্য কিছু নিয়ে চিন্তা করার মতো অবস্থা নেই, তার ফ্যামিলিকে সামহাও প্রোভাইড করতে হবে, অসুস্থ বাবা মা আছে তার ট্রিটমেন্টের জন্য তাকে এক্সট্রা খাটতে হবে। হ্যাঁ ঠিক আছে, তার সিচুয়েশন ডিফিকাল্ট, কিন্তু বহু মানুষ আছে যার সামনে মাল্টিপল অপশন আছে। অপশন এ, ম্যাক্সিমাম টাকা পাওয়া যাবে কিন্তু ফ্যামিলি অশান্তি, বাচ্চা কাচ্চাকে সময় দিতে পারবো না, বাচ্চা কাচ্চা নষ্ট হয়ে যাবে। অপশন বি, সেরকম ভালো টাকা পয়সা পাবো না কিন্তু আমি ফ্যামিলিকে অনেক সময় দিতে পারবো, আমার বাচ্চাগুলোর সাথে আমি কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবো এবং ইনশাআল্লাহ আমার বাচ্চাগুলো ভালো হয়ে বড় হবে। তো সে কিন্তু তখন তার কাছে দুটো অপশন আছে, সেই অপশন এ লোভটা, অনেক টাকা পাবো, বাড়ি গাড়ি হবে, সমাজে স্ট্যাটাস হবে, ওই লোভটাকে আটকিয়ে সে যদি অপশন বিতে ফোকাস করতে পারে, সেটা তার জন্য কিন্তু শেষ পর্যন্ত বেটার হবে। তা আমি এই প্র্যাকটিসটা করি, আমার সামনে আলহামদুলিল্লাহ আমাকে বিভিন্ন সময় অপশন এ বি সি দেন, আমি তখন চিন্তা করি কোন অপশনটা নিলে আমার সবচেয়ে কম রিগ্রেট হবে, রিগ্রেট মিনিমাইজেশন, যেটা পপুলার করেছে হচ্ছে জেফ বেজোস, অ্যামাজনের সিইও। সে খুবই ইভিল একটা পার্সন, আমি বলবো না কোনোদিন তার কোনো কথা শুনেন, কিন্তু অ্যাটলিস্ট একটা ভালো কথা সে বলে গেছে, যে সেটা হচ্ছে যে সে সবসময় চেষ্টা করে রিগ্রেট মিনিমাইজ করতে, যে সে যেন শেষ বয়সে গিয়ে রিগ্রেটে শেষ হয়ে না যায়। তো সে সবসময় বিজনেস ডিসিশনগুলো এমনভাবে নেয় যে তার বিজনেসে 3টা অপশন আছে, কোন অপশনটা নিলে 1 বছর পরে গিয়ে তার কম রিগ্রেট হবে, যে আমি এই অপশনটা নিয়ে আমার রিগ্রেট সবচেয়ে রিগ্রেট হবে, এভরি অপশনের জন্য রিগ্রেট আছে, অপরচুনিটি আছে। অপশন বি নিলে অপশন এ কেন নিলাম না, রিগ্রেট হবে, কিছু অপরচুনিটি কস্ট আছে। আর সে সবসময় চেষ্টা করে রিগ্রেট কমানোর, এবং তার রিজনটা হচ্ছে সে বলে যে যত দিন যায় মানুষের লাইফে রিগ্রেট অ্যাকুমুলেট হতে থাকে। আপনি চিন্তা করে দেখেন, আপনার যখন 20 বছর বয়স ছিল তখন কিছু রিগ্রেট আছে, টিনেজ বয়সে কী করেছিলেন, 30 বছর বয়স হলো, ওই 20 থেকে 30-এ কী করছেন তার জন্য রিগ্রেট আছে, 40 বছর বয়স হলো, রিগ্রেট আরও অ্যাড হলো, 50 বছর যখন হবে রিগ্রেটের সাথে আপনার মিড লাইফ ক্রাইসিস শুরু হয়ে যাবে। আমরা তো এরকম সিচুয়েশনে কেউ থাকতে চাই না, এই রিগ্রেট অ্যাকুমুলেট হতে হতে এক সময় গিয়ে ক্রাইসিস সিচুয়েশনে যেতে চাই না। সো আমরা যদি আগে থেকে 30 এজ থেকে যদি চেষ্টা করি না আমি আমার লাইফে রিগ্রেট কমাবো, যেন আমি মারা যাওয়ার সময় বিছানায় শুয়ে রিগ্রেটের সাথে শেষ হয়ে না যাই,
তো ওই চিন্তাটা করে লাইফের ডিসিশনগুলো নেওয়া। ভাই আপনি কোনো কিছু কিভাবে শিখেন, মানে আমরা অনেক কথা বলেছি কি শিখতে হবে, কোন কোন স্কিল শিখতে হবে, কিন্তু আমি যেটা দেখেছি অনেক মানুষ শেখার প্রপার প্রসেসটা বুঝে না। আপনি কিভাবে লার্ন করেন? আমি সাধারণত যত রকমের লার্নিং করি আমি প্রথমে চিন্তা করি যে এটা শিখে আমি অ্যাপ্লাইটা কিভাবে করব। আচ্ছা, আমার ইমিডিয়েটলি সামনে একটা প্রবলেম আছে, বা আমি এখন আমার কাছে একটা রিকোয়ারমেন্ট আসছে, এখন এই রিকোয়ারমেন্টটা ডেলিভারি দেওয়ার জন্য আমাকে কিছু জিনিস শিখতে হবে। ওকে এটা হচ্ছে আমার মেজরিটি শেখা। ওকে বাট এর বাইরেও আমি একটা জিনিস দেখেছি যে সবসময় এরকম টার্গেট ফুলফিল করার জন্য শিখে লাভ হয় না। ইনফ্যাক্ট আমার কাছে তো মনে হয়েছে যে আমার লাইফে বেশিরভাগ ক্যারিয়ার প্রোগ্রেশন হয়েছে যে আমি আমার কাজের জন্য বা আমার ইমিডিয়েট প্রবলেম সলভ করার জন্য যা শেখা দরকার সেটার বাইরেও আমি কিছু টাইম স্পেন্ড করেছিলাম জাস্ট আউট অফ কিউরিয়াসিটি কিছু জিনিস শিখে। Wow, যে তাই? জিনিস, হ্যাঁ, আমি দেখেছি যে এগুলো আমার খুব কাজে লেগেছে। যে যেমন ধরুন আমার এখন একটা কোম্পানিতে আমি অ্যাজ ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছি, তো আমাকে এখন প্রোগ্রামিং শিখতে হবে, ডেটাবেস অপারেশন শিখতে হবে, এগুলো সব শিখতে হবে ডে টু ডে জবে আমাকে বেটার হওয়ার জন্য, ক্যারিয়ার প্রোগ্রেশন করার জন্য। কিন্তু আমার কাছে মনে হলো যে এক সময় গিয়ে যে আমার মনে হয় এখন আমার একটু ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করা দরকার। তো আমি অফিসে ফুল টাইম কাজ করে ওভার টাইম কাজ করার পরেও দেখা যেত যে রাতের বেলা বা ফজরের টাইমের পরে কিছুক্ষণ সময় বের করে ইঞ্জিনিয়ারিং ব্লগ পড়তাম, ইঞ্জিনিয়ারিং ম্যানেজারদের ব্লগ পড়তাম, ইঞ্জিনিয়ারিং ম্যানেজারদের পডকাস্ট শুনতাম, ইঞ্জিনিয়ারিং ম্যানেজিং কিছু বই কিনে পড়তাম। পরে আমি একটা কিন্তু কমপ্লিট অক্সিলারি একটা স্কিল ডেভেলপ করছি যেটা কিন্তু আমার ইমিডিয়েট নিড নাই। ইন্টারেস্টিংলি আমি কিছু শেখার পরই আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে রাইট টাইমে রাইট জায়গায় ফেললেন, আমি একটা খুব ভালো বিরাট একটা কোম্পানিতে হেড অফ ইঞ্জিনিয়ারিং ম্যানেজার রোল পেলাম। ওই রোলটা পারফর্ম কিন্তু আমি কোনোদিন করতে পারতাম না, এবং আমার ধরুন আল্লাহ আমাকে অপরচুনিটি দিতেও না, দিলে তো ওয়েস্ট হয়ে যেত যদি আমি এই সাইড লার্নিংটা না করতাম। আচ্ছা আচ্ছা, তো এই কারণে আমি একটা 70-30 বলতে পারেন, 70% লার্নিং হচ্ছে ইন্টেনশনাল কারেন্ট যেখানে আছি, আমার এখন নিড, আমাকে আমার এই ক্যারিয়ার প্রোগ্রেশনের জন্য লার্ন করতে হবে। 30% হচ্ছে অ্যাডিশনাল স্কিল ডেভেলপ করা, ওকে যেই স্কিলগুলো হয়তো আমাকে একটা বড় অপরচুনিটি খুলে দিতে পারে ফিউচারে। তো বড় অপরচুনিটি খুলে দেওয়ার মতো স্টাডিটা করতে হবে, এমন না জাস্ট র্যান্ডমলি আমি কিছু জিনিস লার্ন করছি কিন্তু এই স্কিলগুলো অ্যাকোয়ার করলে আমি হয়তো কোনো বড় অপরচুনিটি পাবো না, ওইরকম লার্ন করে আবার। ওকে ওকে, থ্যাংক ইউ ভাই, মানে খুব দারুণ একটা ফ্রেমওয়ার্ক বলতে পারেন 70-30, বাট ওই 30ও যেন বড় কোনো কিছুর সাথে কানেক্টেড থাকে, রাইট, হায়ার পারপাসে হতে হবে। যেমন এই যে 30% একটা সময় গিয়ে আমার মনে হলো ইসলাম নিয়ে তো পড়াশোনা করতে হবে, আমি তো ইসলাম সম্পর্কে বেশি কিছু জানি না। সো আমি ধরেন আজকে 20 বছর আগে এরকম একটা চিন্তা করলাম যে ঠিক আছে প্রোগ্রামিং তো শিখতে হবে, মোটামুটি একটা ভালো পজিশনে আসছি, কিন্তু এখন আমার তো ইসলাম নিয়েও জানা দরকার। সারা জীবন মানুষের লোকে মুখে যা শুনে আসছি সেটাই মেনে চলছি, সেটা আমার কাছে মনে হচ্ছে যে ইটস নট ট্রু ইসলাম, আমার মনে হয় কিছু একাডেমিক্যালি স্টাডি করা দরকার। তো আমি একাডেমিক্যালি কিছু স্টাডি করা শুরু করলাম, করে প্রথম যেটা রিয়েলাইজ করলাম সর্বনাশ, মানুষ যে ইসলাম প্র্যাকটিস করে এবং লোকের মুখে যা শোনা যে এটা তো ট্রু ইসলাম না, ম্যাসিভ কনফিউশনের মধ্যে মানুষ আছে। অ্যাটলিস্ট আমি 20 বছর আগের কথা বলছি, এখন সিচুয়েশন অনেক বেটার হয়েছে। 20 বছর আগে কুসংস্কারে ভরা ইসলাম পালন করতো মানুষ। তো পরে আমি যখন রিয়েলাইজ করলাম যে এটা তো আমার লার্ন করা দরকার, তখন আমি একটা বেশ ভালো ডেডিকেটেড, আমার অলমোস্ট পুরো উইকেন্ডই চলে যেত, উইকেন্ডে অর্ধেকই চলে যেত বলে যে ইসলামের জন্য পড়াশোনা করতে গিয়ে, বাকি হাফ উইকেন্ড হয়তো আমি ফ্যামিলিকে দিতাম। কিন্তু দেখা গেল যে এই পড়াশোনাগুলো করলাম এগুলোর জন্য আমার একটা খুব বড় একটা ডোর ওপেন হয়ে গেল, আমি অনেক অপরচুনিটি পেলাম লাইফে যেগুলোকে আমি ইউটিলাইজ করতে পারলাম আমার সাকসেসের জন্য, যেটা আমি যদি এই সময়টা না দিতাম, এক্সট্রা সময় অফিসের কাজের বাইরেও আমার উইকেন্ড স্যাক্রিফাইস করে, ফজরের নামাজের পরে ঘুম স্যাক্রিফাইস করে পড়াশোনাগুলো যদি আমি না করতাম, তাহলে এই বড় অপরচুনিটিগুলো আমার কাছে কখনো আসতো না। তো ভাইয়া এই যে ইসলামের এই স্টাডির জায়গা থেকে তো সম্ভবত আপনি পরে বই লিখলেন পরো নামে, এবং সেটা তো সম্ভবত 5টা খণ্ড এখন পর্যন্ত বের হয়েছে, সেটা নিয়ে যদি একটু আমাদের বলেন যে আসলে বইটা কেন লিখলেন এবং বইটার পারপাস কি, এবং বইটা আসলে কাদের পড়া উচিত? আমি একটা জিনিস দেখলাম যে আমার মতো একটু মডার্ন মেন্টালিটির মানুষ যারা আছে তাদের মনে ইসলাম নিয়ে অনেক কোয়েশ্চেন আছে, তারা সেই কোয়েশ্চেন অ্যান্সারগুলো সাধারণত তাদের পরিবারের কাছ থেকে বা মসজিদে ইমামের কাছ থেকে পান না। তারা অনেকেই কোরআন নিয়ে বসেন, কিন্তু কোরআন পড়ে তারা ঠিক বুঝতে পারেন না যে কোরআনের এই আয়াতগুলো আমার লাইফে কীভাবে কাজে লাগবে। তারা অনেক ইতিহাস পড়ছেন, 5000 বছর আগে কী ঘটেছিল পড়ছেন, এই মুসা আলাইহিস সালামকে ফিরাউনকে সাথে ডায়ালগ হচ্ছে, কিন্তু সেটাতে আমার কী লাভ? তারা কিন্তু বুঝতে পারেন না যে দ্যাট মিনস এই আয়াতটা মানে হচ্ছে তুমি সংসদে যাবে, গিয়ে পলিটিক্যাল ইনকামবেন্ট পলিটিক্যাল পার্টির এগেনস্টে গিয়ে সত্য কথা বলবে। এই যে রিয়েলাইজেশনগুলো মানুষের মধ্যে কোরআনের আয়াত পরে আসে না। আমি দেখতে পেতাম যে মানুষ মাঝে মাঝে বসে, তারা খুব ভালো উদ্দেশ্য নিয়ে বসে, আমি কোরআন পড়বো, পড়ে একটু চেষ্টা করি, কিছুক্ষণ পরে রেখে দেয়। তো আমি আলহামদুলিল্লাহ আমি কিছু বই পড়েছিলাম তখনকার সময়, যেগুলো পড়ার পরে আমার চোখ খুলে গেছিলাম। আমি তখন কোরআন পড়তাম এবং আমি রিয়েলাইজ করতাম যে আল্লাহ অ্যাকচুয়ালি কী চান, এই আয়াতগুলো পড়ে আমার লাইফে কী চেঞ্জ আনতে হবে, এটা আল্লাহ কোরআনে চান। এবং আপনি দেখবেন যে কোরআনের মেজরিটি আয়াতই এভরি সিঙ্গেল ইন্ডিভিজুয়াল কোনো কোনোভাবে বেনিফিটেড হতে পারে। একজন পলিটিশিয়ানও বেনিফিট হতে পারে, একজন ইকোনমিস্টও বেনিফিট হতে পারে, একজন সোশ্যাল ওয়ার্কারও বেনিফিট হতে পারে, একজন টিচারও বেনিফিট হতে পারে, ইভেন একজন গৃহিণীও বেনিফিট হতে পারে। গৃহিণীর তার ফ্যামিলিকে বেটার ম্যানেজ করা, একজন গৃহিণী হচ্ছে তার ফ্যামিলির একটা লিডার, সে বা তার বাচ্চাদের লিডার।
তাকে তার জন্য যে লিডারশিপ কোয়ালিটিগুলো ডেভেলপ করা দরকার এবং বাচ্চাগুলো যখন বড় হবে 20-30 বছর হওয়ার পরে যে বিভিন্ন রকম ফ্যামিলি ক্রাইসিস তৈরি করবে সেগুলো হ্যান্ডেল করার জন্য ট্রেনিং করা হচ্ছে কোরআন। তার মধ্যে ফুল আল্লাহ শিখিয়ে দিয়েছেন কীভাবে করতে হবে। কেউ এটা রিয়েলাইজ করছে না কোরআনের আয়াত পড়ে। তা সেখান থেকে আমি এই লেখা শুরু করি। আমি প্রথমে ব্লগ আকারে কিছু আর্টিকেল লিখতাম, ফেসবুকে শেয়ার করতাম, দেখলাম সেটা ব্যাপক জনপ্রিয়তা পেয়ে গেছে। কী হয় জানি 60,000 সাবস্ক্রাইবার হয়ে গেল সেই 15 বছর আগে, তখন তো 60,000 সাবস্ক্রাইবার হয়ে গেল। তা আমি বুঝলাম যে এটা একটা নিড আছে, অনেকেই এই প্রবলেমের মধ্যে ভুগছে এবং আমাকে অনেকে ফিডব্যাক দিত যে আমি কখনো কোরআনের এই আয়াত পরে আমি চিন্তাও করি নেই যে এই আয়াতের মিনিং এই হতে পারে বা এই আয়াতে আমার জন্য এই লেসন আছে। এরকম বহু ফিডব্যাক আমি পাওয়া শুরু করলাম। তো সেখান থেকে আস্তে আস্তে বইয়ে কনভার্ট করলাম। দেখলাম যে এটা যদি বই আকারে বের করা হয় ইনশাল্লাহ একটা লং লাস্টিং লেগাসি থাকবে, যেটা আমি চাই যে এটা আমার জন্য সাদাকে জারিয়া হয়ে যাক। প্লাস এই বই লিখতে গিয়ে অনেক একাডেমিক রিসার্চ করতে হলো। প্রত্যেকটা বইয়ের জন্য আমাকে প্রায় 5 ঘরানার স্কলারকে কনভিন্স করতে হয়, যেটা অলমোস্ট পিএইচডি ডিসার্টেশন সাবমিট করার মতো কঠিন কাজ। 5 ঘরানার মানুষকে অ্যালাইন করা বাংলাদেশের কনটেক্সটে খুব চ্যালেঞ্জিং একটা কাজ। বাট এটা করতে গিয়ে আমি অনেক কিছু শিখলাম, অনেক পলিশ হলো কন্টেন্ট, একাডেমিক্যালি আমার প্রত্যেকটা কথাকে অনেক জাস্টিফাই করতে হলো। তো বইগুলো আমি বলবো যে বইগুলো ইজ এ ভেরি হাই কোয়ালিটি ওয়ার্ক, ইজ অলমোস্ট একাডেমিক ওয়ার্ক, কিন্তু এটা পড়তে কারো কাছে একাডেমিক মনে হবে না, পড়তে মনে হবে গল্পের মতো গল্প পড়ছে। বাট আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব একাডেমিক্যালি স্ট্রং করার, সেখান থেকে এই বই লেখাটা। এই পডকাস্ট থেকে 3টা লার্নিং যদি আপনি আমাদের কমেন্ট বক্সে লিখে পাঠান, আমরা র্যান্ডমলি 3 জনকে সিলেক্ট করব এবং ভাইয়ের 3টা বই আপনাদেরকে ইনশাআল্লাহ আমরা পার্সেল করে পাঠিয়ে দেবো। ভাইয়া আপনাকে যদি হচ্ছে কোনো একটা ফেসবুক লাইভে নিয়ে আসা হয় এবং হচ্ছে সেখানে আমাদের সারা পৃথিবীর মানুষ থাকে, হ্যাঁ সবাই লাইভ, যদিও এটা পসিবল না বাট আমরা ধরে নিই, হাইপোথেটিক্যালি ধরে নিই যে এখানে আছে, এবং আপনি তাদেরকে একটা মাত্র মেসেজ দিতে পারবেন, এই সুযোগটা ফর এক্সাম্পল আল্লাহ আপনাকে দিয়েছে, আপনি তাদেরকে কি বলবেন? ফেসবুক ছেড়ে দিন। কারণ আমি ফেসবুক কাজ করেছি, ফেসবুকের হাইয়েস্ট সিভিয়ারিটি হার্মগুলো আমি দেখে আসছি। তো আমি যা দেখেছি সেটা দেখার পরে আমার মনে হয় না আমি আর কখনো মানুষকে বলবো যে ফেসবুক ইউজ করা কন্টিনিউ করে যান। লক্ষ লক্ষ বাচ্চার জীবন নষ্ট হয়ে যাচ্ছে, হাজার হাজার ফ্যামিলিতে ডিভোর্স হচ্ছে, কত মানুষের লাইফে স্ক্যান্ডাল হয়ে যাচ্ছে। এই যে ম্যাসিভ অ্যামাউন্টের হার্ম, যেগুলো কিন্তু পাবলিকলি সহজে মানুষকে জানানো হয় না, এগুলো কেন জানি কীভাবে জানি ধামাচাপা দিয়ে রাখা হচ্ছে। যদিও ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে এগুলো নিয়ে প্রায় বড় বড় মিডিয়াতে লেখা হয়, যে সামহাও আমি ইস্টার্ন কান্ট্রিগুলোতে সেরকম অ্যাওয়ারনেস দেখি না। তো আমি বলবো যে সোশ্যাল মিডিয়া এখন একটা খুব হার্মফুল হয়ে গেছে মানুষের জন্য। যতটুকু সম্ভব নিজেকে বাঁচান এটা থেকে, ভালো কাজে স্পেন্ড করুন। এই যে 4.8 আওয়ার্স পার ডে এভারেজ মানুষ সোশ্যাল মিডিয়াতে স্পেন্ড করছে, আপনি চিন্তা করে দেখেন যে এক বছরে যেই পরিমাণের আওয়ার হচ্ছে সেই পরিমাণের আওয়ার যদি সে সোশ্যাল মিডিয়াতে না দিত, সে কমপক্ষে 200টা বই পড়তে পারত। 200টা বই একটা মানুষকে কীভাবে চেঞ্জ করে ফেলতে পারে, আর কিছু দরকার আছে একটা মানুষের। তো এই ভালো কাজে টাইম দিন, আস্তে আস্তে এই ভার্চুয়াল ওয়ার্ল্ড থেকে বের হয়ে আসুন। ফিজিক্যাল ওয়ার্ল্ডে আমাদের এঙ্গেজ হওয়াটা খুব দরকার হয়ে গেছে। এই ভার্চুয়াল ওয়ার্ল্ডটা একটা ট্যাকটিক, মানুষকে ভার্চুয়াল ওয়ার্ল্ডে বিজি রাখবে, বড় বড় গরম গরম পোস্ট করবে, কমেন্ট করবে, লাইক করবে। ফিজিক্যাল ওয়ার্ল্ডে কোনো অ্যাকশন হচ্ছে না। ফিজিক্যাল ওয়ার্ল্ড এখনও দেখা যাচ্ছে যে করাপ্ট কিছু গ্রুপ কন্ট্রোল করে যাচ্ছে এবং মানুষকে হার্ম করে যাচ্ছে। এই হার্মের জন্য যে প্রতিবাদটা ফিজিক্যাল প্রতিবাদ না হলে তো হবে না। ফেসবুকে গিয়ে এরকম প্রতিবাদ করে কিন্তু অ্যাকশনে কনভার্ট হয় না, খুব কমই হয়। অবশ্যই হয়, মাঝে মাঝে কিছু রেভলিউশন দেখা যায় সোশ্যাল মিডিয়া থেকে হচ্ছে, কিন্তু সেটা 1 in a million। বেশিরভাগ সময় দেখা যাচ্ছে মিলিয়ন লোক শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে কিছু রিয়াকশন দেখিয়ে তারা আর ফিজিক্যালি যে গিয়ে আমি নিজের হাতে সিচুয়েশনটাকে চেঞ্জ করব সেটার দিকে যাচ্ছে না। একটা স্কেপ টুল, এটা একটা অনেকটা স্কেপ টুল এবং নিজের সেলফ স্যাটিসফ্যাকশন। আমি কিছু একটা তো বললাম এবং সে মনে করলো যে সে একটা কিছু অ্যাকমপ্লিশ করলো। রিয়েল ওয়ার্ল্ডে সেটার ভ্যালু হয়তো 0। রিয়েল ওয়ার্ল্ডে মানুষের সাফারিং কিছুই কমলো না। তো এই সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভিজম বা সোশ্যাল মিডিয়াতে গিয়ে নিজের অপিনিয়ন দেওয়া বা কিছু একটা লাইক কমেন্ট করে এসে স্যাটিসফাই ফিল করা যে আমি একটা কিছু অ্যাকমপ্লিশ করেছি, এটা মোস্ট অফ দ্য টাইম ইজ এ ডিলিউশন। কিছু সময় এটা খুব কাজে লেগেছে, বাট মোস্ট অফ দ্য টাইম ডিলিউশন। মোস্ট অফ দ্য টাইম ফিজিক্যাল অ্যাকশন, কমিউনিটিতে এঙ্গেজ হওয়া, মানুষকে একসাথে গ্যাদার করা, সমাজের সংস্কারে গিয়ে ফিজিক্যালি কাজ করা, নিজের টাকা দিয়ে কাজ করা, সময় দিয়ে কাজ করা বা ইভেন ফিজিক্যাল এফোর্ট দিয়ে কাজ করা, এই কাজগুলো করাটা খুব বেশি দরকার। তো এটাই আমি মানুষকে বলবো যে সত্যি যদি সারা পৃথিবীতে লাইভ হয় এবং তারা ফেসবুকে আমাকে দেখতে থাকে, আমি বলবো যে প্লিজ এই ভার্চুয়াল ওয়ার্ল্ড থেকে বের হয়ে রিয়েল ওয়ার্ল্ডে যান। রিয়েল ওয়ার্ল্ডে মানুষকে খুব দরকার। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনি অল্প সময়ের জন্য বাংলাদেশে এসেছেন এবং তার মধ্যে থেকে আমাদের পডকাস্টে এসে এত লম্বা একটা সময় দিলেন। আমার ধারণা যে আমাদের দর্শকরা অনেক বেশি উপকৃত হবে এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদের পডকাস্টে এসেছেন এবং আমাদেরকে আলোকিত করেছেন। জাযাকাল্লাহ খাইরান, আপনি অনেক সময় দিলেন। আমি দোয়া করি আল্লাহ আপনার পডকাস্টে অনেক বারাকা দিন। আপনি এখান থেকে আপনার অডিয়েন্স অনেক কিছু শিখছে। আপনি হয়তো নিজেও জানেন না আপনার এই কন্ট্রিবিউশনটা যে কত বড় একটা চেইন রিয়াকশন করে ফেলছে, কত মানুষের কত উপকার হচ্ছে। হয়তো আপনার এই পডকাস্ট দেখে একজন বিজনেসম্যান রিয়েলাইজ করবে যে সে একটা ভুল ডিসিশন নিচ্ছে, তার ডিসিশনটা চেঞ্জ করা দরকার এবং সেটার কারণে তার বিজনেস সাকসেসফুল হয়ে যাবে, শত মানুষের চাকরি হবে। এরকম হয়, কিন্তু আমি এটা নিজের লাইফে দেখেছি যে আমি হয়তো একবার একটা আর্টিকেল লিখেছি,
আমি ভাবিনি যে এটার ইম্প্যাক্টটা কী হবে, কিন্তু দেখা গেছে সেই আর্টিকেলটা একজন কোম্পানির একজন ইঞ্জিনিয়ার পড়ে সে একটা ভালো কিছু বানিয়েছে, তার জন্য তার প্রমোশন হয়েছে, সেই প্রমোশন থেকে সে একসময় গিয়ে সে নিজে একটা বিজনেস করার জন্য সাহস করেছে, সেই বিজনেস করে সে এখন কয়েকশো ইঞ্জিনিয়ারের একটা আইটি কোম্পানি চালাচ্ছে মাশাআল্লাহ। বাংলাদেশে। আমি নাম বলবো না, আমি লজ্জা দিতে চাই না আমার ওই ফ্রেন্ডটাকে, বাট এরকম কিন্তু রিয়েল লাইফ এক্সাম্পল কয়েকটা আছে যে কখন যে কার ভালো কাজ কিভাবে লেগে যায় এবং একটা ভালো কাজের চেইন রিয়াকশন শুরু হয়ে যায়, এটা আমরা কেউ জানি না। তো আমি দোয়া করি আল্লাহ আপনার এই কাজে অনেক বরাকা দিন। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ।